2026 সালে শুধুমাত্র বাংলাদেশে প্রায় 5 লক্ষেরও অধিক ব্যবসায়ী ফেসবুকের মাধ্যমে বিজনেস করছে। ইভেন আপনি যদি এখনই ফেসবুক খোলেন তাহলে দেখবেন আপনার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাড, হয়তোবা কখনো বিউটি অ্যান্ড কসমেটিক, অথবা কখনো খাঁটি মধু বা কোনো হার্বাল প্রোডাক্ট, বা কখনো ইলেকট্রনিক গ্যাজেট অ্যান্ড রিসেলিংস রিলেটেড অ্যাড। এই প্রত্যেকটার পেছনেই আছে রিয়েল বিজনেস ইকোসিস্টেম। সামনে থেকে তাদের অ্যাড দেখে অনেক বেশি রমরমা ব্যবসা মনে হলেও তো ভেতরে ভেতরে তারা কিন্তু 70% লস করে থাকে শুধুমাত্র অন টাইম মেসেজের উত্তর দিতে না পারার কারণে বা কাস্টমারকে ফলো আপ দিতে না পারার কারণে। শুধু আপনি না, আপনার মতো আরো কয়েক লক্ষ বিজনেসম্যান আছে যারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করতে চায়। কারণ ফেসবুক ব্যবসার ক্ষেত্রে ইনিশিয়ালি অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে না, ওয়েবের প্রয়োজন হয় না, অ্যাপের প্রয়োজন হয় না। ইনস্ট্যান্ট কাস্টমার অ্যাড দেখে রিপ্লে করে বিকাশ নগদের মাধ্যমে পে করে তাদের প্রোডাক্টটা পারচেস করতে পারে, যার কারণে এই বিষয়টা অনেক বেশি অ্যাভেলেবেল অ্যান্ড ইউজ টু, এবং এই কারণেই ফেসবুকে ব্যবসাটা অনেক বেশি জনপ্রিয়। কিন্তু এই ব্যবসাটা করতে গেলে বিজনেসম্যানরা 70% ক্ষেত্রে কাস্টমার হারাচ্ছে। সো এই পুরো বিষয়টাকে আমরা চাইলে অটোমেট করতে পারি। আপনার যদি কোনো বিজনেস থাকে বা আপনি যদি কারো বিজনেসকে অটোমেট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে একটা ফেসবুক পেজকে অটোমেট করতে হয়, এটার মেসেঞ্জারকে অটোমেট করতে হয়, কোনো কাস্টমার মেসেজ দিলে আপনার বিজনেসের কনটেক্সট বুঝে কিভাবে রিপ্লে করতে হবে, কি রিপ্লে করতে হবে, কোনো ডিসকাউন্ট কুপন থাকলে সেটা কিভাবে সেন্ড করতে হবে, কাস্টমার কোনো ইমেজ পাঠালে সেটাকে অ্যানালাইসিস করে কীভাবে প্রাইসিং এবং আদার্স ডিটেলস বলতে হবে, এবং সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কীভাবে কথা বলতে হবে, পুরো প্রসেসটা দেখবেন এই একটি ভিডিওতে। অর্থাৎ আপনি যদি অলরেডি কোনো বিজনেস রান করে থাকেন অথবা আপনি যদি কারো বিজনেসকে অটোমেট করতে চান, তাহলে এই অটোমেশনটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চিন্তা করার কোনো প্রয়োজন নাই, এই ভিডিওটা একদমই বিগিনার ফ্রেন্ডলি হতে যাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় দেখবেন এই ভিডিও থেকে, তাই পূর্বে থেকে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। আমাদের এই ভিডিওটি 4টি চ্যাপ্টারে ভাগ করা। প্রথমে আমরা জানবো এআই অটোমেশন আসলে কি এবং N8N কীভাবে কাজ করে। এরপরে আমরা জানবো কিভাবে VPS সার্ভার সেট আপ করা যায়। এরপরে আমরা দেখব N8N যে প্ল্যাটফর্মটার মাধ্যমে অটোমেশন করব, সেই প্ল্যাটফর্মটার ওভারভিউ জানার চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে, যেন এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং লাস্ট স্টেপে আমরা একটা ফেসবুক বিজনেসের মেসেঞ্জারকে পুরোপুরি অটোমেট করব। ইমেজ দিলে এটাকে অ্যানালাইসিস করব, ফিডব্যাক দিব সেই অনুযায়ী কাস্টমারকে, কোনো ডিসকাউন্ট কুপন চাইলে সেটা দিব, বা বিজনেসের যে কোনো ধরনের কনটেক্সট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের ডাইনামিক অ্যান্সার করতে পারার জন্য পুরো যে মেসেঞ্জার অটোমেট করার প্রয়োজন হয়, পুরো মেসেঞ্জার বিজনেসটাকে অটোমেট করব এই একটি ভিডিওতে। তাই আপনিও যদি এআই অটোমেশন শিখতে চান, শিখে ফেসবুক বিজনেস অটোমেট করতে চান, তাহলে যেমন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে, অথবা অলরেডি যদি আপনার কোনো বিজনেস থাকে এবং এটাকে নিজে নিজে অটোমেট করতে চান, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। শেষ পর্যন্ত দেখতে পারেন। ভিডিওটা শুরু করার আগে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট। ইতিমধ্যে আমরা এআই অটোমেশনের 7টি ব্যাচ কমপ্লিট করেছি এবং এআই অটোমেশন ব্যাচ 8-এ এনরোলমেন্ট চলতেছে। আপনি যদি এআই অটোমেশন শিখে ফ্রিল্যান্সিং জব বা নিজের এজেন্সি স্টার্ট করে বা সাস প্রোডাক্ট বিল্ড করে প্যাসিভ ইনকাম শুরু করতে চান এবং ডিজিটাল বিজনেসকে অটোমেট করতে চান, তাহলে চাইলে জয়েন করতে পারেন আমাদের এই প্রোগ্রামটাতে। 2 মাসের এই প্রোগ্রামে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এআই এজেন্ট এবং অটোমেশন ডেভেলপমেন্ট শিখবেন এবং আমাদের সাথে বিজনেসকে অটোমেট করা শিখবেন, এবং এই স্কিলকে মনিটাইজ করে কীভাবে সেল করতে হয়, প্যাসিভ ইনকাম করতে হয়, এরকম মাল্টিপল ইন্ডাস্ট্রি গ্রেডের প্রজেক্ট আমাদের সাথে বিল্ড করবেন। ইতিমধ্যে আমরা 7টি ব্যাচ কমপ্লিট করেছি এবং যারাই সফলতার সাথে কোর্সটা শেষ করছে তারা প্রত্যেকেই এখন ফ্রিল্যান্সিং জব বা নিজের স্টার্ট আপ দিয়ে সুন্দর মতো কাজ করতেছে। তাই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সরাসরি এনরোল করে ফেলতে পারেন। ব্যাচ 8-এ এনরোলমেন্ট চলবে 17 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তাহলে আমরা প্রথম টপিক থেকে শুরু করি। শুরুতেই জানি N8N আসলে কি। N8N is an open source workflow automation tool that helps you to connect different apps and automate tasks without heavy coding. অর্থাৎ N8N হচ্ছে একটা ওপেন সোর্স ওয়ার্কফ্লো অটোমেশন টুল, যেটা আমাদেরকে হেল্প করে ডিফারেন্ট অ্যাপ এবং অটোমেশন টাস্ক করতে উইদাউট কোডিং, অর্থাৎ কোডিং ছাড়া। সহজ ভাষায় যদি বলি, তাহলে N8N হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কোনো প্রকার কোডিং ছাড়াই ডিফারেন্ট অ্যাপের সাথে কি করতে পারবো, অটোমেশন রিলেটেড কাজ করতে পারবো। এটা আপনার কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, ওয়েবসাইট হতে পারে, বা থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম হতে পারে। দেন পরের লাইনে বলা আছে, থিঙ্ক অফ ইট লাইক এ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম দ্যাট মেক্স অ্যাপ
টক টু ইচ আদার অটোমেটিক্যালি। অর্থাৎ এটাকে চিন্তা করতে বলা হয়েছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো, যেটা কি করে একটা অ্যাপের সাথে অন্য একটা অ্যাপকে অটোমেটিক্যালি কথা বলার একটা ব্যবস্থা বা রাস্তা করে দেয়। অর্থাৎ N8N শুধুমাত্র যে অটোমেশন করে থাকে, টাস্ক করে থাকে এটাই না, এটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের মতো করে একটা অ্যাপের সাথে অন্য একটা অ্যাপকে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়, রাস্তা তৈরি করে দেয় অটোমেটিক্যালি। এখন অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে N8N এই টুলসটা কাদের জন্য? মেইনলি ফাউন্ডার্স, মার্কেটার বা অপারেটর যারা আছে, যারা তাদের বিজনেস প্রসেসকে অটোমেট করতে চায় উইদাউট পেইং এনি হাই স্কেলেবল প্রজেক্ট, তাদের জন্য এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আমরা জানলাম N8N কারা ব্যবহার করবে। এখন চলুন জানা যাক যে N8N আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটাকে মেনলি আমরা 3 ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত, N8N অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্লাউড ভার্সনটা প্রতি মাসে আমরা একটা সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে পারি, যেটা কস্টলি। প্রতি মাসে সর্বনিম্ন $20 করে চার্জ কাটবে এটা ব্যবহার করার ফলে। সেকেন্ডলি আরেকটা অপশন আছে, যেহেতু এটা ওপেন সোর্স, আপনি চাইলে কমপ্লিটলি ফ্রিতে N8N ইনস্টল করতে পারবেন আপনার লোকাল কম্পিউটারে। ইনস্টল করে ওইটাকে ব্যবহার করতে পারবেন, বাট ওখানে কিছু লিমিটেশন আছে। থার্ড আরেকটা ওয়ে হচ্ছে কোনো একটা হোস্টিং প্ল্যানে গিয়ে সেলফ হোস্টেড সার্ভারে নিজে থেকে সেট আপ করে নেওয়া। সেখানে আপনি আপনার নিজের মতো করে হোস্টিং প্ল্যান চুজ করে 1 বছর 5 বছরের জন্য আপনার মতো করে সেই প্ল্যানটাকে ইনস্টল করে নিতে পারবেন বা N8N ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আমরা চাইলে হোস্টিঙ্গার বা এই রিলেটেড যে হোস্টিং প্রোভাইডার সার্ভিস আছে তাদের থেকে নির্দিষ্ট কোনো প্ল্যানে হোস্টিং কিনে তাদের সার্ভারে আমরা কি করতে পারি, N8N ইনস্টল করতে পারি এবং আনলিমিটেড মানুষকে ব্যবহার করতে দিতে পারবো। যার ফলে আমাদের এক্সিকিউশন কোনো লিমিট থাকবে না, প্রজেক্ট শেয়ারিংয়ের কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড ইউজার হবে, আনলিমিটেড ওয়ার্কফ্লো হবে এবং সব কিছু আনলিমিটেড পাওয়া যাবে। সো আমার মনে হয় এটাই বেস্ট অপশন। সো এটার জন্য আমি হোস্টিঙ্গারের প্যাকেজটা চুজ করতেছি, কারণ এখানে 1 ক্লিক N8N তারা সাপোর্ট করতেছে। এটা পাশাপাশি 1 ক্লিক ওপেন ক্ল বা 1 ক্লিকের মাধ্যমে N8N আমরা কি করতে পারবো, সার্ভারে ইনস্টল করতে পারবো একদম সহজে। আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি যদি হোস্টিঙ্গারে আসেন তাহলে এক্সট্রা 10% ছাড় পাবেন। সো এখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছি 68% ছাড়ে N8N সেলফ হোস্টেড প্রোভাইড করতেছে। তাদের বেশ কিছু প্যাকেজ আছে, KVM1, KVM2, এরপরে 4 এবং 8। সো এই মুহূর্তে আমাদের টিমের জন্য আমরা KVM4 ব্যবহার করতেছি, যেটা মান্থলি $1500 করে চার্জ করে, বাট আমি 2 বছরের জন্য নিয়ে রাখছি। সো যেহেতু অধিকাংশ আমরা স্টুডেন্ট বা অধিকাংশ স্টার্টিং করতে চাই, সো KVM4 বা 8 এর প্রয়োজন নাই, আমরা একদম বেসিকটা দিয়ে শুরু করব। KVM2 যেটা $1000 মাস, এই প্ল্যানটাতে 2 কোর CPU আমরা পাবো, 8 GB র্যাম পাবো, হুইচ ইজ এনাফ। 100 GB আমরা NVMe ডিস্ক স্পেস পাবো এবং 8 টেরাবাইট আমরা ব্যান্ডউইথ পাবো। সো এই প্যাকেজটা জাস্ট আমি চুজ করতেছি, দেন পরবর্তী স্টেপে এটা নিয়ে যাবে। এখানে যদি আমরা 24 মাসের জন্য নেই তাহলে প্রতি মাসে আমাদের $1099 করে কাটবে। এটার থেকে অ্যাটলিস্ট বেটার। আমরা যদি $20 দিয়ে কিনতাম তাহলে এখানে কত লিমিটেশন ছিল, সেই সাথে $20 প্রায় বাংলাদেশে $2500 মতো, এখানে আমাদের অর্ধেকেরও কমে আমরা পেয়ে যাব। যদি 24 মাসের জন্য কিনি তাহলে $26,000 কাটবে, বাট এটারও ডিসকাউন্ট আমরা পাবো। এখানে একটা কুপন কোড আছে, আপনি যদি এখানে এসে জাস্ট হাবলু কিওয়ার্ডটা অ্যাপ্লাই করেন তাহলে এখানে আরও এক্সট্রা 10% ছাড় পাবেন। দেখেন $26,000 পরিবর্তে $23,000, 23,700 হয়ে গেছে, অর্থাৎ এক্সট্রা $2,637 আরও ডিসকাউন্ট হয়ে গেছে যদি 24 মাসের জন্য নেন। তবে এটা আমাদের জন্য বেশি মনে হচ্ছে, সো এটার জন্য আমরা 12 মাসের জন্য নিব। 12 মাসের জন্য যদি প্যাকেজ সিলেক্ট করি, ঠিক সেম হাবলু কিওয়ার্ডটা ব্যবহার করতেছি, এখানে আমার $13,000 পুরো সার্ভিসটা আমরা কি করতে পারবো, পারচেস করতে পারবো। 1 বছরের জন্য এটাকে ব্যবহার করতে পারবো। এটা দিয়ে আমরা জাস্ট চালিয়ে যানে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে গিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে পে করে দিলে আমাদের সার্ভারটা চলে আসবে। এখন যদি আমরা হোস্টিঙ্গারের অ্যাডমিন প্যানেলে আসি, এই যে acepanelhostinger.com, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সার্ভিস কি সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি তাহলে VPS, এই জায়গা থেকে আমরা দেখতে পারবো অলরেডি আমার 2টা সার্ভার রান আছে, একটা হচ্ছে KVM4, একটা হচ্ছে KVM2। এটাতে আমাদের N8N স্টুডেন্টদের জন্য রান আছে, যেটা আমরা ব্যবহার করতেছি। দেখেন আমাদের প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এটা ব্যবহার করতেছে, বাট মাত্র 3% CPU কস্ট হয়েছে। সো পুরোটাই কিন্তু KVM4 এ ফাঁকা আছে। সো এটার জন্য আপনি যদি KVM2 নেন এটা এনাফ, আমার মনে হয় খুব বেশি প্রয়োজন হবে না। সো KVM2 এখানে অলরেডি আমার নেওয়াই আছে। VPS এ যদি যাই আমরা, এই যে KVM2, এটাতে জাস্ট ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে ডকার ম্যানেজারে যাব। ডকার ম্যানেজারে যাওয়ার পরে কম্পোজে যাব। কম্পোজ থেকে দেখেন 1 ক্লিক ডিপ্লয় নামে একটা অপশন আছে। 1 ক্লিক ডিপ্লয়ে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে জাস্ট আপনি এসে সার্চ দিবেন N8N সার্চ দিয়ে আপনি এখানে কনফিগারেশন করবেন।
কোন জায়গাতে কোন টাইম জোনে আপনি ইনস্টল করতে চান অর্থাৎ ডিপ্লয় করতে চান। এখানে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে ডিপ্লয় ক্লিক করব। এখন এটা কি করবে? আমার জন্য ওয়ান ক্লিক ডিপ্লয়মেন্ট শুরু করে দিবে। দেখেন অলরেডি ওয়ান ক্লিক ডিপ্লয়মেন্ট শুরু করে দিছে এবং এটা ক্রিয়েট হওয়া শুরু করে দিছে। সো এটা ক্রিয়েট হওয়া মাত্র আমাদের কি হবে? এরকম একটা সার্ভার দিয়ে দিবে। আমরা যদি এই যে ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটা সার্ভার, যে সার্ভারের মধ্যে N8N-টাকে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো একদম নিউ থেকে। আপনি যদি অলরেডি N8N সম্পর্কে জানেন তাহলে জানবেন যে এটাই হচ্ছে N8N সার্ভার। সো আমরা N8N প্ল্যাটফর্ম সম্পর্কে ওভারভিউ জানবো। জাস্ট ক্রিয়েট হোক, ক্রিয়েট হলে আমরা এটাতে এন্টার করব এবং বাকি সব কিছু সেট আপ করবো। ওকে, তো এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমার যে সার্ভারটা এটা কিন্তু রানিং হয়ে গেছে। আগে আমরা এই যে ওপেনে ক্লিক দিই, ওপেনে ক্লিক দেওয়া মাত্র আমাদের দেখতে পাচ্ছি একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমাদেরকে সেট আপ করতে বলতেছে। সো এখানে আমরা নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব? নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে জাস্ট সেট আপ করবো। সো এখানে আমি কিছু একটা দিয়ে জাস্ট সেট আপ করতেছি। এটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা সবাইকে ইনভাইট করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। এখানে কাস্টমাইজেশন যদি চাই করতে পারি বা গেট স্টার্টেড দিলে হয়ে যাবে। এখানে লাইসেন্স যদি চাই ফ্রি লাইসেন্স কিতে ক্লিক করব তাহলে ফ্রি লাইসেন্স দিয়ে দেবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা কিন্তু রান হয়ে গেছে। এই লিঙ্ক শেয়ার করলে এখন যে কেউ এই সার্ভারে এন্টার করতে পারবে এবং এখান থেকে আমরা N8N-টাকে ব্যবহার করতে পারবো। এখন আমরা N8N-টাকে কীভাবে আপডেট করব? যদি আপডেটের প্রয়োজন হয় তাহলে ডকার ম্যানেজারে ক্লিক করব। N8N যে সার্ভারটাকে আপডেট করতে চাই সেই সার্ভারটাতে জাস্ট এই যে আপডেটে ক্লিক করব। তাহলে আমাদের এই সার্ভারটা যে আপডেট রিলেটেড যে বিষয়গুলো আছে সেই আপডেট রিলেটেড ইস্যুগুলো ফিক্স করে দিবে। অথবা আমরা চাইলে কি করতে পারি? টার্মিনাল থেকে আপডেট করতে পারি। টার্মিনালে যদি ক্লিক করি তাহলে টার্মিনালে গিয়ে আমাদের শুরুতে উবান্টুসটা সেট করতে হবে। সেট করে জাস্ট ডকার কম্পোজ পুল, ডকার কম্পোজ ডাউন এবং ডকার কম্পোজ আপ দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? এখান থেকে আপডেট করে নিতে পারি। সো আপডেটে আর যাচ্ছি না, আমি ডিরেক্টলি ওপেন করতেছি। ওপেন করে আমাদের সার্ভারের যে লাইসেন্স কিটা আছে, লাইসেন্স কিটা জাস্ট ইনস্টল করে নিব। আমরা যেহেতু ইমেলে রিসিভ করছি একটু আগেই, দেখেন N8N থেকে আমাদের লাইসেন্স কিটা দিয়ে দিয়েছে। সো অ্যাক্টিভেট লাইসেন্স কিতে যদি আমরা ক্লিক দিই তাহলে এটা অটোমেটিক্যালি কী করবে? আমার জন্য এই লাইসেন্স কিটা জাস্ট অ্যাক্টিভ করে দেবে। অথবা যদি অ্যাক্টিভ না করে দেয় তাহলে ইন্টার অ্যাক্টিভেশন কিতে ক্লিক করব এবং এই যে ইমেলে কিটা পাইছি, এখানে ইমেলে আসলে পেয়ে যাবেন। ইমেলে আসবেন, ইমেলে এসে জাস্ট এই কোডটা কপি করে পেস্ট করে দিবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এটা দেখেন অলরেডি বিন অ্যাক্টিভ হয়ে গেছে এটা আমাদের। তো এখন আমরা চাইলে কি করতে পারি? আনলিমিটেড এক্সিকিউশন করতে পারি। এখন N8N সেটআপটা আমাদের ডান। আমরা কি করতে পারবো? এই ওপেন থেকে নিয়ে এই যে লিঙ্কটা পেলাম এখান থেকে N8N সার্ভারটাকে ব্যবহার করতে পারবো। এখন N8N সার্ভারকে ব্যবহার করার জন্য বা N8N-কে ব্যবহার করার জন্য আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ট্রিগার ম্যানুয়ালি কি, অন ইভেন্ট কি বা ওভারভিউ সম্পর্কে জানতে হবে। তা না হলে তো এটাকে ব্যবহার করতে পারবো না বা প্রজেক্টও বানাতে পারবো না। তো চলুন পুরো ওভারভিউটা আমরা জানি আগে, দেন মেসেঞ্জার অটোমেশনের পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখব। শুরুতে আমাদের এই বিষয়গুলো প্যানেলটা সম্পর্কে চলুন একটু দেখি। এই যে পুরো যে বিষয়টা আছে, এই পুরো বিষয়টাকে আমাদের বলা হয় ওয়ার্ক স্পেস। যে ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা অটোমেশন রিলেটেড কাজ করব। তো এই নামগুলো খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, কারণ এই বিষয়টা আমরা সবসময় বলবো। যেমন ওয়ার্ক ফ্লো বলবো, ওয়ার্ক স্পেস বলবো, নোট বলবো, স্টেপ বলবো, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করলাম? ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা কি? ওয়ার্ক স্পেসটা হচ্ছে পুরো যে প্ল্যাটফর্ম আছে, পুরো প্ল্যাটফর্মের যে ক্যানভাসটা দেখতে পাইতেছি, এই পুরো প্ল্যাটফর্মটাকে আমরা বলতে পারি ওয়ার্ক স্পেস, যেটা হচ্ছে আমাদের কাজের জায়গা। এখন ওয়ার্ক স্পেসের ভিতরে ওয়ার্ক ফ্লো নামে একটা বিষয় আছে। ওয়ার্ক ফ্লো বিষয়টা কি? ওয়ার্ক ফ্লো বিষয়টা হচ্ছে আমাদের এই যে ইন্টারফেসটা আছে, এটা হচ্ছে ওয়ার্ক ফ্লো। অর্থাৎ এই ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা এই যে এইটার ভিতরে গিয়ে ক্রিয়েট ওয়ার্ক ফ্লোয়ের ভিতরে গিয়ে যে স্টেপটা দেখতে পাই বা যে পেজটা ক্যানভাসটা দেখতে পাই, এই বিষয়টাকে বলা হয় ওয়ার্ক ফ্লো। একটা ওয়ার্ক ফ্লোর ভিতরে মাল্টিপল নোড এবং স্টেপ থাকে, যেগুলো সমন্বয়ে একটা পরিপূর্ণ ওয়ার্ক ফ্লো হয়। তো আশা করি ওয়ার্ক ফ্লো এবং ওয়ার্ক স্পেসের যে ডিফারেন্স এটা বুঝতে পারছেন। ওয়ার্ক স্পেস বিষয়টা কি? ওয়ার্ক স্পেস বিষয়টা হচ্ছে আমাদের পুরো যে অ্যাপ্লিকেশন আছে, পুরো অ্যাপ্লিকেশনের যে ক্যানভাসটা আছে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আর ওয়ার্ক ফ্লো বিষয়টা কি? আমরা যখন নতুন কোনো একটা প্রজেক্ট বানানোর জন্য যখন ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে ক্লিক দিব এবং এই যে ইন্টারফেসটাতে আসবো, এই বিষয়টাকে বলা হয় ওয়ার্ক ফ্লো। এবং এটাকে আমরা আরও সিম্পলভাবে বলতে পারি, মাল্টিপল নোডের সমন্বয়ে যে বিষয়টা ক্রিয়েট করা হয় এটাকে ওয়ার্ক ফ্লো বলা হয়। এখন নতুন আরও একটা কোয়েশ্চেন আসলো, এটা হচ্ছে নোড বিষয়টা কি? নোড বিষয়টা হচ্ছে ব্লকস দ্যাট ডু ওয়ান থিং। যেমন ইমেল সেন্ড করা, গুগল ফর্ম রিড করা, HTTP রিকোয়েস্ট করা। অর্থাৎ এই যে আমরা কিছু একটা করতেছি, এই যে প্রথম একটা স্টেপ করলাম, এটা হচ্ছে একটা নোড। পরে আমরা আরেকটা স্টেপ করলাম, এটা একটা নোড। তো স্টেপ করি,
ধরেন কিছু একটা করলাম, এটা আরেকটা নোড, এটা একটা নোড। সো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা নোড, এবং এই যে একটা ওয়ার্কফ্লোর ভিতরে আমরা মাল্টিপল নোড ক্রিয়েট করতেছি। এই মাল্টিপল নোড এবং স্টেপের সমন্বয়ে যে বিষয়টা ক্রিয়েট হয় এটাকে আমরা কি বলি? ওয়ার্কফ্লো বলি। আর এই একটা ওয়ার্কফ্লোর কাজ কি? একটা ওয়ার্কফ্লোর কাজ হচ্ছে একটা প্রোগ্রামকে রান করা, একটা সিস্টেমকে রান করা বা অটোমেশন করা। অর্থাৎ আমরা অটোমেশন বা এজেন্ট যেটাই বানাই, এই জিনিসটা বানাবো কোথায়? ওয়ার্কফ্লোয়ের ভিতরে। আর একটা ওয়ার্কফ্লো কিভাবে হয়? একটা ওয়ার্কফ্লো হয় নোড এবং স্টেপের সাহায্যে। নোড বিষয়টা কি? নোড বিষয়টা হচ্ছে, সো এই জায়গাতে আমাদের যে প্রত্যেকটা বিষয় আছে এগুলো হচ্ছে এক একটা নোড। এখন প্রথম যে নোডটা ইউজ করতেছি, এইটার পরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে আমরা বলতে পারি স্টেপ। প্রথম এটা হচ্ছে নোড, এরপরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা নোডও বলতে পারি, অথবা আমরা চাইলে এটাকে স্টেপও বলতে পারি। সো প্রত্যেকে এক একজন এক একভাবে ডাকে, বাট প্রথম যে বিষয়টা আছে এটাকে আমরা ফার্স্ট নোড বলে থাকি, এরপরে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা স্টেপ বলে থাকি। অনেকেই প্রথম যে অপশনটা আছে এটাকে কি বলে থাকে? ট্রিগার নোড। ট্রিগার নোড কেন বলে থাকে? কারণ প্রথমে যে বিষয়টা থাকে ওইটার মাধ্যমে আমরা ট্রিগার করি। এখন ট্রিগার বিষয়টা কি? ট্রিগার বিষয়টা হচ্ছে কোনো কিছু করার জন্য যে অ্যাকশন করা হয়, ফার্স্ট অ্যাকশনটাকে আমরা ট্রিগার বলে থাকি। যেমন আমরা মুভিতে দেখি ভিলেন হিরোকে কি করে? বন্দুক দিয়ে গুলি করতে চায়। সো গুলি করার জন্য দেখেন একটা স্টেপ বা ট্রিগার ট্রিগার কল করে, কিন্তু একটা ট্রিগার কিন্তু কল করে বন্দুকের, রাইট? এই যে এইভাবে ট্রিগার কল করলে কি হয়? বন্দুকের গুলিটা যায়। সো সে কোনো একটা কাজ করতেছে, বন্দুকের গুলিটা বের করার জন্য সে এইভাবে ট্রিগার চাপতেছে। তো এই যে যে বিষয় আমাদের ওয়ার্ক ফ্লোটাকে চালানোর জন্য বা কাজ শুরু করার জন্য আমাদের কি করতে হয়? আমাদের একটা হিট করতে হয়। এই যে হিট করে, এই হিট করার বিষয়টাকে ট্রিগার বলা হয়। বুঝতে পারছেন? সো প্রথমেই একটা ওয়ার্ক ফ্লো বা একটা অটোমেশনকে রান করার জন্য যে প্রথম স্টেপটা রান করা হয় ওইটাকে আমরা বলে থাকি ট্রিগার নোড। তাহলে এখানে শুধু নোড বলতে কি বোঝায়? এই জায়গাতে আমাদের একটা ওয়ার্ক ফ্লোর ভিতরে যে অপশনগুলো আমরা ব্যবহার করি এই বিষয়গুলোকে আমরা শুধু নোড বলতে পারি, যেখানে আমাদের মাল্টিপল নোড কানেক্টেড থেকে আমাদের কি করে? একটা ওয়ার্ক ফ্লো তৈরি করে। এটা একটা নোড, এটা একটা নোড। এরপরে আমরা যতগুলো তৈরি করব, যতগুলো স্টেপ তৈরি করব, যতগুলো অপশন যুক্ত করব, প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা নোড। বাট এই বিষয়টাকে আমরা প্রথমটাকে বলে থাকি ফার্স্ট নোড, আর বাকি বিষয়গুলোকে বলে থাকি এক একটা স্টেপ। তো এই সংজ্ঞা যদি ধরি আমরা, তাহলে প্রথমটা হচ্ছে ট্রিগার নোড আর বাকি বিষয়গুলো হচ্ছে এক একটা স্টেপ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ট্রিগার নোড কি, স্টেপ কি এবং শুধু নোডটা কি। এখন আমরা এর পরবর্তী বিষয়টা দেখবো, এটা হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন বিষয়টা কোথায়? এই জায়গাতে দেখেন এডিটরের পাশে এক্সিকিউশন নামে একটা অপশন আছে। এক্সিকিউশনের কাজ কি? এক্সিকিউশনের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়ার্ক ফ্লো রান করব, এই রান করার সময় এই ওয়ার্ক ফ্লোটা সাকসেসফুলি রান হচ্ছে নাকি রান হচ্ছে না, ফেইলড হচ্ছে না সাকসেস হচ্ছে, কোন স্টেপে গিয়ে বাড়তেছে নাকি সাকসেস হচ্ছে, এই পুরো বিষয়টা অর্থাৎ আমাদের প্রজেক্টে রান হওয়ার সময় প্রত্যেকটা বিষয়ে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, কি হচ্ছে, এই বিষয়টা দেখার অপশনটাই হচ্ছে এক্সিকিউশন, যেখানে আমরা পুরো প্রসেসটা দেখতে পারবো কোনটার পরে কোনটা এক্সিকিউশন হচ্ছে, কোন নোডের পরে কোনটা ইউজ হচ্ছে। সো এক্সিকিউশন হচ্ছে একটা ডাটা ফ্লো, যেখানে আমরা একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার প্রসেসগুলোকে দেখতে পারি। আবারও বলতেছি, এক্সিকিউশন হচ্ছে আমাদের একটা ডেটা ফ্লো, যেটা এক নোড থেকে আরেকটা নোডে বা একটা নোড থেকে তার পরবর্তী নোডে যাইতে যে বিষয়টা হেল্প করে এটাকে আমরা বলে থাকি এক্সিকিউশন। এবং এটা তখনই রান হয় যখন ওয়ার্ক ফ্লোটা রান হয়ে থাকে। এক্সিকিউশনটা তখনই কাজ করবে যখন আমরা ওয়ার্ক ফ্লোটাকে কী করব? এক্সিকিউট করব বা রান করব। এই যখন রান করার সাথে সাথে দেখেন আমাদের কী হলো? এটা ট্রিগার হয়ে গ্রিন লাইন আসলো এবং এখানে এসে রেড হয়ে গেল। তো এই জায়গাতে আমরা কী করলাম? এক্সিকিউট করলাম। এক্সিকিউট করলে আমাদের একটা নোড থেকে তার পরের নোডে যায়, তার পরের নোড সাকসেসফুল হলে তার পরের নোডে যায়। এই যে একটার পর একটা স্টেপ যায়, এই যাওয়ার বিষয়টাকে আমরা এই এক্সিকিউশন থেকে সুন্দর মতো দেখতে পারি বা এখান থেকেও সুন্দর মতো দেখতে পারি। তো যখনই আমরা কোনো একটা ওয়ার্কফ্লোকে এক্সিকিউট করব তখন এই পুরো বিষয়টাকে এখান থেকে দেখতে পারবো। আর এটাকেই বলা হয় মেনলি এক্সিকিউশন। যেমন দেখেন আমি এখন এক্সিকিউশনে যাওয়া মাত্রই দেখতে পাচ্ছি দুইটা হিস্টোরি দেখাচ্ছে আমাকে, যেখানে বলতেছে দুইটাতে আমাদের কি হয়েছে? এরর খাইছি এবং কত সেকেন্ড লাগছে? একটাতে লাগছে 38 মিলি সেকেন্ড, একটাতে লাগছে 78 মিলি সেকেন্ড। যেখানে আমরা কোথায় এরর খাইছি, এররটা কি, এই বিষয়টা পর্যন্ত আমরা এক্সিকিউশন থেকে দেখতে পারবো। সাকসেস হলেও সাকসেস মেসেজটা দেখতে পেতাম। সো এক্সিকিউশন কি, এই বিষয়টাও আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ইনহেরিটেন্স কিভাবে কাজ করে এটা চারটা বিষয় নিয়ে কথা বলছি। নোড, যেটা হচ্ছে আমাদের এক একটা ব্লক, এটা একটা নোড, এটা একটা নোড। এর পরবর্তীতে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো হচ্ছে এক একটা নোড। নোডের পরে কি আছে? ওয়ার্কফ্লো। এক একটা নোডের সমন্বয়ে, অর্থাৎ এই প্রত্যেকটা নোডের সমন্বয়ে যে একটা অটোমেশন বা এজেন্ট বিল্ড হয়। ধরেন এই জায়গাতে আমার অলরেডি এজেন্ট আছে, আমি অলরেডি প্রি বিল্ড একটা এজেন্ট দেখাচ্ছি। এই যে ধরেন ইমেল সেন্ডার একটা
এজেন্ট দেখাচ্ছি আমার তৈরি করা। এই যে এজেন্টে দেখেন শুরুতে দেখেন আমাদের ট্রিগার নোড আছে, এরপরে গুগল শিট কানেক্ট করা আছে, এরপরে লুপ দেওয়া আছে, এরপরে এডিট ফিল্ড। এই যে আমাদের 4টা বা 5টা স্টেপ আছে। এই প্রত্যেকটা স্টেপের সমন্বয়ে যে বিষয়টা তৈরি হয় এটাকে আমরা কি বলে থাকি? ওয়ার্কফ্লো বলে থাকি। অর্থাৎ সবগুলো নোডের সমন্বয়ে আমাদের যে অটোমেশনটা তৈরি করি এটাকে আমরা কি বলতে পারি? ওয়ার্কফ্লো বলতে পারি। এরপরে আমাদের কি আছে? এক্সিকিউশন। এক্সিকিউশন কি? যখন আমরা আমাদের কোনো প্রজেক্টকে বা ওয়ার্কফ্লোকে রান করব, রান করার সময় যে লাইভ ওভারভিউটা দেখতে পারি যে ফেলড হচ্ছে না সাকসেস হচ্ছে, কোনটার পরে কোন স্টেপটা হচ্ছে, এই যে লাইভ দেখার যে অপশনটা, এই বিষয়টাকে আমরা এক্সিকিউশন বলতে পারি, যেখানে আমাদের প্রজেক্টটা কি করে? এক্সিকিউট করে থাকে। তো আশা করি এই 4টা অপশন নিয়ে আপনার আর কোনো কনফিউশন নাই। যদি কোনো কনফিউশন থাকে ডিরেক্টলি আমাদের সাপোর্টে গিয়ে আস্ক করলে আমাদের সাপোর্ট টিম মেম্বার আপনাকে হেল্প করবে। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা অপশন আছে, এটা হচ্ছে ওয়ে টু ইউজ N8N। আমরা কিভাবে N8N-কে ব্যবহার করতে পারি? নর্মালি N8N-কে ব্যবহার করার জন্য 3টা ওয়ে আছে। একটা হচ্ছে N8N ক্লাউড, একটা হচ্ছে লোকাল ইনস্টল, আর একটা হচ্ছে সেলফ হোস্টেড অন সার্ভার। 3টা অপশনই কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। শুরুতে আমরা এই যে N8N-এর অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যে 14 দিনের ফ্রি ট্রায়াল নিলাম, এই যে কাজটা করলাম এটাকে বলা হয় N8N ক্লাউড। অর্থাৎ N8N-এর নিজস্ব সার্ভারে আমরা ফ্রি ট্রায়াল নিয়ে বা পেইড ট্রায়াল নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই যে প্ল্যাটফর্মটাতে কাজ করব এটাকে বলা হয় N8N ক্লাউড প্ল্যাটফর্ম। N8N-এর যদি আপনি ফ্রি সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে পেইড সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু গুনতে হবে। আপনি যদি N8N লিখে সার্চ দেন এবং প্রাইসিংয়ে যদি যান, তাহলে ওদের প্রাইসিং সেকশনটা দেখতে পারবেন। মান্থলি $20 করে কাটবে আপনি যদি এটা ব্যবহার করতে চান। যদি প্রো ব্যবহার করতে চান তাহলে $50 করে, বিজনেস হলে 800, এবং এন্টারপ্রাইজ যদি নেন এটা আপনার ডিপেন্ড করবে কন্ট্রাক্টের উপর। সো এইখানে বিভিন্ন ফিচার দেওয়া আছে যে আপনি যদি স্টার্টার নেন তাহলে মান্থলি $20 কাটবে এবং এখানে একটা প্রজেক্ট ব্যবহার করতে পারবেন, 5টা এক্সিকিউশন করতে পারবেন, আনলিমিটেড ইউজার ইউজ করতে পারবেন, 50টা ওয়ার্কফ্লো বিল্ডার ক্রেডিট পাবেন, ফ্রম সাপোর্ট পাবেন। এরকম $50 দিলে হয়তো আর একটু বেশি, $800 দিলে হয়তো আর একটু বেশি। সো এইভাবে বিভিন্ন প্রাইসিং সেকশন তারা কিন্তু ক্রিয়েট করে রাখে। অর্থাৎ 14 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন, দেন পরবর্তীতে এটা কি করবে? চার্জ করবে মান্থলি। সো এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন তাহলে এটাকে বলা হয় N8N ক্লাউড। এরপরে N8N-কে আপনি আরও একভাবে ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে লোকাল ইনস্টল। আপনি ডিরেক্টলি এই যে N8N-টা আছে, এই N8N-কে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার লোকাল কম্পিউটারে। অর্থাৎ তখন আর আপনাকে এই ক্লাউডে টাকা দিয়ে কিনতে হবে না বা ফ্রি ট্রায়ালও নিতে হবে না। ডিরেক্টলি লোকাল হোস্টে আপনি কি করতে পারবেন? N8N-টাকে ব্যবহার করতে পারবেন। এরকম লোকাল হোস্ট এরকম অপশন আসবে যেখানে আপনি কি করতে পারবেন? N8N-কে ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন ডকারাইজ করে। এই বিষয়টাও কিন্তু আমরা ভবিষ্যতে দেখব। লোকাল হোস্টে আমাদের কোনো প্রকার খরচ লাগে না, যেখানে আমাদের সরাসরি কম্পিউটারই হয় আমাদের ডেটাবেস, কম্পিউটারই হয় আমাদের সার্ভার, যেখান থেকে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো লাইফ টাইম। এরপরে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে সেলফ হোস্ট অন সার্ভার। এই যে এই জায়গাতে যে অপশনটা দেখতেছেন, যেটা আমরা 1 বছরের জন্য আপনাদেরকে প্রোভাইড করব, এই 1 বছরের জন্য যে প্ল্যাটফর্মটা প্রোভাইড করব এটা হচ্ছে আমাদের সেলফ হোস্ট। অর্থাৎ আমরা N8N-টাকে নিজেদের হোস্টিং সার্ভারে হোস্ট করে রাখছি, বড় ভিপিএস সার্ভার নিয়ে, যেখানে আমাদের হাজার হাজার স্টুডেন্ট কি করতে পারবে? ব্যবহার করতে পারবে আমাদের সেলফ হোস্ট N8N-টা, এবং লেটেস্ট সকল আপডেটই তারা এখান থেকে পাবে। সো এই যে সেলফ হোস্ট যে সার্ভারটা আছে এটা কি হয়ে থাকে? ফ্রি হয়ে থাকে এবং ফুল কন্ট্রোল থাকে। এটা ফ্রি বলতে এরকম ফ্রি বোঝাচ্ছি না যে কমপ্লিটলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনাকে মান্থলি হোস্টিংয়ের একটা পে করতে হবে বা ইয়ারলি একটা পে করতে হবে, যেটা আপনি বিভিন্ন হোস্টিংয়ারের যে সাইটগুলো আছে এখান থেকে হোস্টিং কিনে কী করতে পারবেন? হোস্ট করে ব্যবহার করতে পারবেন। আমাদের যে হোস্টটা আছে এটা অনেক প্রিমিয়াম একটা প্যাকেজ নেওয়া, যেখানে আপনারা 1 বছর ব্যবহার করতে পারবেন। সো আমরা যে প্ল্যাটফর্মটা দিচ্ছি এটা হচ্ছে সেলফ হোস্ট। অর্থাৎ আপনি যদি নিজে নিজে কোনো ক্লাউড প্ল্যাটফর্মে হোস্ট করেন, ওই বিষয়টাকে বলা হয় সেলফ হোস্ট। আপনি যদি লোকাল প্ল্যাটফর্মে অর্থাৎ আপনার লোকাল কম্পিউটারে ইনস্টল করেন, তখন এটাকে বলা হয় লোকাল ইনস্টল। আর যখন আপনি N8N-এর নিজস্ব সার্ভার থেকে ব্যবহার করবেন, তখন এটাকে কি বলা হবে? N8N ক্লাউড। এই 3টা অপশন ফলো করে আপনি N8N-কে ব্যবহার করতে পারবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন চলুন আমরা আমাদের পুরো ইন্টারফেসে কি কি বিষয় আছে এই বিষয়গুলো একটু ওভারভিউ দেখে আসি। এরপরে আমরা ভিতরে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো নিয়ে কথা বলবো। এখানে আমাদের N8N যে প্ল্যাটফর্মটি আছে, সেলফ হোস্টেড হোক বা ক্লাউড থেকে হোক অথবা লোকাল হোস্টে, এই প্ল্যাটফর্মের পুরো লুকটা একই রকম হবে আপনি যদি লেটেস্ট ভার্সনটা ইউজ করে থাকেন। এখন সবার শুরুতে আমাদের যে অপশনটা আছে এটা লোগো, আমরা সবাই জানি। এরপর একটা প্লাস সাইন আছে, যেখান থেকে আপনি ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারবেন, ক্রেডেনশিয়াল কানেক্ট করতে পারবেন এবং প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে সার্চের একটা অপশন আছে, যেখান থেকে আপনি আপনার ওয়ার্কফ্লোগুলো খুঁজে বের করতে পারবেন।
চ্যাট করতে পারবেন, বা আপনার পার্সোনাল কোনো ওয়ার্কফ্লো থাকলে সেই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এখানে এই রিলেটেড বিষয়গুলো আছে, যেখানে আপনি সার্চ করে আপনার ওয়ার্কফ্লো রিলেটেড যাবতীয় বিষয়গুলো খুঁজে বের করতে পারবেন। এরপরে আরেকটা অপশন আছে যেটাকে বলা হয় কলাপস সাইডবার। এই সাইডবারে ক্লিক করার মাধ্যমে আপনার এটা অপশনটা অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। দেখেন এইভাবে আপনি ড্র্যাগ করে এই জিনিসটাকে অন করতে পারবেন, এবং আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে এটা অফ হয়ে যাবে। যেটা যদি আপনি আনতে চান তাহলে এখান থেকে আপনাকে ড্র্যাগ করতে হবে এই সাইডে। কতটুকু চান এটা আপনি ঠিক করে নিতে পারবেন। এরপরে আমাদের ৩টা অপশন আছে। একটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ পেজে আমাদের এই বিষয়গুলো আছে, যেখানে আমাদের কতগুলো এক্সিকিউশন হয়েছে আমাদের প্রজেক্ট, এরপরে কতগুলো ফেল প্রজেক্ট হয়েছে, ফেলিয়ার রেটটা কত টাইম আমরা সেভ করতে পারছি এবং রান টাইম কত, এই বিষয়গুলো এখানে দেখতে পারবো। এবং উপরে ক্রিয়েট ওয়ার্কফ্লোর একটা অপশন আছে, যেখানে ক্লিক দেওয়ার মাধ্যমে আমরা ওয়ার্কফ্লো ক্রিয়েট করার জন্য যে ক্যানভাসটা আছে ওই ক্যানভাসটা পাবো। এবং পাশে একটা অপশন আছে, যে অপশন থেকে আমরা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে পারবো, ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো এবং ডেটা টেবিল ক্রিয়েট করতে পারবো। এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে আমরা এটা ব্যবহার করব। ক্রেডেনশিয়াল বলতে বোঝায় আপনার থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাথে এপিআই এর মাধ্যমে কানেক্টেড করার যে মাধ্যম, এই বিষয়টাকে। অর্থাৎ আপনার পৃথিবীতে যত ডিজিটালি বিজনেস আছে, যত প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করার জন্য আমরা একটা ব্রিজ তৈরি করি, যে ব্রিজটা হচ্ছে আমাদের এপিআই। আর এপিআই নিয়ে কাজ করার যে বিষয়টা, এটাকে বলা হয় ক্রেডেনশিয়াল, যেখানে আমরা কি করতে পারবো, ক্রেডেনশিয়াল অ্যাড করতে পারবো। এখান থেকে দেখেন কোন ক্রেডেনশিয়াল আমরা অ্যাড করতে চাই, সেই অপশনটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। যেখানে দেখেন আমি যদি ইউটিউব লিখে সার্চ দিই, ইউটিউব পাবেন। আপনি যদি গুগল লিখে সার্চ দেন, গুগলের যে সার্ভিসগুলো আছে এগুলো পাবেন। পপুলার মোটামুটি যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোর ক্রেডেনশিয়াল বা এপিআই কানেক্ট করার জন্য আপনি এখানে অপশন পেয়ে যাবেন। এরপরে ভেরিয়েবল নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি ভেরিয়েবলের নাম এবং ভেরিয়েবলের ভ্যালুটা সেভ করে রাখতে পারেন। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে এরকম একটা বিষয় যেটা ভ্যালু প্রতিনিয়ত কি হবে, ডিফারেন্ট হতে থাকবে। যেমন আমরা যখন কোনো একটা পাত্রে পানি রাখি, ধরেন আমার কাছে এই যে একটা মগ আছে, যে মগটাতে আমি এই মুহূর্তে পানি রাখছি, এই সেম মগে বা গ্লাসে আমরা চাইলে পানির পরিবর্তে দুধ রাখতে পারবো, অথবা আমরা চাইলে এখানে আমরা কোকাকোলা রাখতে পারবো, বা 7 আপ রাখতে পারবো, অথবা কালো পানি রাখতে পারবো, অথবা সাদা পানি রাখতে পারবো, যেটা চাই আমরা। মানে এই মগে আমরা মোটামুটি হোল্ড করা যায় এরকম যে বিষয়গুলো চাই, সেই বিষয়গুলোকে আমরা কি করতে পারবো, হোল্ড করে রাখতে পারবো। ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়, বাট আমাদের কিন্তু গ্লাস একটাই, মগ একটাই, রাইট? সো ভেরিয়েবল ওয়ান কাইন্ড অফ দ্যাট। ভেরিয়েবলে ধরেন নির্দিষ্ট একটা নাম দিয়ে রাখবেন, ধরেন ঈশান বা হাবলু, যে ভেরিয়েবলের ভেতরে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে স্টোর করে রাখতে পারবেন। সো এটাকে ওয়ান কাইন্ড অফ স্টোর বলা হয়, যেখানে আপনি আপনার ভ্যালুগুলোকে স্টোর করে রাখবেন। সো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে কথা বলবো। এরপরে আমাদের আরও একটা অপশন আছে, এটা হচ্ছে ক্রিয়েট ডেটা টেবিল। ডেটা টেবিল হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ গুগল শিটের একটা অল্টারনেটিভ, যেখানে গুগল শিটে যদি আমরা যাই, গুগল শিটে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ডেটা এখানে সংরক্ষণ করে রাখতে পারি। সো আমাদের টেনে ডিফল্টভাবে তারা একটা অপশনই দিয়ে দিয়েছে, যেখানে আমরা কি করতে পারবো, ডেটা টেবিল ক্রিয়েট করতে পারবো। এবং এই গুগল শিটের মতো গুগল শিটের অল্টারনেটিভ হিসেবে এই ডেটা টেবিল ব্যবহার করার মাধ্যমে ডিরেক্টলি আমরা এইখানেই সেভ করতে পারবো। আমরা যদি ক্রিয়েট ডেটা টেবিলে ক্লিক দিই, শুরুতে আমাদের ডেটা টেবিলের নাম দিতে হবে। ধরেন হাবলু নামে আমি একটা ডেটা টেবিল ক্রিয়েট করলাম। এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো সিএসভি ফাইল। আমাদের অলরেডি যদি ডেটা টেবিল থাকে, তাহলে এই সিএসভি ফাইলটা আপলোড করে দিলে সেই ডেটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে, অথবা আমরা চাইলে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে পারবো। সো আমরা যদি ক্রিয়েটে দিই, তাহলে আমাদের ডেটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এখানে আমাদের আইডি আছে, ক্রিয়েট অ্যাড আছে, আপডেট অ্যাড আছে। এখান থেকে আমরা কি করতে পারবো, কলাম এবং রো ক্রিয়েট করতে পারবো। ধরেন কলামের নাম দিলাম হাবলু। এখন এই হাবলুটা স্ট্রিং হবে না, নাম্বার হবে নাকি বুলিয়ান হবে নাকি ডেট টাইম হবে, এই বিষয়গুলো আমরা অ্যাড করতে পারবো। দেখেন নতুন একটা অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার আমরা চাইলে দেখেন কলামও যুক্ত করতে পারবো। সো আমাদের যে অনুযায়ী প্রয়োজন ডেটা টেবিল বা ভ্যালু রাখার জন্য, সেই অনুযায়ী আমরা ডেটা টেবিলটা কাস্টমাইজ করতে পারবো নিজেদের মতো করে। সো আমাদের ডেটা থার্ড পার্টি প্ল্যাটফর্মে গুগল শিট বা এয়ার টেবিলে সংরক্ষণ করতে হবে না, ডিরেক্টলি আমরা এই ডেটা টেবিল ব্যবহার করার মাধ্যমে ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারবো। সো ডেটা টেবিল বিষয়টা কি, আশা করি এই সম্পর্কেও ক্লিয়ার হয়ে গেছেন। এখন আরও একটা নতুন অপশন যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে ক্রিয়েট ফোল্ডার। ফোল্ডার ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে নির্দিষ্ট একটা ফোল্ডারের ভেতর সেভ করে রাখতে পারবেন। নির্দিষ্ট ফোল্ডারের ভেতর নির্দিষ্ট ফাইলগুলো থাকবে। যেমন আমি ধরেন হাবলু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, হাবলু পার্সোনাল নামে, যেখানে শুধু হাবলু পার্সোনালের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো এখানে থাকবে। দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এটাকে আমরা ডাক করে এই ফোল্ডারের ভিতর রাখতে পারবো। যেমন আমাদের এই যে কম্পিউটার আছে, কম্পিউটারে যেমন বিভিন্ন ফোল্ডার থাকে না, যে ফোল্ডারের ভিতরে আমরা ফাইল রাখি,
একই রকমভাবে আমাদের এইটা হচ্ছে আমাদের N8N এর ভেতরে ফোল্ডার, যে ফোল্ডারের ভেতরে আমরা আমাদের ফাইলগুলোকে রাখতে পারবো অর্গানাইজ রাখার জন্য। কারণ একটা N8N সার্ভারের ভেতরে আমাদের অসংখ্য বিষয় নিয়ে কাজ করতে হতে পারে, অনেক ক্লায়েন্টের কাজ করতে হতে পারে, বা আমার নিজেরই অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে। সো কোনটার ভিতরে কী আছে এই বিষয়গুলোকে অর্গানাইজ রাখার জন্য আমরা এটার কী করতে পারি, ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডার ক্রিয়েট করে রাখলে প্রত্যেকটা বিষয় অর্গানাইজ থাকবে, নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট ফোল্ডারের ভেতরে। সো এইভাবে আমরা চাইলে নির্দিষ্ট ওয়ার্কফ্লো বা প্রজেক্টকে এরকম ফোল্ডারের আন্ডারে রেখে দিতে পারি। আপনি একটাই ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এরকম না, মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি চান নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আমরা চাইলে এই বিষয়গুলোকে ব্যবহার করতে পারবো। ক্রেডেনশিয়াল, ভেরিয়েবল, ডেটা টেবিল এবং পার্সোনালে গেলে এখান থেকে আমরা ফোল্ডারও ক্রিয়েট করতে পারবো। এইটার পরে আমাদের পরে অপশনটাতে আসি। এখানে 5টা অপশন আছে। শুরুতে আছে ওয়ার্কফ্লো, যেখানে আমাদের যাবতীয় যতগুলো ওয়ার্কফ্লো ক্রিয়েট করব সেই ওয়ার্কফ্লোগুলোকে দেখতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ক্রেডেনশিয়াল, যেখানে আমরা আমাদের যাবতীয় ক্রেডেনশিয়াল, কোন কোন প্ল্যাটফর্মের ক্রেডেনশিয়াল বা এপিআই কানেক্ট করা আছে এগুলো দেখতে পারবো। এরপরে আছে এক্সিকিউশন, আমরা কতবার এক্সিকিউশন করছি এই প্ল্যাটফর্মের মধ্যে সেই এক্সিকিউশনগুলো দেখতে পারবো, এবং এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, টাইম কখন স্টার্ট করছি, রান টাইম কত ছিল, এক্সিকিউশন কতবার করছি, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। এরপরে আছে ভেরিয়েবল, যেখানে আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে স্টোর করে রাখতে পারবো। একটা প্রজেক্ট করার সময় আমাদের মাল্টিপল ভেরিয়েবলের প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করে রাখতে পারবো, যেটা পরবর্তীতে আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো। এরপরে কি আছে, ডেটা টেবিল। ডেটা টেবিল নিয়ে একটু আগে কিন্তু কথা বললাম, যেখানে আমরা আমাদের নিজেদের ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। সো এই জায়গাতে এই বিষয়গুলোই আছে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সার্চের অপশন, যেখানে আমরা আমাদের যে ওয়ার্কফ্লোগুলো আছে এই ওয়ার্কফ্লোগুলোকে খুঁজে বের করতে পারি। এই যে ওয়ার্কফ্লোটা আছে এই ওয়ার্কফ্লোর কিন্তু নির্দিষ্ট নাম দেওয়া যায়। এখান থেকে কিন্তু আপনি ভিতরে ক্লিক করার পরে রিনেম করতে পারবেন, এবং সেই নামে আর যদি সার্চ দেন তাহলে এখান থেকে ওয়ার্কফ্লোটা খুঁজে পাবেন। যেহেতু এখানে একটাই ওয়ার্কফ্লো আছে এই কারণে এই জিনিসটা কিছু আসতেছে না, বাট আপনি যদি অলরেডি ক্রিয়েট করে রাখেন, ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে মাই ওয়ার্কফ্লো, এটার নাম আমি হাবলু দিয়ে দিলাম, অটোমেটিক্যালি সেভ হয়ে যায় নতুন আপডেট আসার পরে। এরপরে আমরা সেভে ক্লিক করতেছি। এরপরে আমি যদি এখন সার্চ দিই, দেখেন হাবলু, তাহলে আমার এই হাবলু এটাই আসতেছে। যদি আমরা গাবলু দিতাম তাহলে গাবলু লিখে সার্চ দিলে এটাই আসতো। তো এই সার্চ অপশন থেকে আপনি আপনার ওয়ার্কফ্লোগুলোকে খুঁজে বের করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ফিল্টার অপশন, যেখানে আপনি লেটেস্ট আপডেটেড ওয়ার্কফ্লো খুঁজে বের করতে পারবেন, বা লাস্ট যে ওয়ার্কফ্লোটা ক্রিয়েট করা হয়েছে ওইটা খুঁজে বের করতে পারবেন। এরপরে আরেকটা অপশন আছে শর্ট বাই নেম, আপনি নেম দিয়ে এ থেকে জি পর্যন্ত নাম্বারিং করে করতে পারবেন, ওয়ার্কফ্লোগুলোকে সাজিয়ে রাখতে পারবেন। অথবা শর্ট বাই নেম জে টু ই, অর্থাৎ আপনি যদি শেষ থেকে শুরুতে নাম্বারিং করে রাখতে চান তাহলে সেটাও আপনি কি করতে পারবেন, এই জায়গাতে নাম্বারিং করে রাখতে পারবেন। সো এই জায়গাতে এই অপশনটাই আছে। এরপরে আমাদের আরেকটা ফিল্টার অপশন আছে, যেখানে ট্যাগের মাধ্যমে আপনি কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন যে আপনি কোন ওয়ার্কফ্লোটাকে খুঁজে বের করতে চাচ্ছেন। এরপরে স্ট্যাটাসের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন, যেমন অল, পাবলিশ, আনপাবলিশ। আপনি যদি অল দিয়ে রাখেন তাহলে আপনার যতগুলো ওয়ার্কফ্লো আছে সবগুলো এখানে দেখাবে। আপনি যদি পাবলিশ দিয়ে সার্চ দেন তাহলে যতগুলো পাবলিশ ওয়ার্কফ্লো আছে শুধুমাত্র এগুলো দেখাবে। যদি আনপাবলিশে ক্লিক দেন তাহলে যতগুলো আনপাবলিশ ওয়ার্কফ্লো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। যদি রিসেট করে দেন তাহলে সবগুলো ওয়ার্কফ্লো এখানে দেখতে পারবেন। ফিল্টার অপশন থেকে এই বিষয়গুলোই আছে। এরপরে আপনার যদি অনেকগুলো ওয়ার্কফ্লো থাকে তাহলে এই জায়গাতে পেজ আসবে, যেখান থেকে আপনি নাম্বারিং করে এক পেজ থেকে অন্য আরেকটা পেজে যাইতে পারবেন। এখানে আপনি সর্বনিম্ন 10টা পেজ শো করাইতে পারবেন, চাইলে এখানে সর্বোচ্চ 100টা পেজ বা 100টা ওয়ার্কফ্লো একটা পেজের মতো শো করাইতে পারবেন, দেন পরবর্তী পেজে যাইতে হবে। সো এই জায়গাতে এই বিষয়গুলোই আছে। এরপরে আমাদের পার্সোনাল নামে অপশন আছে, যেখানেও একই বিষয় আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্কফ্লো। এখানে শুধু একটা এক্সট্রা বিষয় আছে, এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েটের অপশন। এখানেও দেখেন ওয়ার্কফ্লো, ক্রেডেনশিয়াল, এক্সিকিউশন, ডেটা টেবিল, এখানেও সব একই বিষয় আছে। সো ওভারভিউ, পার্সোনাল, দুইটা একই বিষয় আপনার জন্য, যেখান থেকে আপনি ওয়ার্কফ্লো রিলেটেড যাবতীয় কাজগুলো করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে চ্যাট অপশন, যে চ্যাট অপশনে যাওয়ার পরে আপনি চ্যাট করার মাধ্যমে কি করতে পারবেন, ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি ডিরেক্টলি এই জায়গাতে N8N, যেরকম আমরা এই যে ড্রাগ করে এজেন্ট তৈরি করি, এই জায়গাতে ধরেন এই যে কোনো একটা জিনিস করলাম, এরপরে আরও একটা জিনিস ক্রিয়েট করলাম, ধরেন এখান থেকে ডাটা ট্রান্সফরমেশন এই যে এটা ব্যবহার করলাম। সো এই জায়গাতে কি করতেছি, আমরা একটা আরেকটাকে এভাবে ড্রাগ করে এজেন্ট তৈরি করতেছি। এরপরে ধরেন আরও একটা তৈরি করলাম, এখানে ধরেন আরও একটা অ্যাড করলাম। সো এইভাবে কি করতেছি, ড্রাগ করে অটোমেশন বিল্ড করতেছি। বাট আপনি এই জায়গাতে চ্যাটের মাধ্যমে কি করতে পারবেন, ডিরেক্টলি আপনি প্রম্পট লিখবেন এবং প্রম্পটের মাধ্যমে আপনার এই যে ওয়ার্কফ্লোটা আছে এই ওয়ার্কফ্লোটা তৈরি হয়ে যাবে। আপনি যেরকম দেবেন সে অনুযায়ী তৈরি করে দিবে। সো এই জায়গাতে এই বিষয়টাই বলা হয়েছে, যেখানে আপনি জিমিনি ব্যবহার করতে পারবেন বা আদার যে মডেলগুলো আছে LLM মডেলগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন।
এখানে আপনার নিউ সাইটের অপশন আছে, যেখানে নতুন করে বিল্ড করতে পারবেন, অথবা আপনার যদি পার্সোনাল এজেন্ট থাকে সেটা ব্যবহার করতে পারবেন, ওয়ার্কফ্লো যদি এজেন্ট থাকে সেই এজেন্টটাও ব্যবহার করতে পারবেন। সো এই জায়গাতে এই চ্যাট অপশনে এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। ঠিক একই রকমভাবে আমাদের যে সেলফ হোস্টেড সার্ভার আছে সেখানেও কিন্তু এই বিষয়গুলো আছে। দেখেন ওভারভিউ, পার্সোনাল, চ্যাট, আপনারা এই 3টা অপশনই কিন্তু পাবেন। শেয়ার উইথ ইউ, এটা যেহেতু আমি অ্যাডমিন এই কারণে এই অপশনটা আমার জন্য আছে, আপনাদের জন্য নাও থাকতে পারে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটের ভিতরে আপনি অলরেডি যে টেমপ্লেটগুলো N8N এর জন্য বিল্ড করা আছে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমাদের 9166টা ওয়ার্কফ্লো অটোমেশন টেমপ্লেট বিল্ড করা আছে, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এখান থেকে। এরপরে টেমপ্লেটের পরে ইনসাইড নামে একটা অপশন আছে, যে ইনসাইডে ক্লিক করার পরে আপনি এই N8N এর যে বিভিন্ন ইনসাইডগুলো আছে, ওয়ার্কফ্লো ইনসাইড বা ভিজুয়াল ব্রেকডাউন ইনসাইড, এই রিলেটেড বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে হেল্পের নামে একটা অপশন আছে, যেখানে আপনি কোনো আপডেট আসলে এই অপশন থেকে জানতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে সেটিং। সেটিংয়ের ভিতর থেকে আপনি ইউজেস অ্যান্ড প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন, যেখান থেকে আপনি আপনার নাম, ইমেল এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড সেট করতে পারবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে পারবেন। এবারে পার্সোনালের পরে ইউজার নামে একটা অপশন আছে, যেখানে আপনার ইউজার কতগুলো আছে এই ইউজারগুলো দেখতে পারবেন। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে আছি এই কারণে আমি এখানে অসংখ্য ইউজার দেখতে পাচ্ছি, বাট আপনি এইগুলো পাবেন না, কারণ আপনি ইউজার হিসেবে আছেন, আমি অ্যাডমিন হিসেবে আছি। আমি যদি নর্মালি ইউজার হিসেবে লগ ইন করি তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো পাবো না। দেখেন ইউজারের বিষয়ে কিন্তু ফাঁকা আছে, কারণ এই জায়গাতে আমি কোনো কিছু ইনভাইট করা নেই। সো আপনি যদি ইনভাইট করেন তাহলে আপনার এই N8N এর ভিতরে অনেকেই এটা ব্যবহার করতে পারবে। এরপরে এআই ইউজেস নামে একটা অপশন আছে, যেখানে আপনি এআই ইউজ রিলেটেড বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন, প্রজেক্ট রোল বিষয়টা আছে, এক্সটার্নাল সিক্রেট বিষয়টা আছে, এনভায়রনমেন্ট আছে, এসএসও আছে। এরপর সিকিউরিটির অপশনটা আছে, যেখান থেকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপগ্রেড করতে পারবেন, শেয়ারিং করতে পারবেন। এরপরে এলডিএপি এর অপশন আছে, যেটা আমাদের প্রয়োজন না। লগ স্ট্রিমিং এর অপশন আছে, কমিউনিটি নোডের একটা অপশন আছে, যেখান থেকে আপনি আপনার নিজের মতো করে বিভিন্ন নোড ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনি যদি N8N এমসিপি সার্ভার ইনস্টল করতে চান তাহলে এখান থেকে এমসিপি সার্ভার ইনস্টল করতে পারবেন। এবং সবার শেষে চ্যাটের নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি চ্যাট করতে পারবেন ওই যে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য, অটোমেশন বিল্ড করার জন্য। সো এই অপশনগুলোই মেনলি আমাদের N8N এর এই পেজটাতে আছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রিয়েট ওয়ার্কফ্লোতে, যেটার ভিতরে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আমরা এখন ধীরে ধীরে এক্সপ্লোর করার ট্রাই করব। রাইট নাও আমরা যে পেজটার মধ্যে আছি এই বিষয়টাকে বলা হয় ওয়ার্কফ্লো বা ক্যানভাস পেজ। এইটার ভেতরে আমাদের মাল্টিপল নোড থাকে। নর্মালি আমাদের অ্যাট ফার্স্ট স্টেপের অপশনটাই আপনারা পাবেন, কারণ সেলফ হোস্টেডটা ব্যবহার করতেছেন। ক্রিয়েট উইথ যে এআইটা আছে এই অপশনটা শুধুমাত্র সার্ভারের এই জায়গাতে আছে, বাট এই সেম জিনিসটা আমরা কোথায় থেকে ব্যবহার করতে পারবো? এই চ্যাটের অপশন থেকে ব্যবহার করতে পারবো। সো এখন থেকে আমরা আমাদের এই যে ক্লাউড হোস্ট যেটা ছিল এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের সার্ভার থেকে দেখবো, তাহলে কোনো প্রকার কনফিউশন থাকবে না। আমরা এখানে যেটা দেখাবে আপনাদের ওখানেও সেম বিষয়টাই দেখাবে। এই জায়গাতে আমরা অ্যাট ফার্স্ট স্টেপের মাধ্যমে আমরা আমাদের প্রথম নোটটা ক্রিয়েট করতে পারবো অটোমেশনের জন্য। বাট ফার্স্ট নোট আমরা পরে ক্রিয়েট করি, আগে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু এক্সপ্লোর করে আসি, যেখানে কি কি বিষয় আছে। শুরুতেই সাইড বার, যেটা আমাদের অলরেডি জানা আছে এখানে কি কি আছে, সেখানে আমরা জাস্ট কলাপস করে দিব এটাকে। সো এখানে আমরা আমাদের প্রজেক্টে ব্যাক যাই, এখানে শুরুতেই পার্সোনাল অপশন আছে। পার্সোনাল অপশনটা সবারই থাকবে এরকম। এই জায়গাতে আমাদের যে ওয়ার্কফ্লোটা আছে এই ওয়ার্কফ্লোটার এখন আমরা রিনেম করব, ধরেন নামটা দিয়ে দিব আবলু পার্সোনাল। এরপরে আমরা ট্যাগও যুক্ত করতে পারবো, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো এটা ট্যাগ, অ্যাক্টিভ ট্যাগ, অ্যাড ট্যাগ, অ্যাড এজেন্ট, এজেন্ট টাস্ক, অনেকগুলো ট্যাগ আছে যে বিষয়গুলো আমরা কি করতে পারবো, চুজ করতে পারবো অথবা ক্রিয়েট করতে পারবো। ধরেন ক্রিয়েট করলাম হাবলু নামে। সো ক্রিয়েট ট্যাগ হাবলু যদি দিই তাহলে হাবলু লিখে সার্চ দিলে এই যে এজেন্টটা আছে এজেন্টটাকে আমরা খুঁজে পাবো। সো এই জায়গাতে আমাদের যে ওয়ার্কফ্লো আছে ওয়ার্কফ্লোর নামটা দিলাম হাবলু পার্সোনাল, আর এখানে প্রজেক্টের ট্যাগ হিসেবে হাবলু দিয়ে দিলাম। এটা যদি আপনার ইমেল অ্যাসিস্ট্যান্ট হতো তাহলে এখানে কি দিতেন, ইমেল অ্যাসিস্ট্যান্ট দিতেন। সো এইভাবে আপনার যে প্রজেক্টটা হবে, আপনার যে ওয়ার্কফ্লোটা হবে, সেই ওয়ার্কফ্লোর নামটা দেওয়ার চেষ্টা করবেন যেন আপনি পরবর্তীতে এটাকে খুঁজে পান, অর্থাৎ আপনার কাজের রিলেভেন্ট নাম দেবেন। এটা যদি ইমেল অটোমেশন হয় ইমেলে অটোমেশন দিবেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব অটোমেশন হলে ইউটিউব অটোমেশন, আপনার প্রজেক্টের নামটা দেওয়ার ট্রাই করবেন, পাশাপাশি সেই রিলেটেড ট্যাগ। কারণ অনেক প্রজেক্ট আমরা ক্রিয়েট করব, পরবর্তীতে খুঁজে পাইতে এটা অনেক হেল্প করবে। এরপর এই সাইডে যে অপশনটা আছে এটা হচ্ছে 0 to 1, যেখান থেকে আমরা আমাদের এনসিভি সার্ভারটাকে এনেবল করতে পারবো বা আদার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো চেক লিস্ট করতে পারবো। সো আমরা চাইলে এটাকে কেটেও দিতে পারি, থাকলেও হবে না থাকলেও হবে, এটা ইম্পর্টেন্ট না। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পাবলিশ। এই জায়গা থেকে আমরা কোনো একটা ওয়ার্কফ্লোকে পাবলিশ করতে পারবো অথবা পাবলিশ থেকে ওয়ার্কফ্লোকে আনপাবলিশ করতে পারবো। এখন এই বিষয়টা পূর্বে কি ছিল, পূর্বে ছিল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বাটনের মতো।
আপনি যদি আমাদের পরবর্তী মডিউলগুলোর ভিডিও দেখেন তখন আমি বলবো অ্যাক্টিভ করে দেন বা ইনঅ্যাক্টিভ করেন। সো এই জায়গাতে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বিষয়টা থাকবে, যে বিষয়টা লেটেস্ট আপডেটে কি করে দিছে, পাবলিশ অ্যান্ড আনপাবলিশের অপশনটা দিয়ে দিছে। সো আমি যদি পরবর্তী কোনো ভিডিওতে বলি এই ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ করেন, তাহলে কি করবেন, এটা পাবলিশ করে দেবেন। আমি যদি আনঅ্যাক্টিভ বলি বা ইনঅ্যাক্টিভ বলি, তাহলে কি করবেন, আনপাবলিশ বলে দেবেন। এটা একদমই ছোট একটা আপডেট, এই কারণে আর কি সবগুলো ভিডিওতে চেঞ্জ করে দিয়ে নেই, শুরুতেই বলে দিচ্ছি যেন পরবর্তী ভিডিওতে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কথা বললে পাবলিশ আনপাবলিশের বিষয়টা বুঝতে পারেন। পাবলিশ করলে কি হবে, আমাদের যে ওয়ার্কফ্লো আছে এই ইন্টায়ার ওয়ার্কফ্লোটাকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো পৃথিবীর যে কোনো জায়গা থেকে এবং কোনো প্রকার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করা ছাড়াই। তখন আমাদের ওয়ার্কফ্লোটা কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করার জন্য অ্যাক্টিভ থাকবে এবং এইটা আমরা আর বারবার কি করতে হবে না, এক্সিকিউট ওয়ার্কফ্লো করে এক্সিকিউট করতে হবে না, টেস্ট মোডে থাকবে না, ওটা তখন চলে যাবে প্রোডাকশন মোডে। আমরা যখন লোকাল সার্ভারে কাজ করি তখন এটা তো লোকাল হোস্টে থাকে, শুধুমাত্র আমরা অ্যাক্সেস করতে পারি। সো এটা এখন আমাদের লোকালই আছে। এটাকে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে চাই কোনো অ্যাপ্লিকেশনের ভেতরে, তাহলে অবশ্যই এটাকে আমাদের কী করতে হবে, পাবলিশ করতে হবে, পাবলিশ করে ব্যবহার করতে হবে। তা না হলে প্রত্যেকবার আমাকে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করে আমাদের ওয়ার্কফ্লোটা রান করতে হবে। সো পাবলিশের মানে আমাদের ওয়ার্কফ্লোটাকে পাবলিশ করা, ইন্টারনেটে সবার জন্য ব্যবহার করার জন্য এবং এই এক্সিকিউট ওয়ার্কফ্লোটা ডাইনামিক করার জন্য। যখন ইউজার রিকোয়েস্ট করবে অটোমেটিক্যালি কাজ করবে, কোনো বাটনে ক্লিক করলে কোনো অ্যাকশন করলে অটোমেটিক্যালি কাজ করবে। এটা করার জন্য আমাদের ওয়ার্কফ্লোটা পাবলিশ করতে হবে। আর আমরা যদি আনপাবলিশ রাখি তাহলে এটা নর্মালি আমরা ব্যবহার করতে পারবো, ইউজার ব্যবহার করতে পারবে না। তো আশা করি পাবলিশ আনপাবলিশের বিষয়টাও আপনারা ক্লিয়ার। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ওয়ার্কফ্লো হিস্টোরি, যেখান থেকে আমরা আমাদের ওয়ার্কফ্লোটাকে কতবার চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি এই বিষয়গুলো আমরা দেখতে পারবো এবং কখন চেঞ্জ করছি এই বিষয়গুলো দেখতে পারবো। যেহেতু আমি মাত্রই এটা ক্রিয়েট করলাম এবং এখানে তেমন কোনো চেঞ্জেস করি নাই, তাই এই জায়গাতে এই বিষয়গুলো আসতেছে না। তো এখানে যেমন ধরেন কিছু একটা যোগ করলাম, এআই এজেন্ট যোগ করলাম, এখন যদি আমি এটা সেভ হোক, এখন যদি আমি হিস্টোরি চেক করি তাহলে দেখতে পাবেন আমরা যা চেঞ্জেস করছি এই বিষয়গুলো কিন্তু দেখতে পাবো। আমাদের এটা হচ্ছে কারেন্ট চেঞ্জেস। আমাদের যদি আগের দুইটা ভার্সন দেখি, এটা হচ্ছে আগের ভার্সন, এটা হচ্ছে প্রথম ভার্সন, যেখানে আমাদের কিছু ছিল না। দেন দ্বিতীয় ভার্সনে কি ছিল, শুধুমাত্র একটা টিকার অপশন ছিল। দেন তৃতীয় নম্বর অপশনে আমি এআই এজেন্ট যুক্ত করছি। সো যতগুলো ভার্সন ছিল, যতগুলো আমি আপডেট করছি সবগুলো কিন্তু এখান থেকে আমি কি করতে পারবো, দেখতে পারবো। তো এই হিস্টোরি অপশনে আপনি যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো আপনার ওয়ার্কফ্লোর আগের অবস্থা এবং এই মুহূর্তের অবস্থাগুলো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এরপরে 3 ডটের যে অপশনটা আছে এখান থেকে আপনি এই যে ওয়ার্কফ্লোটা আছে এটা ডিসক্রিপশনটা লিখে রাখতে পারবেন। এরপরে আরও অপশন আছে, এই সেম ওয়ার্কফ্লোটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করে জেসন ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন, রিনেম করতে পারবেন, পাশাপাশি ইম্পোর্ট করতে পারবেন ইউআরএল থেকে অথবা ইম্পোর্ট করতে পারবেন ফাইল থেকে। অর্থাৎ আপনার যদি কোনো একটা ওয়ার্কফ্লো অলরেডি বিল্ড করা থাকে জেসন ফাইলে, তাহলে সেই ফাইল থেকে আপনি কি করতে পারবেন, ইম্পোর্ট ফ্রম ফাইল দিয়ে আপনি সেম বিষয়টাকে ইম্পোর্ট করতে পারবেন। এইভাবে দেখেন আমি ইম্পোর্ট করাতে এই বিষয়টা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আমার ধরেন কিচ্ছু নাই, আমি যদি ইম্পোর্ট ফ্রম ফাইল দিই, এখানে যদি দেই দেখেন আমার ওয়ার্কফ্লোটা ইম্পোর্ট হয়ে গেছে। সো এইভাবে ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলো করা হয়। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যখন ফাইল চাবে তখন এই ফাইলটা কি করবেন, শুরুতে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন, দেন ক্লায়েন্টকে বলে দিবেন যে ইম্পোর্ট ফ্রম ফাইল থেকে ইম্পোর্ট করে নিতে ডাউনলোড করা ফাইলটা। তাহলে আপনি যে কাজগুলো করবেন সে সকল কাজ সে অ্যাক্সেস পেয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্টার। আমাদের এই যে N8N-টা আছে, N8N-এ গিটহাবে কতগুলো স্টার পাইছে এই অপশনটা এখানে দেখানো আছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিচের অপশনগুলো। এখানে প্লাস সাইনে ক্লিক করলে আমাদের নোট প্যানেলটা ওপেন হবে, যেখান থেকে আমাদের যাবতীয় নোটসগুলোকে ব্যবহার করতে পারবো। এই এক একটা হচ্ছে এক একটা নোটস, যে নোটসগুলোকে আমরা ব্যবহার করার মাধ্যমে এআই অটোমেশনগুলো বিল্ড করবো। এই প্লাস সাইন থেকে আমরা নোটস ক্রিয়েট করতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে কমান্ড বার, যেখান থেকে আমরা আমাদের সার্চ করতে পারবো আমাদের যাবতীয় অপশনগুলোকে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে স্টিকি নোট, যেখান থেকে আমরা নোট করে রাখতে পারবো এইভাবে। এখান থেকে আমরা বিভিন্ন কালার সেট করতে পারবো। আমরা যদি এটাকে বড় করতে চাই বড় করতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো। এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কি করতে চাই। কারণ এটাকে আমি একটু বড় করবো, এইভাবে দেখেন, এভাবে আমরা চাইলে বড় করতে পারবো। কোথায় কি কালার চাই এটাও আমরা ঠিক করতে পারবো। ধরেন এটা কালার চেঞ্জ করবো, জুম করে যদি এটাতে ক্লিক দিই, কালারে যদি ক্লিক দিই দেখেন এখানে আমি কালারটাও পরিবর্তন করতে পারবো। সেইভাবে আমরা স্টিকি নোটের ভিতরে এই অপশনগুলোকে রাখতে পারবো এবং এটাকে আমরা ছোট বড় করে এই যে আমাদের নোটগুলো আছে এই নোটগুলোর কাজ কি এগুলোকে আমরা নোট করে রাখতে পারবো। যে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্কফ্লো, এই জায়গাতে দেখেন এই বিষয়টাকে সুন্দর করে নোট হয়ে থাকলো বা কমেন্ট হয়ে থাকলো। সেইভাবে আপনি চাইলে স্টিকি নোটের মাধ্যমে আপনার পুরো এজেন্টটাকে কোনটার কাজ কি এই বিষয়গুলো মেনশন করে রাখতে পারবেন। এরপরে স্টিকি নোটের পরে যে অপশনটা আছে এটা হচ্ছে ফোকাস প্যানেল। যে ফোকাস প্যানেল থেকে আপনার বিভিন্ন প্যারামিটার এবং ইটারেটের যে বিষয়গুলো আছে, প্রম্পটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে
অন করলে এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন, এটাকে স্টপ করতে পারবেন, আবার অনও করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে এক্সিকিউট ওয়ার্কফ্লো। আমরা যখন আমাদের নর্মালি কাজ করব তখন আমাদের প্রজেক্টটাকে কি করতে হবে, বারবার টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য এই জায়গাতে আমরা ক্লিক দিলে এই যে ওয়ার্কফ্লোটা আছে এই ওয়ার্কফ্লোটা রান হবে। সো ওয়ার্কফ্লোটাকে যদি আমরা রান করতে চাই লোকালি, তাহলে আমরা কি করব, ওয়ার্কফ্লো এক্সিকিউট করব। এক্সিকিউট ওয়ার্কফ্লো করলে আমাদের ওয়ার্কফ্লোটা রান হবে। কোথাও প্রবলেম থাকলে সেই এররটা দিবে, আমরা ওটাকে ঠিক করে দেন আবার এক্সিকিউট করলে দেন যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে। সো এইভাবে আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো করতে পারবো। এক্সিকিউট ওয়ার্কফ্লো করার মাধ্যমে আমরা আমাদের যে ওয়ার্কফ্লোটা আছে এটাকে টেস্ট করে থাকি বা এক্সিকিউশন করে থাকি। এরপর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ওপেন চ্যাট। এখান থেকে আমরা চ্যাট করতে পারবো। এই অপশনটা তখনই আসবে যখন আপনি এখানে চ্যাট রিলেটেড কোনো একটা অপশন যুক্ত করবেন। আপনি যদি যুক্ত না করেন দেখেন এই অপশনটা আসবে না। আপনার শুধু যদি টিকের ম্যানুয়ালি থাকতো এখানে কিন্তু অপশন আসতো না। আমি যেহেতু এআই এজেন্ট যুক্ত করছি, এআই এজেন্টে যেহেতু মেসেজের অপশনটা যুক্ত করে দেওয়া আছে চ্যাট মেসেজের, এই কারণে ওপেন চ্যাটের অপশনটা আছে, যেখান থেকে আপনি চ্যাট করতে পারবেন, মডেলগুলো দেখতে পারবেন, এআই এজেন্টের যাবতীয় বিষয়গুলোকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো এখানে এই অপশনটাই আছে। এরপরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, এটার মাধ্যমে আমাদের কিছুটা জুম ইন হয়। এরপরে প্লাস সাইনের মাধ্যমে আমরা এটাকে আরো জুম করতে পারবো, মাইনাস সাইনের মাধ্যমে মাইনাস জুম করতে পারবো, এরপরে এটার মাধ্যমে ব্যাক করতে পারবো, এবং এইটার মাধ্যমে আমাদের এলোমেলো ওয়ার্কফ্লোগুলোকে আমরা চাইলে অর্গানাইজ করে সাজিয়ে নিতে পারবো। দেখেন এইটাতে ক্লিক দিলে আমাদের কি হয়, অর্গানাইজ করে এলোমেলো যে ওয়ার্কফ্লো থাকে টিডি অ্যাপে দিলে আমাদের এটা সুন্দর করে সাজানো হয়ে যায়। এই অপশনগুলোই আমাদের N8N ওয়ার্কফ্লোর মধ্যে আছে, যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে। এখন এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনের মধ্যে আমাদের যে নোটগুলো আছে এই নোটগুলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ভবিষ্যতে ব্যবহার করব। এখানে অসংখ্য নোট আছে। আমি যদি এআই ক্লিক দিই, এখানে এজেন্ট বিল্ড করার জন্য অনেকগুলো নোট আছে। এরপরে জিমিনি অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে এগুলো ব্যবহার করার জন্য নোট আছে। এরপরে আমি যদি অ্যাকশন ইন অ্যাপে দিই, তাহলে আমাদের বিভিন্ন অ্যাপের সাথে বিভিন্ন অ্যাকশন ঘটানোর জন্য অনেক অ্যাপ আছে যেগুলোকে আমরা কি করতে পারবো, ইনস্টল করে ব্যবহার করতে পারবো। ডেটা ট্রান্সফরমেশনের জন্য অপশন আছে, যেখানে আমরা কোড লিখতে পারবো, ডেটা টাইম নিয়ে কাজ করতে পারবো, এডিট ফিল নিয়ে কাজ করতে পারবো, ফিল্টার করতে পারবো, লিমিট করতে পারবো, রিমুভ ডুপ্লিকেট কিছু থাকলে সেই ফিল্ডগুলোকে রিমুভ করতে পারবো, স্প্লিট আউট করতে পারবো, অ্যাগ্রোগ্রেড করতে পারবো, মার্জ করতে পারবো, সামারাইজ করতে পারবো, এবার ফাইলগুলোকে কনভার্ট করতে পারবো। এরকম ডাটা ট্রান্সফরমেশনের অপশন আছে। ফ্লোর ভিতরে আমরা এই এআই অটোমেশনে লজিক সেট করতে পারবো, ফিল্টার করতে পারবো, এই ফিল্ডস যে লজিকগুলো আছে, কন্ডিশনগুলো আছে, সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো, লুপ ক্রিয়েট করতে পারবো, মার্জ করতে পারবো, সুইচ কেস ইউজ করতে পারবো, স্টপ অ্যান্ড ইরোর ব্যবহার করতে পারবো। এরপরে ওয়েট নোট ব্যবহার করতে পারবো, যার মাধ্যমে আমাদের যতক্ষণ পর্যন্ত না ওয়েট অ্যান্ড টাইমটা কাউন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়ার্কফ্লো এক্সিকিউট হবে না। এরপরে কোড নামে অপশন আছে, যেখানে কোড ব্যবহার করতে পারবো, ডেটা টেবিল ব্যবহার করতে পারবো, এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করতে পারবো, ওয়েব হুক ব্যবহার করতে পারবো। এরকম অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে হিউম্যান রিভিউ নামে একটা অপশন আছে, যেখানে আমাদের হিউম্যান ইন দ্য লুপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। এরপরে অ্যাড এনাদার টিগার নামে অপশন আছে, যেখান থেকে আমরা অ্যানাদার টিগার করতে পারবো, অর্থাৎ এই যে টিগার ম্যানুয়ালি অন অ্যাপ ইভেন্ট, অন শিডিউল, অন ওয়েব হুক কল, অন ফ্রম সাবমিশন, অন এক্সিকিউট অ্যানাদার ওয়ার্কফ্লো, অন চ্যাট, এই বিষয়গুলো আমরা কি করতে পারবো, এখান থেকে ব্যবহার করতে পারবো। এই যে প্রথম যে অপশনটা ছিল এই অপশনটাকে বলা হয় টিগার অপশন, যেখান থেকে আমরা আবারও নতুন করে কি করতে পারবো, নতুন টিগার অপশন অ্যাড করতে পারবো। প্রথমে যে অপশনটা যুক্ত করি এটাকে বলা হয় ফার্স্ট টিগার নোড বা টিগার নোড। সো ফার্স্ট টিগার নোড যদি আমরা চাই এখান থেকে ক্রিয়েট করব। এরপরে আবারও যদি আমরা এটাকে চাই তাহলে অ্যাড ইন আন্ডার টিগার থেকে আমরা সেম অপশনটাকে ফেরত আনতে পারবো। দেখেন এই অপশনগুলো আর এই অপশনগুলো কিন্তু এক না। যখন আমরা প্রথম টিগার নোডে কোনো কিছু থাকে না তখন আসে এই অপশনটা, টিগার ম্যানুয়ালি, অন অ্যাপ ইভেন্ট, অন শিডিউল, এই বিষয়গুলো। বাট যখনই আমরা প্রথম একটা টিগার ম্যানুয়ালি বা কোনো একটা নোটকে ক্লিক করে ফেলি, পরবর্তীতে যদি আমরা প্লাস সাইনে দিই দেখেন তখন কিন্তু আর টিগার নোটগুলো আসতেছে না। এখন যে বিষয়গুলো আসতেছে এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন নোট, যেখানে আমরা বিভিন্ন এআই এর সাথে বিভিন্ন টুলের সাথে কি করব, অ্যাকশন ঘটাবো। তো এখানে অ্যাকশন নোটগুলো আছে। আমরা যদি আবারও ট্রিগার করতে চাই তাহলে আমাদের আবারও এই জায়গাতে ব্যাক যেতে হবে, যেখানে আবারও আমরা ট্রিগার করতে পারবো। সেখানে আরো অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলোই আমরা এই কোর্সে ধীরে ধীরে এক্সপ্লোর করব। এই এআই এর মধ্যে কি আছে, এজেন্টিকের মধ্যে কি আছে, এরপরে এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, ডাটা ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়, আদার যে বিষয়গুলো আছে সেই সকল বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব পরবর্তী মডিউলগুলোতে। এখন আমরা এই পুরো প্রসেসটাকে অটোমেট করব N8N এর সাহায্যে, সিম্পল কয়েকটা নোট ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ ফেসবুক বা মেসেঞ্জারকে কিভাবে অটোমেট করা যায় এই পুরো প্রসেসটাই দেখব আমরা এই ভিডিওতে। ফেসবুকে যদি কোনো কাস্টমার টেক্সটের পাশাপাশি যদি কোনো ফটো দেয়, স্ক্রিনশট দেয়, তাহলে এই বিষয়টাকে কিভাবে এআই
অ্যানালাইসিস করতে পারে বা কোন প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এটা কিভাবে অ্যানালাইসিস করতে পারে, এই বিষয়টা আমরা কিভাবে জানতে পারি, এটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন। সো এটাও আমরা দেখব যে কিভাবে আমরা টেক্সট রিড করতে পারি, সেই অনুযায়ী কনটেক্সট অনুযায়ী রিপ্লাই করতে পারি। পাশাপাশি আমাদের কাস্টমার বা অডিয়েন্স যদি কোনো ফটো দেয় বা স্ক্রিনশট দেয়, সেটাও অ্যানালাইসিস করে সঠিক যে প্রোডাক্টটা সেটার প্রাইস বা আদার্স ডিটেলস কীভাবে আমরা দিতে পারি, এই পুরো প্রসেসটা নিয়ে আমাদের এই ভিডিও। সো আশা করি অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো অলরেডি আমি মেসেঞ্জারকে অটোমেট করার জন্য যে পুরো প্রসেসটা আছে এটা তৈরি করে রেখেছি। আপনাদেরকে আমি আবারও স্ক্র্যাচ থেকে তৈরি করে দেখাচ্ছি যেন পুরো বিষয়টা আপনারা ঠিকভাবে বুঝতে পারেন। সো শুরুতে আমরা একটা ওয়ার্কফ্লো তৈরি করব এবং অলরেডি আমরা সবাই কিন্তু জানি যে কিভাবে আমাদের র্যাগ এজেন্ট তৈরি করতে হয় বা ভেক্টর ডেটাবেজে কোনো ইনফরমেশন সংরক্ষণ করে রাখতে হয়। সো আমাদের র্যাগ এজেন্টের যে পুরো বিষয়টা থাকে এই পুরো বিষয়টাই আমরা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিব, কারণ র্যাগের বিষয়টা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে একটা র্যাগ এজেন্ট তৈরি করতে হয় এবং কাস্টমারের যে বিজনেসটা আছে বিজনেসের সকল ইনফরমেশন সংরক্ষণ করে রাখতে হয়, প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছুর। সো ওই প্রোডাক্টের অনুযায়ী অ্যান্সার কিভাবে করে এআই এটা অলরেডি আমরা সবাই জানি। সো এখন শুধুমাত্র আমরা মেসেঞ্জার থেকে ডেটাটা নিয়ে আসবো, ডেটাটাকে রিড করব এবং কাস্টমারের যে নিডটা আছে সেই অনুযায়ী কনটেক্সট বুঝে আমরা রিপ্লাইটা করব। সো এটার জন্য প্রথমে আমাদের যে স্টেপটা লাগবে এটা হচ্ছে ওয়েবহুক। ওয়েবহুকের মাধ্যমে আমাদেরকে আমাদের ফেসবুকের সাথে কমিউনিকেট করতে হবে। আমরা ডিরেক্টলি ফেসবুক নোট ব্যবহার করার মাধ্যমে কানেক্টেড করতে পারবো না, অবশ্যই আমাদের ওয়েবহুকের সাহায্যে এটাকে ব্যবহার করতে হবে। সো যেহেতু আমরা মেসেঞ্জারের ক্রেডেনশিয়াল ব্যবহার করব, এটার জন্য আমাদের কি প্রয়োজন হবে, এটার জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাইতে হবে ফেসবুকের। অবশ্যই আমাদের একটা বিজনেস পেজ থাকতে হবে, পাশাপাশি আমাদের বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। সো হাবলু প্রোগ্রামার নামে অলরেডি আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা আছে। এখানে জাস্ট আমি সেটিংয়ে ক্লিক দিব business.facebook.com-এ ঢোকার পরে। এরপরে আমাকে আরেকটা পেজে রিডিরেক্ট করে দিছে, এখান থেকে জাস্ট আমি অ্যাপসে যাব, অথবা ডিরেক্টলি আপনারা যদি চান এই ইউআরএলটা দেওয়ার মাধ্যমে আপনারা অ্যাপে চলে আসতে পারেন যে business.facebook.com লেটেস্ট সেটিংস অ্যাপ, এতটুকু লিখেও যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্টের বিজনেস প্রোফাইলটা আছে বা অ্যাপ প্রোফাইলটা আছে ওটাতে কিন্তু রিডিরেক্ট হয়ে যাবেন। সো এখানে চেষ্টা করবেন একেবারে কমপ্লিটলি ওল্ড প্রোফাইল ব্যবহার করার, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। সো আমি একদম কমপ্লিটলি নতুনভাবে তৈরি করে দেখাচ্ছি যেন আপনাদের এই প্রবলেমটা না হয়। সো এখান থেকে আমি কি করব, নতুন একটা অ্যাপ ক্রিয়েট করব। সো ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডিতে দিব, যার ফলে আমার নতুন আর একটা পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে এবং নতুন করে আমাকে অ্যাপ ক্রিয়েট করতে বলবে। সো শুরুতে আমি অ্যাপের নাম দিচ্ছি ধরেন হাবলু প্রো নামে নাম দিচ্ছি। এরপরে আমার ইউজ কেসটা সিলেক্ট করতে হবে। এখান থেকে অনেক মানুষই ভুল করে থাকে, এইসব জায়গা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেয়, যার কারণে ঠিকঠাক ক্রেডেনশিয়াল পায় না। সেখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, আদার্সে যাইতে হবে। আদার্স থেকে একদম নিচে আদার্স যে এক্সপিরিয়েন্সটা আছে এটাতে ক্লিক দিতে হবে, সামথিং ইলস। অর্থাৎ শুরুতে এখান থেকে আদার্স ইউজ কেস, আদার্স সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করতে হবে। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক দিব। এরপরে আমাদের এখান থেকে বিজনেসটা সিলেক্ট করতে হবে অবশ্যই। এরপরে আবারও নেক্সট বাটনে ক্লিক দিব। এরপরে আমাদের সব কিছু দেখাচ্ছে, অ্যাপ নেম, এরপরে অ্যাপ কন্ট্যাক্ট ইনফরমেশন এবং বিজনেস পোর্টফোলিও সাজেস্ট করতেছে। আমি এটার আন্ডারে সব কিছু ক্রিয়েট করতে চাই। আমরা চাইলে এগেইন নেমটা চাইলে পরিবর্তন করতে পারবো, চাইলে এটাই রাখতে পারবো। সো আমি এটাই রেখে ক্রিয়েট অ্যাপে দিচ্ছি, আমার নতুন একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপ ক্রিয়েট হওয়ার আগে অবশ্যই আমার পাসওয়ার্ড দিতে হবে আমার আইডির। সো আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার অবশ্যই কী থাকতে হবে, একটা ফেসবুক পেজ থাকতে হবে, কারণ আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু আমরা অটোমেট করতে পারবো। আমরা ফেসবুক প্রোফাইলকে কিন্তু ওইভাবে অটোমেট করতে পারি না। অবশ্যই চেষ্টা করবেন নিজেদের একটা বিজনেস পোর্টফোলিও রাখার বা বিজনেস পেজ রাখার, কারণ বিজনেস পেজ ছাড়া পার্সোনাল আইডি দিয়ে যখন ট্রাই করবেন তখন একটু ঝামেলা হতে পারে। সো এখান থেকে আমরা দেখেন প্রোডাক্টে চলে আসছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। অলরেডি আমরা জানি হোয়াটসঅ্যাপ কীভাবে কানেক্টেড করতে হয়, কারণ আমরা ফেসবুককে বা মেসেঞ্জারকে কানেক্টেড করা শিখবো। সো মেসেঞ্জারকে কানেক্টেড করার জন্য আমাদের শুরুতে কী করতে হবে, সেট আপে ক্লিক দিতে হবে। এর পূর্বে আমাদের আরও দুইটা কাজ করতে হবে। আমি চাইলে পুরনো যে অ্যাপটা ছিল এটা ব্যবহার করতে পারতাম, এটাতে সব কিছু সেট আপ করা ছিল, যার ফলে আমার কোনো সমস্যা হতো না। আমি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, কারণ এই জায়গাতে ছোটোখাটো টেকনিক্যাল কাজ আছে যেগুলোর কারণে আপনাদের ইরোর খাইতে পারেন। সো আমি নতুন অ্যাকাউন্ট খুলছি যেন আমি সেম ইরোরটা ফেস করি এবং এই ইরোরটা দেখে আপনারা যেন সলভটা করে নিতে পারেন। সো এটার জন্য একদম শুরু থেকে প্রসেসটা দেখাচ্ছি। সো মেসেঞ্জার সেট আপে ক্লিক করার পরে আমার এরকম প্রসেস আইছে, আপনারও ঠিক অলমোস্ট একই প্রসেস আসবে। এখন মেসেঞ্জার অটোমেট করার প্রথম ধাপ হইতেছে অ্যাপ মোডটাকে আগে ডেভেলপমেন্ট থেকে লাইভ করতে হবে। সো লাইভে যখনই আমরা দিব আমাদের অটোমেটিক্যালি লাইভ হবে না,
এই জায়গাতে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সো যে কাজটা করতে হবে ওটা আমি দেখাই দিচ্ছি। এরপরে স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। সো একটু সময় নিতেছে, আপনাদেরও হয়তো একটু সময় নেবে। এরপরে দেখবেন আপনাদের ঠিক একই রকম একটা এরর দিবে। এখানে বলতেছে ইনভ্যালিড প্রাইভেসি পলিসি ইউআরএল। ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড প্রাইভেসি পলিসি ইউআরএল ইন অর্ডার টু টেক ইউর অ্যাপ লাইভ। গো টু অ্যাপ সেটিং বেসিক অ্যান্ড মেক শিওর ইট ভ্যালিড। অর্থাৎ আমাকে বলতেছে আমাকে প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে আমাদের অ্যাপটাকে লাইভ করার জন্য। সো অ্যাপ সেটিংয়ে যদি আমরা যাই তাহলে আমাদেরকে এই যে অ্যাপ সেটিংয়ের বেসিকে নিয়ে আসবে। এখানে আমাদের প্রাইভেসি পলিসি যে ইউআরএলটা আছে এটাকে আমাদের জাস্ট আপডেট করে দিতে হবে। সো এই দুইটা জিনিস জাস্ট আমি আপডেট করে দিব, প্রাইভেসি পলিসি ইউআরএল অ্যান্ড টার্মস অ্যান্ড সার্ভিস যে ইউআরএলটা আছে। প্রত্যেকটা ব্যবসারই তাদের প্রাইভেসি পলিসি থাকে। যেমন আপনি যদি হাবলু প্রোগ্রামারে আসেন, একটু নিচে যান, তাহলে দেখবেন প্রাইভেসি পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন নামে দুইটা অপশন কিন্তু আছে। এই দুইটা পেজের ইনফরমেশন জাস্ট আমি কি করব, এই জায়গাতে প্রাইভেসির জায়গায় প্রাইভেসি আর টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গায় টার্ম অ্যান্ড কন্ডিশন বা টার্ম অফ সার্ভিস, এটা জাস্ট আমি জাস্ট দিয়ে দিব। এখন আপনার যদি নিজস্ব ওয়েবসাইট না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনি জাস্ট গুগল ডকে আসতে পারেন। এখানে গুগল ডক লিখে সার্চ দিবেন। গুগল ডকে আসার পরে এখানে দুইটা পেজ তৈরি করবেন। একটার নাম দিবেন প্রাইভেসি পলিসি আর একটার নাম দিবেন টার্ম অ্যান্ড কন্ডিশন। সো এই জায়গাতে যে নামটা দেওয়া আছে আমি এটাকে কেটে দিচ্ছি, প্রাইভেসি পলিসি। ধরেন এই পেজটার নাম দিচ্ছি প্রাইভেসি পলিসি। এই জায়গাতে আপনার ব্যবসার যে প্রাইভেসি পলিসিটা সেটা দিয়ে দিবেন। যদি না থাকে এখান থেকে জাস্ট হাবলু প্রোগ্রামারে যেটা আছে এটা কপি করে নেবেন, জাস্ট বেসিক ইউজের জন্য বা শেখার জন্য। আপনি আবার এটা সরাসরি করতে চান না। আপনার বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব প্রাইভেসি পলিসি থাকা উচিত, এটা সেই বিষয়টা উল্লেখ করবেন। এটা প্রাইভেসি পলিসির ক্ষেত্রে উল্লেখ করে এটা জাস্ট এই যে শেয়ার করে দেবেন। এখান থেকে রেস্ট্রিক্টেডের পরিবর্তে এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটা দিয়ে লিঙ্কটা শেয়ার করবেন। লিঙ্কটা এখানে এসে আপলোড করে দেবেন এই জায়গাতে। এটা করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসির ইউআরএলটা নিয়ে যেতে পারেন। এখানে এটা কোনো সমস্যা না। আর আপনার যদি ব্যবসা থাকে তাহলে সেটা নিয়ে নেবেন, এটা সব থেকে বেস্ট হয়। সো দুইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি নিচে যাব এবং সেভ অ্যান্ড চেঞ্জেস করব। এটা সেভ করার পরে এগেইন আমি অ্যাপে যাব। অ্যাপ থেকে ডেভেলপমেন্ট থেকে এবার যদি আমি লাইভে দিই তাহলে আমাদের এটা লাইভ হওয়ার পরে আমাদের পরের স্টেপগুলো কমপ্লিট করতে হবে। সো এখন দেখেন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়েছে। রিফ্রেশ হওয়ার পরে দেখেন আমাদের অ্যাপ মোড চেঞ্জ হয়ে ডেভেলপমেন্ট থেকে লাইভ সার্ভারে চলে গেছে। এখন এখান থেকে আমরা আবারও কোথায় যাব, আমাদের অ্যাপে যাব। সো এখান থেকে দেখেন নিচে মেসেঞ্জার নামে অপশন আছে। মেসেঞ্জার এপিআই সেটিংয়ে যদি যাই আমরা এখান থেকে নিতে পারবো, অথবা আমরা যদি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড থেকেও আমরা মেসেঞ্জারের অপশনটা কিন্তু পেয়ে যাবো। এই যে নিচে যদি যাই সেটিংয়ে যদি ক্লিক দিই তাহলে আমাদের মেসেঞ্জারের যে পেজটা আছে ওই পেজটাতে রিডিরেক্ট করে দিবে, একই জায়গায় কিন্তু নিয়ে আসছে। ওখানে আসার পরে দেখেন আমাদের সেম অপশনটা আসছে কনফিগার ওয়েবহুক। এই জায়গাতে দেখেন ওয়েবহুক কনফিগার করার একটা অপশন আসছে। এখন আমাদের এই ওয়েবহুকটাকে কনফিগার করতে হবে বা কানেক্টেড করতে হবে। কোন ওয়েবহুকটাকে কানেক্টেড করতে হবে, এই জায়গাতে আমরা যে ওয়েবহুকটাকে নিছি এই ওয়েবহুকটাকে কানেক্টেড করতে হবে। সেই জায়গাতে যদি আমি ওয়েবহুকে ক্লিক দিই তাহলে দেখতে পাবেন আমার টেস্ট ইউআরএল আছে এবং প্রোডাকশন ইউআরএল আছে। টেস্ট ইউআরএল হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পারপাসে, আমাদের প্রোডাকশন ইউআরএলটা হচ্ছে প্রোডাকশন পারপাসে। অর্থাৎ একবারই দিব, এটা আমাদের বারবার রিফ্রেশ করতে হবে না, আমাদের এক্সিকিউট করতে হবে না। যখন আমরা পাবলিশ করব তখন আমরা এখান থেকে প্রোডাকশন ইউআরএলটা ব্যবহার করব। বাট এই মুহূর্তে যেহেতু আমরা তৈরি করতেছি, ডেভেলপমেন্ট মোডে আছি, এটার কারণে অবশ্যই আমরা টেস্ট মোডটা ব্যবহার করব। এখন এটার পরে টেস্ট যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা জাস্ট আমরা কপি করে নিব। নিয়ে আমাদের যে ওয়েবহুকটা আছে এক্সিকিউট ওয়েবহুকে ক্লিক দিয়ে আমরা জাস্ট এখানে যাব কল ব্যাক ইউআরএলে আমাদের ওয়েবহুকের যে ইউআরএলটা আছে এটা জাস্ট পেস্ট করে দেওয়ার জন্য। সো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, ওয়েবহুককে কানেক্টেড করার। দ্বিতীয় স্টেপ হচ্ছে ভেরিফাই টোকেন। ভেরিফাই টোকেনটা কি? ভেরিফাই টোকেন হচ্ছে এখন এই যে আমাদের যে ওয়েবহুক এটা যে আমাদের নিজেদেরই, এটা ফেসবুককে প্রমাণ দিতে হবে, যার কারণে আমাদের এখানে একটা ভেরিফাই টোকেন দিতে হবে। অর্থাৎ এই জায়গাতে এমন কিছু একটা সিক্রেট টোকেন লিখতে হবে যে বিষয়টা ফেসবুক কল ব্যাক ইউআরএল এর মাধ্যমে ওয়েবহুকের কাছে পাঠাবে। অর্থাৎ আমরা ধরেন এই জায়গায় যদি হাবলু লিখি, হাবলুকের সাইজ একটা সিক্রেট কি হিসেবে ধরে নেবে এবং সেটা তাকে ওই ওয়েবসাইটে গিয়ে পাঠাবে। বা আমাদের এই যে এইটা আছে এই জায়গাতে যে ওয়েবহুকটা আছে এই ওয়েবহুকে এসে পাঠাবে। তাহলে আমরা বুঝতে পারবো বা ফেসবুক বুঝতে পারবে যে সে যার কাছে পাঠাইতেছে বা যে কলব্যাকটা করতেছে সেই কলব্যাকটা সঠিক ওয়েবহুকের কাছে যাইতেছে, ভুল কোথাও যাইতেছে না। এটা ভেরিফাই করার জন্য সে একটা ভেরিফাই টোকেন দিয়ে থাকে বা টোকেন দিতে বলে। সো এটা দেওয়ার পরে আমি যদি জাস্ট ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলব্যাক ইউআরএল অর ভেরিফাই টোকেন কুডেন্ট ভ্যালিডেট, প্লিজ ভেরিফাই দ্য প্রোভাইডেড ইনফরমেশন অর ট্রাই এগেইন লেটার। এই জায়গাতে আমাদের এই রুটটা দিচ্ছে
বাট মজার বিষয় হচ্ছে আমি যদি এখন এনে টেনে যাই তাহলে দেখতে পাবো আমাদের একটা গেট রিকোয়েস্ট চলে আসছে এবং একটা আইটেম আসছে। আমরা যদি এখন এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে অসংখ্য জিনিস চলে আসছে, যেমন হেডারের ভেতরে আমাদের হোস্ট, ইউজার এজেন্ট, অ্যাকসেপ্ট, এরপরে এক্স ফরওয়ার্ডিং হোস্ট, প্যারামিটার, কোয়েরির ভেতর দেখেন হাব মোড, এরপরে হাব চ্যালেঞ্জ এবং দেখেন গুরুত্বপূর্ণ জিনিস হাব ভেরিফাইড টোকেন নামে একটা বিষয় আছে, যেটা ফেসবুক আমাদের কি করে দিছে, রিটার্ন করছে। সো এই যে হাব ভেরিফাই টোকেন যেটা হাবলু, আমরা এই জায়গাতে যেটা লিখছি ওইটাই কিন্তু এখানে আসছে। আপনি যদি এখানে গাবলু দিতেন গাবলু আসতো, হাবলু দিলে হাবলু আসতো, এরপরে আপনার গার্লফ্রেন্ডের নাম লিখলে সেটাও চলে আসতো, কোনো সমস্যা নেই। বাট এই যে টোকেনের নামটা দিচ্ছেন এই টোকেনটা অবশ্যই কী হতে হবে, এই জায়গায় আসতে হবে। আসার জন্য জাস্ট আমাদের ইউআরএলটা কী করতে হবে, সঠিকভাবে দিতে হবে। কারণ এই জায়গাতে যখন আমরা ইউআরএল দিয়ে ভেরিফাই করতেছি তখন এই আমাদের যে ফেসবুক আছে, ফেসবুক ডিরেক্টলি কী করতেছে, কল ব্যাক করতেছে এই ইউআরএলে। কল ব্যাক করতেছে কী দিয়ে, তার একটা ভেরিফাই টোকেন দিচ্ছে যেটা আমরা প্রোভাইড করছি, পাশাপাশি সে আরও একটা ওয়ে দিয়ে ভেরিফাই করতেছে। এখানে দেখেন হাব চ্যালেঞ্জ নামে একটা জিনিস দিচ্ছে, এই চ্যালেঞ্জ একটা টোকেন আছে বা চ্যালেঞ্জ একটা আইডি আছে, এটা দেওয়ার মাধ্যমে সে ভেরিফাই করে থাকে যে আদৌ এই যে এপিআই রিকোয়েস্টটা হচ্ছে এটা সঠিক কিনা বা ভ্যালিডেট কিনা বা এইটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। কারণ এই যে চ্যালেঞ্জ কিটা আছে, এই চ্যালেঞ্জ কিটা আমাদেরকে রিটার্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না রিটার্ন করব ততক্ষণ পর্যন্ত এই কলব্যাকটা ভেরিফাই করবে না বা সে এটা সেভও করবে না। যার কারণে আমাদের কি করতেছে, যার কারণে আমাদেরকে এটা ইরোড দিতেছে। আমরা সেভ করতেছি বাট কি হচ্ছে না, সেভ হইতেছে না, আমাদেরকে ইরোডটা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ফেসবুক থেকে আমাদের এখানে রিকোয়েস্ট আসছে বাট রিকোয়েস্ট আমরা কি করি নাই, ব্যাক করি নাই। অবশ্যই আমাদের কী করতে হবে, রিকোয়েস্টটা ব্যাক করতে হবে এবং এই যে চ্যালেঞ্জের যে কিটা আছে, চ্যালেঞ্জের কিটা আমাদের ফেসবুককে প্রোভাইড করতে হবে এবং ফেসবুককে বিশ্বাস করাইতে হবে যে তুমি যে এপিআইটা দিছো এটা আমার কাছেই আছে, যার ফলে তুমি আমাকে যে চ্যালেঞ্জের কিটা দিছো সেই চ্যালেঞ্জের কিটা আমি তোমাকে কি করতেছি, আবারও ব্যাক দিতেছি। তার মানে সে বুঝতে পারবে যেহেতু ব্যাক দিছে সেহেতু সে সঠিক জায়গাতে এপিআইটা পাঠাইছে বা সঠিক জায়গাতে রিকোয়েস্টটা পাঠাইছে। সো এই স্টেপটা এখন আমাদের কমপ্লিট করতে হবে। যতক্ষণ না কমপ্লিট করব ততক্ষণ আমাদের এটা সেভ করতে পারবো না। সো এটা পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইফ কন্ডিশনের প্রয়োজন হবে এবং ইফ কন্ডিশনের ভিতরে গিয়ে আমাদের দুইটা জিনিসকে শুরুতে দিতে হবে। একটা হচ্ছে হাব মোড, এই হাব মোডটাকে সাবস্ক্রাইব যে লেখাটা আছে ভ্যালু, এই সাবস্ক্রাইব ভ্যালুটা বসাই দিতে হবে, অর্থাৎ হাব মোড ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব এটা দিতে হবে। পাশাপাশি আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, এটা হচ্ছে হাব টোকেন ইজ ইকুয়াল হাবলু। এই যে দুইটা বিষয় আছে এই দুইটা বিষয়কে আমরা ইফ কন্ডিশনে দিয়ে পার করে দিতে হবে। অর্থাৎ ওয়েভ হুক তোমার কাছে যদি এই ইনফরমেশনগুলো আসে তাহলে তুমি কি করো, তাহলে তুমি ডিরেক্টলি ইফ নামে যে কন্ডিশনটা আছে ইফ কন্ডিশন ক্রিয়েট করো। সো এটাই বললাম, ইফ কন্ডিশন ক্রিয়েট করার পরে এই জায়গাতে আমরা দুইটা কন্ডিশন সেট করলাম। একটা হচ্ছে হাব মোড, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল যদি কি হয়, সাবস্ক্রাইব হয়, ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু দেখেন অন্য কিছু সিলেক্ট করা নাই, ইজ ইকুয়াল টু আমরা সিলেক্ট করে রাখছি ডিফল্টভাবে যেটা ছিল। সো হাব মোড যদি কি হয়, সাবস্ক্রাইব হয়, অ্যান্ড এখানে কিন্তু অ্যান্ড অপারেটর আছে, অন না। অ্যান্ড আমাদের যদি ভেরিফাই টোকেন অর্থাৎ হাব ভেরিফাই টোকেন ইজ ইকুয়াল হাবলু হয়, এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা জাস্ট পেস্ট করে দিছি। তাহলে তুমি কি করবা, তাহলে ট্রু বান্সে যাবা, ট্রু বান্সে গিয়ে আমাদের পরের স্টেপে যাইতে দিবা। তা না হলে তুমি কি করবা, তা না হলে আমাদের পরের স্টেপে যাইতে দিবা না। যদি এই দুইটার একটাও না হইতো, এখানে হাবলুর পরিবর্তে যদি হাবলু প্রো দিতাম তাহলে এটা আমাদের কি করতো না, ট্রু বান্সে যাইতে দিত না। দেখেন ফলস ব্রাঞ্চে নিয়ে গেছে, এই জায়গায় দেখেন এখন ফলস ব্রাঞ্চে নিয়ে আসছে। যেহেতু আমাদের এই যে হাব ভেরিফাই টোকেন অর্থাৎ ফেসবুক থেকে যে টোকেনটা আসছে এই টোকেন এবং আমরা যে এটা প্রোভাইড করছি এই টেক্সটটা সেম টু সেম, সেহেতু আমাদের ট্রু বান্সে আসছে। যদি সেম টু সেম না হতো তাহলে ট্রু বান্সে নিয়ে যেত না। সো হাব মোড ইজ ইকুয়াল যেটা আছে অ্যান্ড হাব ভেরিফাই টোকেন ইজ ইকুয়াল যেটা আছে সেটাই আমাদের সেম টু সেম দিয়ে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করতে হবে, তাহলে এটা আমাদের ট্রু বান্সে নিয়ে যাবে। এবং এখান থেকে আমরা জাস্ট কী করবো, এখান থেকে আমাদের যে ওয়েভ হুকটা আছে ওয়েভ হুকটাকে জাস্ট রিটার্ন করে দিব। সো রেসপন্স টু ওয়েভ হুক নামে যে অপশনটা আছে এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। সো এতক্ষণ শুরুতে আমরা ছিল শুধু ওয়েভ হুক, এখন আমরা কাকে কল করলাম, রেসপন্স টু ওয়েভ হুক। রেসপন্স টু ওয়েভ হুক মানে কি, আমরা এই যে ওয়েভ হুকটা আছে ওয়েভ হুক থেকে যে মেসেজটা আসছে সেম ইউআরএলে বা সেম জায়গায় আমরা কি করতে চাই, রেসপন্স করতে চাই। অর্থাৎ যে প্ল্যাটফর্ম আমাদেরকে রেসপন্স করছে তাকে আমরা রেসপন্স ব্যাক করতে চাই, যার ফলে এইটা ব্যবহার করা হয়েছে। এই নোটটা ব্যবহার করার ফলে ডিফল্টভাবে সে যে ওয়েবহুক থেকে যে ইনফরমেশনগুলো নিয়ে আসছে সেই জায়গাতে অটোমেটিক্যালি কী করবে, অটোমেটিক্যালি ইনফরমেশন প্রোভাইড করে দিবে। অর্থাৎ আমাদেরকে এখানে বলতে হবে না যে ফেসবুকে গিয়ে প্রোভাইড করো, সে যার থেকে পাইছে ইনফরমেশন তাকেই অটোমেটিক্যালি প্রোভাইড করবে রেসপন্স ওয়েবহুকের, এটাই কাজ। সো এখান থেকে আমাদের এই যে রেসপন্স টু ওয়েবহুক আছে
কাকে দিতে চাই এই বিষয়টা এখানে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা কি অল ইনকামিং আইটেমকে দিতে চাই, নাকি বাইনারি ফাইলকে, নাকি ফাস্টকে, নাকি জেসনকে, নাকি জেডাব্লিউ টোকেনকে, নাকি নো ডেটা কি দিতে চাই আমরা, সেই বিষয়টা আমাদেরকে বলতে হবে। সেখান থেকে জাস্ট আমরা একটা টেক্সট রিটার্ন দিতে চাই। কি টেক্সট রিটার্ন করতে চাই আমাদের ওয়েবহুককে বা ফেসবুককে? আমরা রিটার্ন করতে চাই আমাদের এই যে হাফ চ্যালেঞ্জের যে এইটা আছে, কোডটা আছে, এই কোডটাকে। সো এই কোডটা তো ডাইনামিক হবে, একবার এক একটা আসতে পারে। সো এটার জন্য এই কোডটাকে আমরা এইভাবে স্ট্যাটিক্যালি দিব না, আমরা স্ট্যাটিক্যালি এই ইফ কন্ডিশনের মধ্যে দিছি। দেখেন আমাদের এই যে দুইটা বিষয় আছে, সাবস্ক্রাইব এবং হাবলু, এই দুইটা সেম থাকবে, অলওয়েজ সেম থাকবে। আমাদের ওয়েবহুক চেঞ্জ করলেও যাই করি না কেন, আমাদের এই জায়গাতে যদি হাবলু দিই, হাবলুই থাকবে, এই জায়গাতে যেটা দিব সেটাই থাকবে। সো এটা ফিক্স থাকবে, যেটা আমরা জানি। পাশাপাশি হাব মোড সাবস্ক্রাইব অলওয়েজ থাকবে। সো এই দুটো জিনিস অলওয়েজ স্ট্যাটিকই থাকবে, যার কারণে এই দুটো এখানে স্ট্যাটিক দিছি। বাট যেহেতু আমাদের এই যে চ্যালেঞ্জ ইটা আছে, চ্যালেঞ্জ কোডটা চেঞ্জ হতে থাকবে, সো এটার জন্য এটাকে আমরা স্ট্যাটিক্যালি না দিয়ে আমাদের কীভাবে দিতে হবে, এখান থেকে এই বিষয়টাকে জাস্ট ড্রাগ করে দিতে হবে স্কিমা থেকে। দিয়ে আমরা যদি এখন এক্সিকিউট স্টেপ করি এবং এক্সিকিউট স্টেপ করার পরে যদি সেভ করি, এবং আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এখান থেকে যদি আমরা ইমিডিয়েটলি থেকে ইউজিং রেসপন্স ওয়েবহুক নোট দিয়ে যদি সেভ করে এখন যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো করি এবং যদি আমরা আমাদের ওয়ার্কফ্লোটাকে রান করি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, তাহলে এটা আমাদের কানেক্টেড হয়ে যাবে। দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে, এই বাটনটা কিন্তু ডিসেবল হয়ে গেছে, তার মানে ভেরিফাই হয়ে গেছে। আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আমাদের এটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাতে অবশ্যই একটা জিনিস আপনারা ভুল করবেন, এটা হচ্ছে ওয়েবহুক থেকে এই জিনিসটা করতে ভুলে যাবেন। সো অবশ্যই এটা করতে হবে, তা নাহলে কিন্তু ইরোড দেবে। এখানে কি বলছে, রিসপন্ড, কখন রিসপন্ড করবে? ইমিডিয়েটলি রিসপন্ড করবে না, আমাদের যখন এই যে রেসপন্স টু ওয়েবহুকটা কমপ্লিট হবে তখনই আমাদের কি করবে, রিসপন্ড করবে। সো এটার জন্য যখনই আমরা শেষের এটা ব্যবহার করব, রিসপন্ড টু ওয়েবহুক ব্যবহার করব প্রত্যেকবার যে কোনো অ্যাপ্লিকেশন বানানোর সময়। ওয়েবহুক যদি ব্যবহার করি এবং রিসপন্ড টু ওয়েবহুক যদি করে থাকি, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে এটাই সিলেক্ট করে দিতে হবে, কারণ এটা রিসপন্স সবার শেষে করবে। ওয়েবহুক রেসপন্স করার পরে আমাদের ওয়েবহুকটা রেসপন্সটা ব্যাক করবে, তার আগে না। তার আগে করলে আমাদেরকে ইরোড দেবে। সো এটা করার ফলে আমাদের কি হয়ে গেছে, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখেন আমাদের এখানে টিক চিহ্ন চলে আসছে। এখন দ্বিতীয় স্টেপে গিয়ে আমাদের কি করতে হবে, এই স্টেপটাকে আবারও অন করতে হবে। অন করার পরে আমাদের এই যে আইডিটা আছে, ওই যে ওয়েবহুকটা আছে, এই ওয়েবহুকে গিয়ে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে যে এই ওয়েবহুকের সাহায্যে আমরা মেসেঞ্জারের মেসেজগুলোকে রিড করতে চাই, এডিট করতে চাই বা সেন্ড করতে চাই। এই যে মেসেজ রিলেটেড যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে জাস্ট আমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, যেন আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি ওয়েবহুকের সাথে ঠিকঠাকভাবে। এবং আমাদের এই ওয়েবহুকটা যেন এই মেসেঞ্জার রিলেটেড যা কিছু আছে সব কিছুকে কন্ট্রোলে রাখতে পারে, সেটার জন্য আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। এখানে যদি আপনি সবগুলো অ্যাক্সেস দেন, তাহলে এই যে ওয়েবহুকটা আছে, এই ওয়েবহুক অর্থাৎ এই যে যেটার কথা বলতেছি, এই ওয়েবহুক সবগুলো বিষয়কে কন্ট্রোল করতে পারবে। সো এটার জন্য যেগুলোকে আমরা কন্ট্রোলিং দিতে চাই, সেই বিষয়গুলো জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব করে দিব। সেখান থেকে আমি জাস্ট মেসেজ রিলেটেড যে বিষয়টা আছে, সেই বিষয়টাকে আমি কন্ট্রোলিং দিতে চাই। সো এখান থেকে দেখেন মেনশন আছে, মেম্বার আছে, মেসেজ এডিট নামে একটা অপশন আছে, এটাকে দিয়ে দিব। এরপরে মেসেজ রিয়াকশন নামে একটা বিষয় আছে, ওটাকে দিয়ে দিব। মেসেজ রিড নামে একটা অপশন আছে, এটা দিয়ে দিব। এবং মেসেজ নামে একটা অপশন আছে, সেখান থেকে মেসেজ, মেসেজ রিড, মেসেজ রিয়াকশন, মেসেজ এডিট, এই চারটা বিষয়টাকে আমি জাস্ট করে দিচ্ছি। এখানে যদি আপনি আরও কিছু দিতে চান, সেই বিষয়গুলো কিন্তু আছে, পেজ রিলেটেড, ফোন রিলেটেড, অসংখ্য বিষয় আছে। সেই বিষয়গুলো আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। যেমন আপনি যদি ভিডিও দিতে চান দিতে পারেন, ওয়েবসাইট দিতে চাইলে দিতে পারেন। এর পাশাপাশি প্রোডাক্ট, প্রাইস, পিকচার, যদি আপনি ফটো দিতে চান, ফটো যদি দিতে চান সেটা অন করে দিবেন। পাশাপাশি আদার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে পারেন। সো আপাতত আমি ফটো অর্থাৎ পিকচার, এরপরে মেসেঞ্জার, মেসেঞ্জারে যে মেসেজ, মেসেজ রিড, রিয়াকশন, এডিট, এই কয়েকটা জিনিস দিয়ে জাস্ট আমি কি করব, পরের স্টেপে চলে যাব। এটা দেওয়া মাত্র আমাদের কি হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। পরের স্টেপে যাব। পরের স্টেপে কি আছে, পরের স্টেপে আমাদের এটাকে ছোট করতেছি, পরের স্টেপে আছে আমাদের জেনারেট অ্যাক্সেস টোকেন, অর্থাৎ তৃতীয় স্টেপে গিয়ে আমাদের অ্যাক্সেস টোকেনটা জেনারেট করতে হবে। অ্যাক্সেস টোকেনটা জেনারেট করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুক পেজটাকে কানেক্টেড করতে হবে। ফেসবুক পেজ কানেক্টেড না করলে আমাদের এটা অ্যাক্সেস টোকেন জেনারেট করতে দিবে না। সো এখন কানেক্টেড দিব।
কানেক্টে দেওয়ার পরে এখন আমাকে বলতেছে কন্টিনিউ অ্যাজ ঈশান আহমেদ আহাদ, আমার আইডির নাম সাজেস্ট করতেছে, আমি কন্টিনিউ দিচ্ছি। এরপরে কোন পেজকে আমি কানেক্টেড দিতে চাই বা কানেক্ট করতে চাই সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। স্পেসিফিক কোনো পেজকে কানেক্টেড করতে চাইলে সেটা সিলেক্ট করতে পারবো, অথবা আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারবো। এই জায়গাতে আমাদের যে অল কারেন্ট অ্যান্ড ফিউচার পেজেস আছে সবগুলো এটা সিলেক্ট হয়ে থাকবে। সো আমি জাস্ট নির্দিষ্ট একটা পেজকে দিতে চাই, এটা দিয়ে জাস্ট কন্টিনিউ দিব, এরপরে জাস্ট সেভে দিচ্ছি। এটা আমার নির্দিষ্ট পেজের যে অ্যাক্সেসগুলো আছে সেই অ্যাক্সেসগুলো নিয়ে নেবে। এটা অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজটা কানেক্টেড হয়ে গেছে এবং এখান থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট করার জন্য আমাকে কিন্তু অপশন দিয়ে দিচ্ছে। সো রাইট নাও এই স্টেপে আসার পরে আমাদের পেজের অ্যাক্সেস তো পাইছে, জেনারেট করার জন্য টোকেনও দিচ্ছে, বাট এই জায়গাতে আমাদের আরও একটা কাজ করতে হবে। এই পেজে আমাদেরকে অবশ্যই সেই বিষয়গুলোর অ্যাক্সেস দিতে হবে যে বিষয়গুলো আমরা ওয়েব হুক কনফিগারের সময় এই জায়গাতে দিয়েছি। অর্থাৎ এখানে যে বিষয়গুলো সাবস্ক্রাইব করছি এখানেও সাবস্ক্রাইবগুলো করে দিতে হবে। যেমন মেসেজ সাবস্ক্রাইব করছিলাম, এরপরে মেসেজ এডিট সাবস্ক্রাইব করছিলাম, এরপরে আমাদের মেসেজ রিলেটেড মেসেজ রিড সাবস্ক্রাইব করছিলাম, এরপরে মেসেজ রিয়াকশন সাবস্ক্রাইব করছিলাম, এখান থেকে 4টা ছিল। এরপরে আমাদের আর কিছু কি ছিল, কল সেটিং, মেসেজ ফিডব্যাক, মেসেজ না, এখান থেকে আর কিছু নাই। মোটামুটি 4টাই আমরা সিলেক্ট করছিলাম। এটার পাশাপাশি এক্সট্রা যে বিষয়গুলো সিলেক্ট করছিলাম ওইগুলো যদি দেই হবে, না হলেও হবে, সমস্যা নেই। মেসেজ এডিট, মেসেজ রিড অ্যান্ড রিয়াকশন, এই 4টা বিষয় দিয়ে যদি আমি কনফার্ম করি তাহলে এই পেজের আন্ডারে এই 4টা বিষয়কে অ্যাক্সেস করার জন্য যে টোকেনটা, সেই টোকেনটা এখান থেকে আমরা কি করতে পারবো, জেনারেট করে নিতে পারবো। সো এখন তৃতীয় স্টেপে আমাদের এই টোকেনটা জাস্ট জেনারেট করতে হবে। সো আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমাদের যে টোকেনটা আছে টোকেনটা জেনারেট করে রেখে দিলাম। আমার কিন্তু কপি করা আছে, এই জায়গাতে সংরক্ষণ করা আছে, আপনি অবশ্যই কপি করে কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন। এই জায়গায় আপনি চাইলে নোটপ্যাডে সংরক্ষণ করে রাখতে পারেন, এই জায়গাতে আমি নোটপ্যাডে জাস্ট কপি করে রাখলাম। এরপরে আমাদের এই স্টেপটা কাজে আসবে, একটু পরেই কাজে আসবে। এর আগে আমাদের আরও একটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের মেসেজের অপশনটাকে অন করা। অর্থাৎ এই যে ওয়েব হুকে এই মুহূর্তে আমাদের জাস্ট একটা অপশনই আছে, এটা হচ্ছে গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করতেছি, আমরা ফেসবুককে কিছু দিচ্ছি, বাট ফেসবুক থেকে আমাদের কি নিতে হবে, ফেসবুক থেকে আমাদের মেসেজগুলোকে নিতে হবে। অর্থাৎ আমাদের পেজে যদি কেউ মেসেজ করে, অর্থাৎ এই পেজে যদি কেউ মেসেজ করে তাহলে কি করতে হবে, আমাদের রেসপন্স করতে হবে বা আমাদের এই এআইয়ের ভিতরে আসতে হবে, ওয়েবহুকে আসতে হবে। ওয়েবহুকে যদি মেসেজ না আসে তাহলে রিপ্লে করবে কি এআই, তাই না? আমরা যে পেজে মেসেজ দিচ্ছি সেই পেজের মেসেজটা আমরা যদি রিসিভ না করি এআইয়ের কাছে তাহলে আমাদের আসবে কিভাবে, রাইট? সো এটার জন্য আমাদের মেসেজ রিসিভ করার জন্য এইচটিটিপি মেথডে আমাদের আরও একটা রিকোয়েস্ট অ্যাড করতে হবে, এটা হচ্ছে পোস্ট মেথড। আমরা কিন্তু এখান থেকে মাল্টিপল মেথড অ্যাড করতে পারি। আমরা যদি নর্মালি এভাবে ট্রাই করি দেখবেন হবে না, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। এখানে যদি পোস্ট দিতে চাই একটাই হচ্ছে, বাট আমরা গেট অ্যান্ড পোস্ট দুইটা একসাথে অ্যাড করতে পারবো যদি সেটিং থেকে দেখেন অ্যালাউ মাল্টিপল এইচটিটিপি মেথড যে এইটা আছে, এই রিকোয়েস্টটাকে জাস্ট আমরা যদি অ্যালাউ করে দিই তাহলে আমাদের গেট এবং পোস্ট দুইটা রিকোয়েস্টে আমরা কি করতে পারবো, সেম ওয়েব হুক থেকে রিসিভ করতে পারবো। সো সেম ওয়েব হুকে এখন আমাদের গেট রিকোয়েস্টের মাধ্যমে ফেসবুককে ইনফরমেশন দিতেও পারবো, অ্যাট দ্য সেম টাইম ফেসবুকের থেকে যদি কোনো কিছু আসে সেটা আমরা নিতেও পারবো, সেটা আমাদের মেসেজ আসুক বা ফটো আসুক, যেটাই আসুক সেটা আমরা রিসিভ করতে পারবো। সো আদৌ রিসিভ করতে পারছি কিনা এটা টেস্ট করার জন্য আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে যদি এখন রান করার পরে এখন যদি আমরা জাস্ট এই পেজে হাই লিখে জাস্ট সাবমিট করি তাহলে আমাদের এই ওয়ার্কফ্লোটা ট্রিগার হয়ে যাওয়ার কথা। দেখেন ওয়ার্কফ্লো ট্রিগার হয়ে গেছে। কেন ট্রিগার হলো? কারণ এই জায়গাতে আমরা পোস্ট রিকোয়েস্ট যেটা আছে এটাই সেটিং থেকে অন করে দিয়েছি এবং অলরেডি আমাদের সেম যে বিষয়টা ছিল এই ওয়েবহুকটা কিন্তু এখানে আমাদের কানেক্টেড ছিল। দেখেন এই জায়গাতে আমাদের ওয়েবহুকটা কিন্তু কনফিগার করা ছিল। সো অলরেডি তার গেট রিকোয়েস্ট গেছে, তার মানে সব কিছু ভেরিফাই করা হয়ে গেছে। দেন সে পরের স্টেপে আসছে, পরের স্টেপে যেহেতু এখানে আমাদের মেসেজের অ্যাক্সেস দিয়ে দিছি সেহেতু আমাদের মেসেজের অ্যাক্সেসটা আমাদের এই যে ওয়েবহুকটা আছে ওয়েবহুকের কাছে পাঠিয়ে দিছে, যার ফলে আমাদের দেখেন আমি যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে মিড হিসাবে কি আসছে, টেক্সট আসছে এবং টেক্সট হিসাবে আমাদের কি আসছে, হাই আসছে। সো তার মানে আমরা টেক্সটটা কিন্তু পেয়ে গেছি। এখন এই টেক্সটটাকে আমরা কি করতে পারবো, টেক্সটটাকে আমরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবো। সো এটা চাইলে আমরা কি করতে পারি, এডিটের মাধ্যমে, এডিট ফিল্ডের মাধ্যমে ডিরেক্টলি এখানে আমরা টেক্সট নিয়ে আমাদের টেক্সটের যে ভ্যালুটা আছে টেক্সটের ভ্যালুটাকে জাস্ট স্পেসিফিকভাবে নিতে পারি। বাট
বাট এই জায়গাতে আমরা একটু খেলাটা একটু পরিবর্তন করব। এই জায়গাতে টেক্সটের পাশাপাশি আমরা চাই ইমেজ যদি আসে সেটাকেও আমরা রেখে দিতে। সেটার জন্য সুইচ কেস যে স্টেটমেন্টটা আছে, সুইচ কেস স্টেটমেন্টটা অন করব এবং এই জায়গাতে আমরা রুলটা সিলেক্ট করে দিব। যদি আমাদের ইমেজের জায়গায় ইমেজ আসে তাহলে ইমেজটা রিটার্ন করবে, যদি ফটো আসে তাহলে ফটোটার জন্য রিটার্ন করবে। সো এই জায়গাতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব। যদি আমাদের এই যে ইটা আছে টেক্সট ইজ ইকুয়াল আছে, ইজ ইকুয়াল টু আমাদের কি হয়, আমাদের যদি এই টেক্সটটাই হয়, সো টেক্সট ইজ ইকুয়াল যদি আমাদের টেক্সটের যে ভ্যালুটা আছে সেটাই হয়, তাহলে আমাদের কি করবে, তাহলে আমাদের রিনেম করবে যে এটা কি হবে, এটা টেক্সট হবে। এরপরে আমাদের আরও একটা ফিল্ড হবে যেখানে টেক্সটের পরিবর্তে ইমেজ যদি আসে তাহলে ইমেজের ফিল্ডটা হবে। সো ইমেজের ফিল্ডটা এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু নাই। সো এই দ্বিতীয় যে স্টেপ আছে, দ্বিতীয় স্টেপটা হবে ইমেজের জন্য। সো আউটপুট রিনেম, এটার নাম জাস্ট ইমেজ দিয়ে দিচ্ছে, এটার প্যারামিটার এবং এটা যে ভ্যালুটা আছে এটার ভ্যালুটা আমাদের এখনই দিতে পারবো না, কারণ এখন পর্যন্ত আমরা ইমেজ পাস করলে এখানে কি আসে এটা আমরা জানি না। টেক্সটের জায়গায় আইএমজি আসবে নাকি ইমেজ আসবে নাকি মিডিয়া আসবে এটা আমাদেরকে আগে কী করতে হবে, জানতে হবে। সো টেক্সটের যেটা আছে এটা কপি করে নিছি। এখন আমরা আবার কি করব, আবারও আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো করব এবং এই জায়গাতে এবার আমাদের এই পেজে, অর্থাৎ যে পেজের সাথে কানেক্টেড করছি সেই পেজ, আমি কিন্তু এই পেজটাই কানেক্টেড করছিলাম, আপনাদের যদি দেখাই, দেখেন ঈশান আহমেদ আহাদ, এই জায়গাতে কিন্তু এই সেম পেজটাকে কানেক্টেড করছিলাম। সো অবশ্যই সেম পেজটাকে আপনাদের কি করতে হবে, মেসেজ দিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছি হ্যালো, আমাদের মেসেজ চলে আসছে। হ্যালোটা কই থেকে আসলো, আচ্ছা আমার আগের যে ওয়ার্কফ্লোটা ছিল সেই ওয়ার্কফ্লোটা করা ছিল, এই কারণে ওখান থেকে চলে আসছে। আগের ওয়ার্কফ্লোটা আমি অফ করে দিই, এখান থেকে জাস্ট আমি আনপাবলিশ করে দিচ্ছি, নাহলে আগের পেজ থেকে মেসেজ আসবে। সো এখন ঠিক আছে, এখন আমাদের নতুন ওয়ার্কফ্লো যেটা আছে শুধুমাত্র এটাই ট্রিগার হবে। সো ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট আছে। এই জায়গাতে এবার আমি কি করব, এই জায়গাতে এবার আমি ইমেজ দিব। আমাদের যদি কোনো প্রোডাক্টের ইমেজ থাকে সেই ইমেজটা দিয়ে দিব, এই ইমেজটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি সেন্ড করে দিলাম। এখন যদি আমি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার একটা রিকোয়েস্ট আসছে এবং এই জায়গাতে যে রিকোয়েস্টটা আসছে, রিকোয়েস্টটা যদি ওপেন করি তাহলে আমরা ভ্যালুতে দেখতে পাবো। এবার আমাদের কিন্তু অন্য আরেকটা বিষয় আসছে, এখানে দেখেন আমাদের মেসেজের পরিবর্তে এই জায়গাতে অ্যাটাচমেন্ট নামে নতুন আরেকটা বিষয় যুক্ত হয়েছে। অ্যাটাচমেন্ট হিসেবে টাইপ আসছে ইমেজ এবং পেলোডের ভেতরে আমাদের ইমেজটা কিন্তু এখানে প্রোভাইড করে দিচ্ছে। আমাদের ইমেজের যে ইউআরএলটা আছে, আমরা যদি ইউআরএলটা লিখে জাস্ট করি, সার্চ দিই, তাহলে আশা করি আমাদের ইমেজটা পেয়ে যাবো। দেখেন আমাদের ইমেজটা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের যে ইমেজটা ওখানে প্রোভাইড করছিলাম সেম ইমেজটা এখানে আমরা কি করছি, পেয়ে গেছি। এখন এই যে এই জায়গাতে আমরা যে ইমেজটা পাইছি এই ইমেজটাকে আমরা কি করব, ইমেজটাকেও নিয়ে নিব এই ইমেজ নামে যে স্টেটমেন্টটা আছে বা আমার ইমেজ নামে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতে। সেখান থেকে জাস্ট আমি আমাদের ইমেজের যে অ্যাটাচমেন্টটা আছে এটাকে নিয়ে নিব। সো ভ্যালু যদি কি হয়ে থাকে, ভ্যালু যদি আমাদের অ্যাটাচমেন্ট হয়ে থাকে সেখান থেকে জাস্ট আমরা অ্যাটাচমেন্টটাকে কপি করে নিচ্ছি। ভ্যালু যদি কোনো অ্যাটাচমেন্ট হয়ে থাকে তাহলে আমাদের অ্যাটাচমেন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা জাস্ট কি করবে, রিটার্ন করবে এবং এটা ইমেজ হিসেবে আমাদের অ্যাটাচমেন্ট যাবে। আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আবার আমাদের রিকোয়েস্ট করতে হবে। সো এক্সিকিউট ওয়ার্কফ্লো, এখানে গিয়ে আবারও ইমেজটা সেন্ড করতেছি। ওকে, সো এই জায়গাতে আমাদের কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে, তা না হলে আমাদের এই টেক্সট এবং ইমেজটা ঠিকভাবে কাজ করবে না। একটু আগে আমাদের এই যে টেক্সটের যে বিষয়টা ছিল, টেক্সটের এই জায়গাতে ইজ ইকুয়াল টু দিছিলাম, ইজ ইকুয়াল টুর পরিবর্তে জাস্ট আমি এখন স্ট্রিং থেকে ইজ এক্সিস্টটা সেট করে দিছি এবং এই জায়গাতে আমাদের যে অ্যাটাচমেন্টটা আছে ইমেজের ক্ষেত্রে, ইমেজের এই জায়গাতে জাস্ট আমরা কন্টেইনের পরিবর্তে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা নিব, এই ইউআরএলটা, অথবা আমরা এখান থেকে জাস্ট অ্যাটাচমেন্টটা নিব। অ্যাটাচমেন্টটা নেওয়ার পরে জাস্ট এক্সিস্ট নামে যে অপশনটা আছে ইজ এক্সিস্ট দিয়ে দিব। যদি অ্যাটাচমেন্টে ইরোরটা দেয় তাহলে অ্যাটাচমেন্টের ভেতরে আমাদের অ্যাটাচমেন্ট জিরো যেটা আছে এটাকে আমরা নিতে পারি। এটাও যদি ইরোর দেয় তাহলে এটার ভেতরে যে ইউআরএলটা আছে ডিরেক্টলি যদি আমরা ইউআরএলটা নিই তাহলে আমাদের আর কোনো কিছু ইরোর দিবে না, কারণ আমাদের এই যে অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্টের ভেতরে যে পেলোডটা আছে পেলোডের ভেতরে একটা ইউআরএল আছে অ্যান্ড ইউআরএলের ভেতরে আমাদের ইমেজটা আছে, যার ফলে আমাদের কোনো প্রকার ইরোর দিবে না। আমরা এখানে যে ইমেজটা আপলোড করছি সেম ইমেজটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে প্রথম কন্ডিশন যেটা ছিল ওই সেম জিনিসটা ইজ এক্সিস্ট, দ্বিতীয় যেটা আছে এটাও ইউআরএল নিয়ে জাস্ট ইজ এক্সিস্ট যদি থাকে তাহলে আমাদের এটা জাস্ট কি করবে, এক্সিকিউট করবে। এখন আমাদের ইমেজটা কি করতেছে, এক্সিকিউট করতেছে, রাইট। এখন এই ইমেজটা যেহেতু পাইছি ইমেজটাকে আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য আমরা ডিরেক্টলি গুগল ড্রাইভের হেল্প নিতে পারি, যে গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে থাকবে বা আপলোড হয়ে থাকবে, অথবা আমরা ডিরেক্টলি HTTP রিকোয়েস্ট নিতে পারি। HTTP রিকোয়েস্ট নেওয়ার পরে এখান থেকে গেট মেথডই থাকবে, এখানে ইউআরএলে গিয়ে
জাস্ট আমরা আমাদের এই যে ইমেজের যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমরা যদি এক্সিকিউট স্টেপে ক্লিক করি তাহলে আমাদের এই যে ইমেজটা আছে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি যাই দেখতে পাবেন ইমেজটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো এই ইমেজটাকে নিয়ে এখন আমরা কি করতে পারবো, ইমেজটাকে নিয়ে এখন আমরা আমাদের এআই এজেন্টকে অ্যানালাইজ করার জন্য দিতে পারবো এবং বলতে পারবো যে এই ইমেজে কী আছে আমাকে ডিটেলসটা বলো। সো ইউজার কী চাইতেছে তাহলেই তো আমরা বুঝতে পারবো, রাইট? সো ইমেজটাকে কীভাবে অ্যানালাইজ করে, আমরা জানি আমাদের যে জিমিনি মডেল আছে অথবা আমাদের যে চ্যাট জিপিটি আছে সেই মডেলগুলো ইমেজকে কী করতে পারে, অ্যানালাইজ করতে পারে। আমরা যদি গুগল জিমিনিতে ক্লিক দিই তাহলে দেখবেন এটাতে আমরা গুগল জিমিনি চ্যাট মডেল না কিন্তু গুগল জিমিনিতে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাবেন অ্যানালাইজ অডিও, ট্রান্সক্রিপ্ট এ রেকর্ডিং, অ্যানালাইজ এ ডকুমেন্ট, এরপরে ক্রিয়েট এ ফাইল, মাল্টিপল অপশন আছে। একটু নিচে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো অ্যানালাইজ অ্যান ইমেজ নামে একটা অপশন আছে, এরপরে জেনারেট অ্যান ইমেজ, এডিট অ্যান ইমেজ। সো আমরা কী করবো, ইমেজটাকে অ্যানালাইজ করবো, অর্থাৎ এই ইমেজে কী আছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। সো অ্যানালাইজ অ্যান ইমেজ এই অপশনটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের জিমিনির যে মডেলটা আছে সেই মডেলটা কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এরপরে রিসোর্স হিসেবে ইমেজ, এরপরে আমাদের অপারেশন কী করতে চাই, অ্যানালাইজ করতে চাই, এরপরে মডেলটা সিলেক্ট করতে হবে কোন মডেলটা ব্যবহার করতে চাই, এরপরে কি করতে হবে এখানে ইমেজ ইনপুটে কি করবে, এই ইমেজে কি আছে সেটা জানতে চাই নাকি কি করতে চাই সেই বিষয়টা এখানে আমাদের বলতে হবে, অর্থাৎ এই ইমেজটা দেখে কি বলবে। সো হোয়াট ইজ ইন দিস ইমেজ, এই ইমেজে কী আছে সেই বিষয়টা জাস্ট বলো। এখন এই জায়গাতে আমরা কি ইউআরএল দিতে চাই ডিরেক্টলি, আমরা যদি ইউআরএল দিতে চাই তাহলে আমাদের আর এটার প্রয়োজন নাই, বাইনারি ফাইলের প্রয়োজন নাই, ডিরেক্টলি এখান থেকে ইমেজের ইউআরএলটা দিলে সে অ্যানালাইজ করে দিবে। অথবা আমরা এটাকে ডিরেক্টলি বাইনারি ফাইলে দিতে পারি, যে এই যে বাইনারি ফাইলটা আছে বাইনারির ভিতরে যে ডাটাটা আছে এই ডাটাটাকে জাস্ট তুমি অ্যানালাইজ করো, তাহলে এই ডাটাটাকে সে অ্যানালাইজ করে দিবে। বাট আমরা যদি এইভাবে না চাই, ডিরেক্টলি আমরা এখান থেকে বাইনারি পরিবর্তে ইমেজ ইউআরএল দিতে পারি, ইমেজ ইউআরএল থেকে এখান থেকে ইমেজের যে ইউআরএলটা আছে কপি করে দিতে পারি, তাহলে ইমেজের ইউআরএলটাকে সে অ্যানালাইজ করে আমাদেরকে দিয়ে দিবে। আমি যদি জাস্ট এটা দিই তাহলে দেখতে পাবেন এটা অ্যানালাইজ করে এটার ভিতরে কি আছে সেই সকল বিষয় সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলস বলে দিবে। আমি যদি এখন আমার এআই এর রেসপন্সটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাকে রেসপন্স করছে দিস ইমেজ ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর এআই এজেন্ট কোর্স। এরপরে আমাকে এআই এজেন্টের ব্রেকডাউন করছে যে এটা টাইটেল কি আছে, এরপরে ডিসপ্লেতে আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে দেখেন আমাকে ডিটেলস বলে দিয়েছে যে এখানে কি কি আছে ইমেজ সম্পর্কে। সো ইমেজ সম্পর্কে যেহেতু ডিটেলস বলছে সেহেতু এই রিলেটেড আমার কোম্পানিতে যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা আমি কি করতে পারবো, ইজিলি জানতে পারবো। সো এখানে অনেক বড় করে বলছে, এই সেম জিনিসটাকে আমি ছোট করে বলাইতে পারি। সো চ্যাট জিপিটিতে যাবো, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এখানে বলবো যে আই এম বিল্ডিং অ্যান ইমেজ অ্যানালাইজার ইউজিং N8N, give me an system prompt for analyze image shortly with just ভ্যালিড ইনফরমেশন। অর্থাৎ আমি বললাম ভ্যালিড ইনফরমেশন দিয়ে শুধুমাত্র আমাকে সিস্টেম প্রম্পটটা দাও। অর্থাৎ এই জায়গাতে আমি বললাম আমি একটা ইমেজ অ্যানালাইজার বানাচ্ছি, N8N ব্যবহার করার মাধ্যমে আমাকে একটা সিস্টেম প্রম্পট দাও, কিসের জন্য, যেন আমি ভ্যালিড ইনফরমেশনটা পাই। সো সিস্টেম প্রম্পট এখানে আমাকে বলতেছে ইউ আর অ্যান ইমেজ অ্যানালাইসিস অ্যাসিস্ট্যান্ট, অ্যানালাইজ দ্য প্রোভাইডেড ইমেজ কেয়ারফুলি অ্যান্ড ডিসক্রাইব অনলি হোয়াট ইজ ক্লিয়ারলি ভিজিবল। যে বিষয়টা আছে এইটাই শুধুমাত্র কি করো, তুমি ক্লিয়ারলি বলো। সো সিস্টেম মেসেজে এই বিষয়টা জাস্ট আমি বসাই দেবো। সো হোয়াট ইজ ইন দিস ইমেজ, এখানে জাস্ট এই যে পুরো বিষয়টা আছে পুরো বিষয়টা দিয়ে দিচ্ছি। এরপরে এবার আমি এটা দিচ্ছি না, ডিরেক্টলি এখানে না দিয়ে বাইনারি ফাইলটা সিলেক্ট করতেছি, যেহেতু আমরা ডাউনলোড করছি এত কষ্ট করে এখান থেকে। সো এটার জন্য বাইনারিটাই দিচ্ছি, বাইনারি যে নামটা ডাটা, এটার ইনপুট ফিল্ডের নামটা দিয়ে দিব ডাটা, দিয়ে জাস্ট আমি যদি এখন এক্সিকিউট করি তাহলে আমার এই ইমেজে যা আছে শর্টলি শুধুমাত্র সেই সম্পর্কেই জানাবে। তাহলে আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের সম্পর্কে কি করতে পারবো, আমরা জানতে পারবো। ওকে, এই জায়গাতে দেখেন আমাকে আমার এআই রেসপন্স করছে যে দিস ইমেজ শো এ ডার্ক ব্যাকগ্রাউন্ড উইথ এ রো ব্লু ইলুমিনেটেড লাইন্স, এরপরে হাবি জাবি যা যা আছে সেই বিষয়গুলো বলছে,
এই লাইট বিষয়ে বেশি ফোকাস দিছে। অ্যান্ড এখানে অনলি রিমেনিং ব্যাচ 3 এনরোলমেন্ট অ্যান্ড ক্যালেন্ডার আইকন এই বিষয়গুলো সম্পর্কে, অর্থাৎ এই ইমেজে যা যা আছে সেই বিষয়গুলো সম্পর্কে সে একদম খুঁটিনাটি সব কিছু বলছে, কোন কালারে আছে কী আছে সেই বিষয়গুলো। সো এখানে আমাদের এত বিষয়গুলোর কিন্তু প্রয়োজন নেই, এখান থেকে আমরা কমাই নিতে পারি যে কেয়ারফুলি কী ভিজিবল আছে সেই বিষয়গুলো। অবজেক্টিভ ইনফরমেশন দেওয়ার দরকার নাই, ওকে, এত কিছু দেওয়ার দরকার নেই। রেসপন্সিবল, ওকে, আপাতত এতটুকু দেই, তাহলে আমাদের আরও রেসপন্সটা বেটার হবে আসবে। এখানে পুরোপুরিটা আপনার ডিপেন্ড করে আপনি কিভাবে এইটা দিচ্ছেন, মেসেজটা দিচ্ছেন এটার উপরে। সো এটার উপরে লেন্থটা দিতে পারেন যে ম্যাক্সিমাম টোকেন কত খাবে, লেন্থ অফ ডিসক্রিপশন। এখানে আমি ম্যাক্সিমাম টোকেন সিলেক্ট করে দিতে পারবো যে এত টোকেনে বেশি খাবে না। সো এই অপশনটা চাইলে দিতে পারেন এখান থেকে, আমি এখানে দিয়ে দিচ্ছি যেন বেশি টোকেন শেষ না হয়। সো এই জায়গাতে 300 টোকেনের বেশি সে শেষ করবে না। এখন আমার এই যে ইমেজটা আছে, ইমেজ সম্পর্কে সে ডিটেলসে কিন্তু বলতেছে। এখানে দেখেন না, এটা বেশি ছোট করে দিছে। সো দরকার নাই টোকেন সে বেশি খাক, বাট সঠিক ইনফরমেশন দিক। আচ্ছা, সো এটা দিলাম না আমরা। এখন আমার অ্যান্সার করবে আশা করি। হ্যাঁ, এখানে দেখেন আমার শর্টলি মোটামুটি অ্যান্সার করছে, যে কোর্সে কী কী আছে, এনরোলমেন্টের টপিকটা এই বিষয়ে বলছে। তো এখন আমরা কি করতে পারি, এই ইমেজে যে বিষয়টা অ্যানালাইজ করছে এই বিষয়টাকে আমরা আরও বেশি বেটারভাবে করতে পারি। এখানে এটাকে আমরা কি করতে পারি, আরও একটা এআই টুল নিতে পারি বা এআই এজেন্ট নিতে পারি। এআই এজেন্ট নেওয়ার পরে আমরা সেম বিষয়টাকে সুন্দর করে উল্লেখ করাইতে পারি যে প্রম্পট, এটা হচ্ছে আমাদের ইউজারের প্রম্পট। এখানে শুরুতে কি করো, তুমি এটাকে শুরুতে কি করো, শর্টলি সামারাইজ করো। অর্থাৎ এই যে এজেন্টটা আছে এই এজেন্ট দিয়ে আমরা এটাকে সামারাইজ করাবো, এরপরে গিয়ে অ্যান্সার করাবো। সো এরপরে যে এইটা আছে এই এজেন্টের নামটা ধরেন আমি এজেন্টের নামটা দিয়ে দিব সামারাইজার এজেন্ট। সো এটার সাথে চ্যাট মডেলটা কানেক্টেড করে দিব, জিমিনিকে মডেলটা সিলেক্টেড করে দিব। এরপরে সামারাইজার এজেন্টকে বলবো এই যে আমার যে প্রম্পটটা আছে এটাকে কি করো, তুমি সামারি করো। সো এগেন বলতেছি based on those information I got and details of image now, but I want only summary of the image, so give me an system prompt for AI agent to generate summary based on image details informations. সো এখানে জাস্ট আমি বলে দিলাম বেসড অন দোজ ইনফরমেশন আমরা ইমেজের যে ডিটেলসটা পাইছি আমি এখান থেকে জাস্ট সামারিটা চাই। সো এটার জন্য আমাকে সিস্টেম প্রম্পট দাও যেটা আমার শুধুমাত্র ইমেজ ইনফরমেশন থেকে সামারিটা দিবে। সো এখানে আমার সিস্টেম মেসেজটা দিয়ে দিছে, এই সিস্টেম মেসেজটা জাস্ট আমি কপি করে বসাই দিব। এখানে কি সিস্টেম মেসেজ দিছে আমরা বড় করে দেখতে পাবো যে ইউআরএল ইমেজ সামারি অ্যাসিস্ট্যান্ট, ইউর টাস্ক ইজ টু জেনারেট শর্ট সামারি বেসড অনলি দ্য প্রোভাইডেড ইমেজ ডিটেলস। এই জায়গাতে হাবি যাবি অনেক কিছু বলা আছে, এখান থেকে এত কিছু লাগবে না, জাস্ট আমাদের এই যে অ্যানালাইজ ইমেজ থেকে যে ডিটেলসটা পাইছি প্রম্পটে এটা দিয়ে দিব। দিয়ে এখন যদি আমরা এক্সিকিউট স্টেপ করি তাহলে আমাদের এই যে চ্যাট মডেলটা আছে চ্যাট মডেলটা এই ইমেজের যে সামারিটা আছে সামারিটা বের করে দিবে। দেখেন আমাকে শর্টলি কি বললো, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট কিসের জন্য, এআই এজেন্ট কোর্সের জন্য, ইন্ডিকেট করছে কাকে, ব্যাচ 3 এনরোলমেন্টের জন্য, যেখানে আজ 24 ঘন্টা বাকি আছে। এনরোলমেন্ট শেষ হবে ডিসেম্বরের এত তারিখে, অ্যান্ড হাবি জাবি যা কিছু আছে সব ডিটেলস এখানে বলা আছে। সো এখন একদম শর্টলি বলছে যে ইমেজের যে বিষয়টা আছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের এআই এজেন্ট কী করতে পারলো, জানতে পারলো। এখন সামারাইজার এজেন্টের কাজ কি, সামারাইজার এজেন্টের কাজ হবে এই যে এজেন্টের ইনফরমেশনটা পাইছে এই ইনফরমেশনটা আমাদের র্যাগ এজেন্টের কাছে পাঠানো। অর্থাৎ এই যে ইমেজটা পাইছি এই ইমেজটার কি আছে এই টপিকটা তো এখন আমরা জেনে গেলাম। অর্থাৎ ইউজার যে ইমেজ দিছে ইমেজটা অ্যানালাইজ করলাম, ইমেজের ভিতর কী আছে ডিটেলসে জানলাম, এরপরে এটার সামারাইজ বের করলাম। এখন সামারাইজ বের করার উদ্দেশ্য কী ছিল, যেন এই ইনফরমেশনটা ইউজার যে ইমেজটা দিছে সেটা কি বোঝার জন্য আমরা সংক্ষেপে জানার জন্য এই সামারাইজার এজেন্টটা তৈরি করেছিলাম, রাইট। সো এখন যেহেতু সামারাইজটা আমরা জেনে গেছি এখন আমরা ডিরেক্টলি কী করব, আরও একটা এজেন্টকে কল করব, ডিরেক্টলি আমাদের এআই এজেন্টকে কল করব। অ্যান্ড এই যে এজেন্টটা হবে এই এজেন্টটা হবে আমাদের ভেক্টর এজেন্ট বা আমাদের যে
র্যাগ এজেন্টটা ছিল র্যাগ এজেন্ট। এই জায়গাতে এবার আমাদের ইনফরমেশনটা বা রেজাল্টটা দিবে কি, এইটা আমাদের এই যে টুলসটা ছিল পাইনকন ভেক্টর স্টোরটা ছিল, পাইনকন ভেক্টর স্টোর থেকে আমাদের যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনটা নিয়ে চ্যাট মডেল কানেক্ট করে যা ইনফরমেশনের অ্যান্সার দেওয়ার সেই ইনফরমেশনটা দিবে। সো আশা করি ইমেজটা কিভাবে কানেক্টেড করতে হয় এই বিষয়টা বুঝতে পারছেন, অ্যানালাইজ কিভাবে করতে হয় এটাও আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমাদের সামারাইজ এজেন্টটা তৈরি করার পরে এখন ডিরেক্টলি আমরা কি করতে পারি, আমাদের ভেক্টর এজেন্টটাকে কল করতে পারি, অর্থাৎ আমাদের এআই এজেন্টকে কল করব যেখানে আমাদের ভেক্টর ডেটাবেস কানেক্টেড থাকবে। বাট এইটার পূর্বে আমাদের আরও একটা কাজ করতে পারি। এখানে আমরা তো সামারাইজ করলাম, বাট এখান থেকে আমরা একটা বা দুইটা কোয়েশ্চেন রেডি করতে পারি, যে কোয়েশ্চেনটা ইউজারকে থ্রো আউট করব, অর্থাৎ যে কোয়েশ্চেনটা ইউজারকে ছুঁড়ে মারবো এবং বলবো তুমি কি এই টপিকই জানতে চাচ্ছ, ভ্যালিডেট করার জন্য যে আমাদের এআই ঠিকঠাক সিদ্ধান্ত নিচ্ছে কিনা বা এআই সঠিক ইমেজটা জেনারেট করতে পারছে কিনা এবং ইমেজ থেকে সঠিক ডেটাটা বের করে আনতে পারছে কিনা। সো ইউজার ইমেজটা দিছে কেন দিছে এটা জানার জন্য আমরা ইউজারকে কোয়েশ্চেন থ্রো করব, আমরা এআই এজেন্ট থেকে অ্যান্সারটা নেওয়ার পূর্বে, অর্থাৎ প্রোডাক্টের ডিটেলসটা নেওয়ার পূর্বে আমরা ইউজারকে কোয়েশ্চেনটা ব্যাক করব বা গিভ ব্যাক দিব যে তুমি কি এই সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি যে ইমেজটা দিছো ইমেজ নিয়ে কি জানবো, আমরা ইমেজ সম্পর্কে কি জানতে চাও সেটা আমাদেরকে বলো। সো এটার জন্য আরও একটা এআই এজেন্ট তৈরি করব। সো এগেইন এআই এজেন্ট ডিফাইন বিলো, এখান থেকে এআই এজেন্টটা রিনেম করে নিব, রিনেম করে এটার নাম দিয়ে দিব আমি লেটসে কোয়েশ্চেন এজেন্ট, অর্থাৎ এটার কাজই হচ্ছে কোয়েশ্চেন করা। সো এটা চ্যাট মডেল কানেক্টেড করব, জিমিনি চ্যাট মডেল, এখান থেকে আমার যে পার্সোনাল এপিআইটা আছে সেটা কানেক্টেড করে নিব। এটার পাশাপাশি মেমোরি রাখতে পারি, চাইলে না রাখলেও সমস্যা নাই। এখানে গিয়ে আমরা জাস্ট সিস্টেম প্রম্পট দিব, সিস্টেম প্রম্পটে জাস্ট সিম্পল এই প্রম্পটটা দিয়ে দিব, খুব বেশি কিছু দিই নাই আমি। এখানে যদি যাই, এখানে জাস্ট বলা আছে অ্যানালাইজ দ্য ইউজার ইমেজ অ্যান্ড জেনারেট অনলি ওয়ান ক্লিয়ার রিলিভেন্ট কোয়েশ্চেন দ্যাট রিফ্লেক্ট হোয়াট দ্য ইউজার মোস্ট লাইকলি লুকিং ফর, অর্থাৎ এই ইমেজটা যেটা জেনারেট করা হয়েছে এইটা থেকে ক্লিয়ার একটা কি করো কোয়েশ্চেন তৈরি করো, যে কোয়েশ্চেনটা ইউজার করতে পারে বা ইউজারের কোয়েশ্চেনের সাথে মিল হতে পারে, রিফ্লেক্ট করতে পারে, এমন কিছু একটা তুমি কি করো কোয়েশ্চেন তৈরি করো। অ্যান্ড দ্য কোয়েশ্চেন মাস্ট বি স্ট্রিক্টলি বেসড অন ভিজিবল কন্টেন্ট, অর্থাৎ কোয়েশ্চেনটা হতে হবে স্ট্রিক্টলি আমাদের ভিজিবল যে কন্টেন্টটা আছে এটার উপর বেস করে। এখানে স্ট্রিক্টলি ভিজিবল কন্টেন্ট দেখানোর পাশাপাশি এখানে বলে দিছে যে তুমি অনুমান করে কি করবা না, অনুমান করে কিছু বলবা না বা এক্সট্রা কোনো টপিক যুক্ত করবা না। অ্যান্ড অবশ্যই প্লেইন টেক্সে তোমার কোয়েশ্চেনটা করতে হবে এবং কোয়েশ্চেনটা এইভাবে করতে হবে যে ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস টপিক, এরপরে কোয়েশ্চেনটা করতে হবে। সো এইটা দিয়ে এখন আমাদের এই যে সামারিটা আছে সামারিটা জাস্ট দিয়ে দিব, তাহলে আমাদের যে সামারিটা আছে এই সামারি থেকে একটা কোয়েশ্চেন আমাদের কি করবে, কোয়েশ্চেন তৈরি করবে এবং এই কোয়েশ্চেনটা কেমন হয় আমরা দেখব। এখানে বলছে হোয়েন ডাজ এনরোলমেন্ট ফর এআই এজেন্ট ব্যাচ 3 ক্লোজ, ব্যাচ 3 এর এনরোলমেন্টটা ক্লোজ হবে, ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস টপিক। এরপরে আমাদেরকে দেখেন আবারও কোয়েশ্চেনটা করছে, আপনি কি এই টপিকটা জানতে চেয়েছেন। সো এখানে কিন্তু আমাদের সুন্দর করে একটা কোয়েশ্চেন থ্রো করছে। এই কোয়েশ্চেনটাকে এখন আমরা কি করব, আমাদের যে ইউজারটা আছে আমাদের ইউজারকে ব্যাক করব, অর্থাৎ যে এই ইমেজটা সেন্ড করছে আমার পেজে তাকে আমি কি করব এই সেম বিষয়টা জাস্ট গিভ ব্যাক করব। সো এটার জন্য আমরা কি করব, এইচটিটিপি রিকোয়েস্টকে নিব, এইচটিটিপি রিকোয়েস্ট, এরপরে এখান থেকে আমরা পোস্ট মেথড নিব। যেহেতু আমরা কি করব এখন আমাদের ফেসবুকে বা আমাদের ইউজারকে ইমেজটা গিভ ব্যাক করব, সেটার জন্য অবশ্যই আমাদের পোস্ট মেথডটা ব্যবহার করতে হবে। এই জায়গাতে আমাদের ইউআরএল ব্যবহার করতে হবে। সো ইউআরএলটা কই থেকে পাবো, ইউআরএলটা পাবো আমরা ডক থেকে। ডকে যদি ক্লিক দেন তাহলে দেখতে পাবেন মেসেজিং মেসেঞ্জার প্ল্যাটফর্ম নামে একটা অপশন আছে, এটাতে যদি যান তাহলে এখানে নিচে আমরা আমাদের যে মেসেজ রিলেটেড বিষয় আছে সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। দেখেন developer.facebook.com মেসেঞ্জার প্ল্যাটফর্ম সেন্ড মেসেজ, আপনি ডিরেক্টলি এই সেম ইউআরএলটা কপি করে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি এই যে কোডটা দেখতে পাবেন, মেসেজ পাঠানোর জন্য আমাদের এই ক্রল ইউআরএলটা ব্যবহার করতে হয়। সো এখান থেকে আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের যে ক্রল ইউআরএলটা আছে শুরুতে এটা নিচ্ছি। সো এটাকে জাস্ট কপি করে এই ইউআরএলে বসিয়ে দিচ্ছি। এই জায়গাতে আমাদের দুইটা বিষয় দিতে হবে, দেখেন graph.facebook.com পেজ আইডি, অবশ্যই আমাদের পেজ আইডিটা মেনশন করে দিতে হবে, পাশাপাশি মেসেজের পরে আমাদের অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, পেজের যে অ্যাক্সেস টোকেনটা আছে সেটা দিতে হবে। সেখানে গিয়ে শুরুতে আমাদের যে পেজের আইডিটা আছে প্রথম স্টেপে পেজের আইডিটা দিব। পেজের আইডি কোথায় পাবো আমরা, ওয়েভ হুকে, কিন্তু আমরা যদি যাই তাহলে ওয়েভ হুকে আমাদের পেজের আইডিটা পাবো। আমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, আমাদের একটু নিচে স্ক্রল ডাউন করলে এই যে দেখেন সেন্ডার অ্যান্ড রিসিভমেন্ট নামে একটা আইডি আছে। এই যে এই জায়গাতে বডির ভিতরে একটু নিচে গেলে
আমাদের এই যে এখানে পাবো মেসেজিং সেন্ডার একটা, রিসিপেন্ট একটা। সো রিসিপেন্ট হচ্ছে আমাদের যেটা আছে সেটা। সো রিসিপেন্ট আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা জাস্ট এখানে বসায় দিব। সো এই নিচে বসলে সমস্যা নেই, কাট করে এই যে এখানে বসায় দিব। দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের আইডি বা পেজের আইডি। এরপরে এখন আমাদের কি করতে হবে, অ্যাক্সেস টোকেনটা বসাইতে হবে। সো অ্যাক্সেস টোকেন এই ইকুয়াল সাইনের পরে জাস্ট আমাদের অ্যাক্সেস টোকেন যেটা আছে অ্যাক্সেস টোকেনটা বসাই দিব। সো অ্যাক্সেস টোকেন কোথায় পাবো, আমাদের অ্যাক্সেস টোকেনটা কিন্তু এই জায়গা থেকে জেনারেট করতে হবে। দেখেন এই যে টোকেন জেনারেটে যদি ক্লিক দেই তাহলে আই আন্ডারস্ট্যান্ড এই জায়গাতে আমাদের কিন্তু একটা টোকেন দিয়ে দিছে। এই যে টোকেনটা আমরা সেভ করে রাখছিলাম একটু আগে, ওইটা দিতে পারি অথবা নতুন করে জেনারেট করে এই জায়গাতে জাস্ট টোকেনটা বসাই দিতে পারি। তাহলে আমাদের এই যে পেজটা আছে এই পেজের আন্ডারে, এই অ্যাক্সেস টোকেনের আন্ডারে সে চলে যাবে এবং সে কাকে মেসেজ দেবে সেই বিষয়টা খুঁজবে। সো খোঁজার জন্য কাকে মেসেজ দিবে এটার জন্য আমাদের অবশ্যই বডিতে একটা জেসন আউটপুট করতে হবে। সো এটার জন্য জেসন এখান থেকে স্পেসিফিক ফিল্ড হিসেবেও আমরা জেসনই দিয়ে দিব। সো বডি জেসন, স্পেসিফিক বডি হিসেবেও জেসন দিব এবং এখানে সিম্পল জেসন কোড দিয়ে দিব। জেসন কোড হিসেবে আমরা কি দিব, সিম্পল 3-4 লাইন কোড দিব যেটা অলরেডি এখানে লেখা আছে। আমি যদি মেসেজিংয়ে যাই, এখানে যে কোডটা আছে সেম জিনিসটাই জাস্ট আমরা কপি করে আনবো, অথবা আপনি চাইলে এখানে যে এইটা আছে এটা নিতে পারেন, এই সেম কোডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। রিসিপেন্ট আইডি, এরপরে মেসেজ রেসপন্স টাইপ, এরপরে মেসেজের যে রিপ্লাইটা দিতে চাই সেই রিপ্লাইটা এখানে আমাদের দিতে হবে। সো এই সেম কোডটা কোথায় দিব, বডিতে। অর্থাৎ বডি হিসেবে আমরা এখন কি সেন্ড করতে চাইতেছি, কাকে সেন্ড করতে চাইতেছি এই বিষয়টা এখানে দিতে হবে। সো এই সেম বিষয়টা, এই জিনিসটা এখানে যেটা আছে সেম বিষয়টা এখানে দেওয়া। সো সেম বিষয়টা আমরা কি করব, আইডি হিসেবে নিব। সো আইডি এবার কাকে দিব, রিসিপেন্ট আইডি হিসেবে। নিচে যেটা আছে আমাদের সেন্ডার যে আইডিটা আছে সেন্ডার আইডিটা সিলেক্ট করব। সো এখানে দেখেন আমাদের যে সেন্ডার আইডিটা আছে এইটা সেন্ডার আইডিটা এবার নিব। প্রথমবার আমরা কি নিয়েছিলাম, এই যে উপরে এটা কিন্তু কনফিউশন হয়ে যাবে না অনেকেই। এইখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের পেজের আইডি, আমাদের রিসিপেন্ট আইডি। এটা ছিল আমাদের রিসিপেন্ট আইডি এবং আমাদের অ্যাক্সেস টোকেন। এরপরে বডিতে যেটা দিচ্ছি, বডিতে যে রিসিপেন্টটা দিচ্ছি এটা হচ্ছে সেন্ডার আইডি, অর্থাৎ যে সেন্ড করছে, যাকে যে আমাদেরকে মেসেজ সেন্ড করছিল বা আমরা এখন যাকে মেসেজটা গিভ ব্যাক দিতে যাচ্ছি তার আইডিটা, তার মানে সেন্ডারের আইডিটা এখন আমাদের দিতে হবে। সো এখানে সেন্ডারের আইডিটা দিলাম, রেসপন্স এটাই থাকবে। এরপরে মেসেজ হিসেবে কি সেন্ড করতে চাই, টেক্সট সেন্ড করতে চাই তো আমরা, রাইট? সো কি টেক্সট সেন্ড করতে চাই, আমরা সেন্ড করতে চাই কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনটা থ্রো করতে চাই। সো জাস্ট এই যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেনটা এখানে জাস্ট টেক্সটের ভিতর বসাই দিব। দ্যাটস ইট। এখন আমি যদি জাস্ট এক্সিকিউট করি, ওকে আমাদের সেন্ডার আইডি এবং আমাদের যে আউটপুটটা আছে এটা ঠিকঠাকভাবে দেওয়ার পরে এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা একটা এরর পাবো। এটা হচ্ছে জেসন প্যারামিটার নিড টু বি ভ্যালিড জেসন। এটা কেন বলতেছে, এটা দেখার পরে তো আমাদের মাথা গরম হয়ে যাবে, কি ব্যাপার আমরা তো সেম টু সেম দিচ্ছি বাট এরকম কেন হইতেছে। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই যে এইটা আছে, স্কিমাটা আছে বা আমাদের যে জেসন ফাইলটা আছে, এখানে দেখেন আমাদের জেসনের এই জায়গাতে একটা লাইন ব্রেক দিছে, যে লাইন ব্রেকটার কারণে সে ঠিকঠাকভাবে পাঠাইতে পারতেছে না। কারণ এটা শুধুমাত্র আমাদের ভ্যালিড স্ট্রিং পাঠাইতে পারে, অন্য কিছু পাঠাইতে পারে না, যার কারণে আমাদের জেসন প্যারামিটার কি বলতেছে, ভ্যালিড জেসন ফিল্ডে দিতে বলতেছে। সো এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি, ডিরেক্টলি আমাদের যে ইটা আছে এটাকে আমরা বলতে পারি যে শুধুমাত্র কি করো তুমি ভ্যালিড জেসন ফাইলে দাও, এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমরা ডিরেক্টলি এটা বলে দিতে পারি, অথবা আমরা এখানে বলতে পারি ডু নট প্রোভাইড এনি লাইন ব্রেক, অনলি প্লেন টেক্সট ইন ওয়ান সেন্টেন্স। এটা বলে দিতে পারি যে তুমি কোনো লাইন ব্রেক প্রোভাইড করো না, শুধু একটা প্লেন টেক্সট দাও এক সেন্টেন্সের মতো, এর থেকে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই। এটা দিয়ে আমি যদি এখন কোয়েশ্চেনটা জেনারেট করি তাহলে আমাদের কোয়েশ্চেনে আর কোনো এক্সট্রা লাইন ব্রেক দিবে না বা অন্য কিছু দিবে না। এখন যদি আমি যাই, এখন যদি আমি সেন্ড করি তাহলে দেখবেন আমাদের মেসেজটা সেন্ড হয়ে যাবে। দেখেন আর কোনো প্রবলেম নাই, রিসিপেন্ট আইডি এবং মেসেজ আইডি দিয়ে দিছে। আমি যদি এখন যাই মেসেঞ্জারে, এখানে দেখেন আমার কিন্তু কোয়েশ্চেন চলে আসছে, হাউ আই ক্যান এনরোল দ্য এআই এজেন্ট কোর্স ব্যাচ 3, ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস কোয়েশ্চেন। সো এই বিষয়টা সম্পর্কে কি আমি জানতে চাইছি। সো এখানে দেখেন এআই এজেন্ট কিন্তু অলরেডি আমাকে চিনে ফেলছে এবং আমার কিন্তু ইনবক্সে মেসেজও দিয়ে ফেলছে। এটা কিন্তু দেখেন আমার আইডি, আমার কিন্তু পেজ না, আমার পেজ থেকে এই আইডিতে যেহেতু আমি ইমেজ দিছি সেহেতু এখানে আমাকে কি বলছে, কোয়েশ্চেনটা করছে। সো এখন আমি যদি ইয়েস বলি অথবা বলি যে হ্যাঁ এই কোয়েশ্চেনটার সম্পর্কে জানতে চাইছি, সেক্ষেত্রে আমাদের রেসপন্সটা করবে। সো সেক্ষেত্রে আমাদের কি রেসপন্সটা করবে, সেক্ষেত্রে অবশ্যই টেক্সট রেসপন্সটা করবে, রাইট? আমাদের তো টেক্সট পাঠাবে। সো তখন আমাদের যদি ইয়েস বলে বা অন্য কিছু বলে তাহলে সেটা তো অবশ্যই কোয়েশ্চেন হবে। সো এই জায়গাতে আমাদের তখন কিন্তু আর ইমেজ আসবে না, তখন আমাদের কি আসবে, টেক্সট আসবে। সো এই জায়গা থেকে ধরেন আমি ইয়েস বললাম, এখান থেকে বললাম কোয়েশ্চেনটা সেন্ড করি, ইয়েস আই ওয়ান্ট টু নো
অ্যাবাউট এআই এজেন্ট ব্যাচ 3 এনরোলমেন্ট। ধরেন আমি এই কোয়েশ্চেনটা করলাম যে হ্যাঁ আমি এই সম্পর্কে জানতে চাই। সো এখন আমাদের কি আসবে, এক্সিকিউট করি আমরা। এখন আমাদের কি আসছে দেখেন, ইমেজ আর আসে নাই, ইমেজের পরিবর্তে এখন টেক্সট আসছে। এখন এই জায়গা থেকে আমাদের টেক্সটটা হ্যান্ডেল করবে। দেখেন ইয়েস আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য এআই এজেন্ট ব্যাচ 3 এনরোলমেন্ট, অর্থাৎ এখন আমাকে টেক্সটের ফিল্ডে চলে আসছে। যদি ইমেজ আসতো তাহলে আমাদের ইমেজ ফিল্ডে অটোমেটিক্যালি নিয়ে কনভার্ট করে তাকে কোয়েশ্চেন করে পাঠিয়ে দিত। এই পার্ট শেষ। এখন যেহেতু সে আবারও কোয়েশ্চেন করছে, যেহেতু তার কোয়েশ্চেনটা সে করে ফেলছে এবং আমরাও বুঝে ফেলছি যে কী পাঠাইছে, এখন ডিরেক্টলি সে টেক্সট যেহেতু পাঠাইছে, এই টেক্সটটাকে আমরা জাস্ট এআই এজেন্টের কাছে নিয়ে যাব। এআই এজেন্টের কাছে নিয়ে যাব এবং এটা থেকে রেসপন্স করাবো। সো এআই এজেন্ট যে রেসপন্সটা করবে এটা জাস্ট আমরা আমাদের ইউজারকে সেন্ড করে দেবো। তাহলেই তো হয়ে গেল অটোমেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা করবে এখন ডিরেক্টলি আমাদের অ্যান্সার করে দিব। সো এই জায়গাতে বলে দিব এআই এজেন্ট আমাদের কোয়েশ্চেনটা কি, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এটা, তুমি কি করো এটা, সিস্টেম মেসেজ ইউর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট রেসপন্স ইউজার কোয়েরি বেসড অন দেয়ার কোয়েশ্চেন্স। সো তাদের কোয়েশ্চেন অনুযায়ী তুমি কি করো, রেসপন্স করো। এখানে আমি চ্যাট মডেল অ্যাড করে নিচ্ছি, জিমিনি চ্যাট মডেল অ্যাড হয়ে গেছে। এখানে আমরা চাইলে মেমোরিও অ্যাড করে রাখতে পারি, সিম্পল মেমোরি দিয়ে যেন মনে রাখে তার কনভারসেশনগুলো। বা এখানে আমাদের কিটা দিয়ে দিব, জাস্ট এখানে সেন্ডারের যে আইডিটা আছে স্কিমা থেকে সেন্ডার আইডিটা দিয়ে দিব যে তার কনভারসেশনটা মনে রাখবে। আমরা একটু গুছাই নিই বিষয়টাকে, মনে রাখবে। অ্যান্ড এটা আমাদের কি করবে, অ্যান্সার করবে। সো এখন এটার কোয়েশ্চেন অনুযায়ী কি করবে, অ্যান্সার করবে। আচ্ছা আমাদের সার্ভিস বলতেছে কি টু মেনি রিকোয়েস্ট নিচ্ছে। আচ্ছা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি জিমিনি মডেল, এই কারণে আমাদের এই ইরোরটা দিচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই টু মেনি রিকোয়েস্ট নেওয়ার কারণে। সো এখান থেকে আমি জাস্ট ওপেন এআইয়ের যে মডেলটা আছে, ওপেন এআই চ্যাট মডেলটা ব্যবহার করব। অলরেডি আমার কাছে আছে। সো পার্সোনাল ওপেন এআই জিপিটি 4.0 যে মিনিটা আছে এটা দিয়ে জাস্ট আমি রান করব চ্যাট মডেলটা। সো এখন আমাদের কিন্তু ঠিকঠাকভাবে এটার অ্যান্সারটা করবে। সো আমি যদি এখন রেসপন্স দেখি, এখানে বলতেছে তার কাছে সেই সম্পর্কে ডিটেলস নাই কারণ সে আমার কোম্পানি সম্পর্কে জানে না। আমি যদি হাবলু প্রোগ্রামার সম্পর্কে বলতাম তাহলে হয়তো সে কিছু বলতে পারতো, বাট যেহেতু আমাদের পেজ থেকে রেসপন্সটা করবে সেই জন্য আমরা কখনোই কি করব না, সেই জন্য কখনোই আমরা ডিরেক্টলি এআই এজেন্টকে এইভাবে অ্যান্সার করাবো না। আমরা আমাদের ভেক্টর ডেটাবেজে নিয়ে যাব। ভেক্টর ডেটাবেজ থেকে যে ইনফরমেশনটা দিবে বা যে রিপ্লাইটা দিবে সেই রিপ্লাইটা আমরা এখানে কি করব, সেন্ড করব। সো সে যদি টেক্সট পাঠায়, সে তার কোয়েশ্চেনটা কিন্তু এখন আমরা অলরেডি পেয়ে গেছি। সো এখন আমরা কি করব, এই জায়গাতে আমাদের ভেক্টর ডেটাবেজের এজেন্টটা তৈরি করব। এখানে এজেন্ট থাকবে, এজেন্টের কোয়েশ্চেনটা থাকবে, অর্থাৎ ইউজারের কোয়েশ্চেনটা থাকবে। এই জায়গাতে আমাদের সিস্টেম মেসেজ যদি থাকে সিস্টেম মেসেজটা থাকবে। এই জায়গাতে আমাদের চ্যাট মডেলটা থাকবে, ওপেন এআই সব ঠিকই আছে, চ্যাট মডেলও থাকতেছে। এরপরে এই জায়গাতে আমাদের টুলসের জায়গায় আমাদের কি থাকবে, পাইনকোন আমাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা থাকবে। এখানে আমাদের যা জিজ্ঞেস করতে চাই সেই জিজ্ঞাসার উত্তর দেবে কই থেকে, আমাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা থেকে। সো আমি এই জায়গাতে যদি এইচপি পাইনকোন লিখে সার্চ দিই, রিটাইপ করবে কি ডকুমেন্ট, এখানে আমাদের ডিটেলসটা জানাবে। সো ওপেন এআই, এখান থেকে ইমবেডিং ওপেন এআই মডেল ব্যবহার করব। এখান থেকে আমরা ঈশান ওপেন এআই এপিআই কিটা ব্যবহার করব, এমবেডিং মডেল। এখান থেকে ডিরেক্টলি আমরা আমাদের যে পাইনকোন ভেক্টর ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা জাস্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে কোয়েশ্চেনটা করতে হবে যে সে কি সম্পর্কে জানতে চায়। সো আমাদের এখানে আমরা যেই সম্পর্কে জানতে চাই এটা জাস্ট লিখে দিব যে অ্যান্সার ইউজার্স কোয়েশ্চেন ফ্রম দ্য ডেটাবেস, এটা জাস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যদি এখন এজেন্টটাকে রান করি তাহলে আমাদের এআই এজেন্ট আশা করি আমাদের যে এইটা আছে সেটা রান করতে পারবে, অথবা আমরা এটাকে ডিরেক্টলি করতে পারি। আচ্ছা এই জায়গাতে আমাদেরকে এপিআই এরর দিচ্ছে, তো এপিআইটা আমি নতুন করে ক্রিয়েট করে নিব, অথবা অন্য একটা এপিআই কি ব্যবহার করব, ওপেন এআই। ওকে, এখন আমাদের সব ঠিকঠাক আছে। এই জায়গাতে আমাদের পাইনকোন ভেক্টর স্টোর কানেক্টেড করা আছে অলরেডি, যেহেতু আমাদের পাইনকোনে সব কিছু ট্রেন করা ছিল, হাবলু প্রোগ্রামারের ডেটা সব কিছু ছিল, যার কারণে এটা পাইনকোন দিয়ে এমবেডিং মডেল দিয়ে কানেক্টেড করে দিছি। এখন দেখেন আমাকে অ্যান্সার করে দিছে, হিয়ার ইজ দ্য ডিটেলস অফ এআই এজেন্ট মাস্টারি কোর্স সম্পর্কে যাবতীয় যা ডিটেলস আছে সব কিছু কিন্তু এখানে লিখে দিয়েছে। সো এই যে রেসপন্সটা পাইছি, এই রেসপন্সটা আমরা কি করব, এই রেসপন্সটা জাস্ট আমাদের ইউজারকে পাঠিয়ে দিব।
এতটুকুই তো কাজ, রাইট? এআই এজেন্ট সম্পর্কে যেহেতু সে জিজ্ঞেস করছে, এটার কোর্স কবে হবে, প্রাইস কত, হাবি-জাবি যা কিছু আছে, আমার কোম্পানি সম্পর্কে সব তো পাইনকুন ডেটাবেজে অলরেডি সংরক্ষণ করা ছিল, যেটা আমরা পূর্বে করে রাখছিলাম। সো সেই ডেটাটা জাস্ট আমরা এখানে দিয়ে দিব। সো এখানে অনেক ডেটা আছে। এত ডেটা আমাদের প্রয়োজন হবে না। এটাকে আমরা আরও একটু সংক্ষেপে করে নিতে পারি, কারণ আমাদের ভেক্টর ডেটাবেজ এত কিছু নাও নিতে পারে। এই যে অনেক এই বিষয়গুলো আছে। আমাদের এআই এজেন্ট যেভাবে রিপ্লে করছে এই বিষয়টাকে আমাদের ফেসবুক নিতে নাও পারে। আগে আমরা ট্রাই করে দেখি নেয় কিনা, যদি না নেয় তাহলে আমরা এটাকে আরও বেশি কাস্টমাইজ করে সুন্দর করে সেন্ড করে দিব। সো এখন সেম কী করতে হবে, আবারও ইউজারকে অ্যান্সার করতে হবে। সো এই যে HTTP রিকোয়েস্ট যেটা আছে, সেম রিকোয়েস্টটা আমরা কপি করে নিয়ে যাব, কপি করে নিয়ে এখানেও বসাই দিব। সো সেম এইটা এখানেও বসাই দিতেছি। সো এখানে আমাদের যে এপিআইটা ছিল এটাও যা ছিল সেম থাকবে, এখানেও যা কিছু ছিল সেম থাকবে। এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা জাস্ট আমাদের এই যে এআই থেকে আসে, এআই থেকে এই আউটপুটটা দিবে। অথবা আমরা চাইলে এটার নাম পরিবর্তন করে রাখতে পারি, কারণ এখানে আর এখানের এআইয়ের নাম অলমোস্ট সেম ছিল মেবি। আমরা এটার নাম দিতে পারি র্যাগ এজেন্ট দিতে পারি, যেন এটা চিনতে সুবিধা হয়। এখানে গিয়ে র্যাগ এজেন্ট থেকে জেসন ডট আউট, এটাই থাকুক, সমস্যা নেই, এখানে খুব বেশি চেঞ্জেস হবে না। সো এখন HTTP রিকোয়েস্ট আমি যদি যাই, তাহলে আমার এই অ্যান্সারটা রিপ্লাই দেওয়ার কথা, বাট দেয় নাই, কারণ আমরা জানি এটা কি আসে নাই, এটা আমাদের প্লেন জেসন ফরম্যাটে আসে নাই। এখানে অনেক হাবিজাবি অনেক কিছু আছে। সো এই যে রিপ্লাইটা আছে, এই রিপ্লাইটা অবশ্যই কী হতে হবে, জেসন ফরম্যাটে হতে হবে। সো ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট গেট কোয়েশ্চেন অ্যান্সার ফ্রম ভেক্টর Pinecone database and output it as an pure JSON format. Do not use line break or anything else. সো এখানে জাস্ট বলে দিলাম যে তুমি হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, তুমি অ্যান্সারটা ভেক্টর ডেটাবেস থেকে নাও এবং এটা পিওর জেসন ফরম্যাটে দাও, কোনো লাইন ব্রেক আর এনিথিং এলস ইউজ করার দরকার নেই। সো এই জায়গাতে আমাদের পিওর জেসন ফরম্যাটে দিয়ে দিছে। পিওর জেসন ফরম্যাটে নেওয়ার দরকার নেই, আমরা পিওর টেক্সট ফরম্যাটে নিই, পিওর প্লেন টেক্সট ফরম্যাট। ডু নট ইউজ এনি লাইন ব্রেক অর এনিথিং এলস অ্যান্ড অলসো ওয়ান সেন্টেন্স। এখানে বলে দিলাম কোনো লাইন ব্রেক অ্যান্ড আদার্স কিছু ইউজ করার দরকার নেই, একটা সেন্টেন্সে তুমি অ্যান্সারটা করো। সো আশা করি এখন আমাদের এটা একটা সেন্টেন্সে অ্যান্সার করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে এখানে করে দিছে, এজেন্ট ব্যাসে এনরোলমেন্টের প্রাইস হচ্ছে এটা, 33% ডিসকাউন্ট চলতেছে, হাবি-জাবি যা কিছু ছিল সব কিছু সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে বলে দিছে। এখন যদি আমি এটা রিপ্লেসেন্ট করি, তাহলে আমাদের রিপ্লাইটা কিন্তু চলে গেছে। আমি যদি এখন যাই, দেখতে পাচ্ছি দ্য এজেন্ট কোর্স ব্যাচ 3 এনরোলমেন্টের প্রাইস এটা, হাবি-জাবি সব কিছু আমাকে কিন্তু কি করছে, পাঠিয়ে দিছে। দ্যাট মিনস আমাদের এই যে পুরো প্রসেসটা আছে, পুরো প্রসেসটাকে আমরা কি করে ফেললাম, পুরো প্রসেসটাকে কিন্তু অটোমেট করে ফেললাম। এই জায়গায় দেখেন, যদি ইমেজ সেন্ড করে, ইমেজটা আগে কী করবে, অ্যানালাইজ করবে, ইমেজটা অ্যানালাইজ করে সামারি করবে, সামারি থেকে কোয়েশ্চেন রেডি করবে, ইউজারকে সেন্ড করবে, ইউজারকে সেন্ড করে ইউজার কি জানতে চাচ্ছে এই বিষয়টা জানতে চাবে। এরপরে ইউজার যদি আবারও কোয়েশ্চেন করে যে আমি এই বিষয়টাই জানতে চাচ্ছি, তখন আবারও পোস্ট রিকোয়েস্ট আসবে, এখানে ইমেজ থেকে সুইচ হয়ে টেক্সটে চলে যাবে। এরপরে এটা আমাদের র্যাগ এজেন্টে আসবে। র্যাগ এজেন্ট আমাদের পাইনকুন ভেক্টর যে ডেটাবেসটা আছে, ভেক্টর ডেটাবেসের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনটাকে ডেটাটা নিবে। এখন এই ভেক্টর ডেটাবেসের ইনফরমেশনগুলো কই থেকে আসলো, আমরা কিন্তু এই যে মডিউল 15-16তে ভেক্টর ডেটাবেস ক্রিয়েট করছিলাম না, ওইটা থেকে নিছি। আমি কিন্তু আবার নতুন করে ভেক্টর ডেটাবেস বা নলেজ বেস ক্রিয়েট করি নাই, একবার ক্রিয়েট করা থাকলেই হয়, কারণ আমার কোম্পানি তো একটা। আপনি যখন অন্য ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন আবার আপনার ওই যে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, নলেজ বেস ক্রিয়েট করতে হবে, ভেক্টর ডেটাবেসে আগে আপলোড করতে হবে, এরপরে ব্যবহার করতে হবে। বাট আমার যেহেতু ওই 16তম মডিউলে যেটা দিছিলাম ওইটাই আমার প্রয়োজন, যেহেতু ওইটাই আমার কোম্পানি, সেহেতু আমার আর এক্সট্রা কোনো পাইনকুন ডেটাবেস কি লাগে নাই, এক্সট্রা কোনো ডেটাবেসে নতুন ডেটা পুশ করা লাগে না। যার কারণে শুধুমাত্র পাইনকুন ভেক্টর স্টোর থেকে আমার যে পাইনকুন ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা সিলেক্ট করে দিয়েছি, এবং যেহেতু ওইটাতে আমার এআই অটোমেশন সম্পর্কে ডিটেলস ছিল, কোর্স সম্পর্কে ডিটেলস ছিল, তাই ওই ডিটেলসের উপর ডিপেন্ড করে আমাদের এজেন্টটা আউটপুট করছে পার্সোনালাইজ মেসেজের। সো ওইটাই আমরা কি করলাম, ফেসবুকে জাস্ট পাঠাই দিলাম, যে ইউজার জিজ্ঞেস করছে তাকে পাঠাই দিলাম। সো আমাদের এজেন্টটা কি, আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার এজেন্টটা, সেই মেসেঞ্জার এজেন্টটা কিন্তু এই মুহূর্তে রেডি। দেখেন পুরো প্রসেসটা ইমেজ দিয়ে হোক বা টেক্সট দিয়ে হোক, যেটাই দিক, তাকে কিন্তু আমরা র্যাগ এজেন্টের মাধ্যমে পার্সোনালাইজ মেসেজটা সেন্ড করতে পারতেছি।
ওয়েল আমাদের প্রজেক্টটা কিন্তু শেষ এবং মজার একটা বিষয় কি জানেন? আমি যদি এখন কারেন্ট টাইম দেখি, তাহলে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে রাত 11:59 বাজে। আমার আর কয়েক সেকেন্ড পরে কি হবে? রাত 12টা বাজবে এবং আমাদের 2025 সাল শেষ হতে যাচ্ছে। আমাদের 2025 সাল শেষ হবে এবং 26 শুরু হবে এবং আমি 2025 থেকে 26 সাল টানা ১ ঘন্টায় কি করলাম? একটা মডিউল রেকর্ড করলাম। সো ওয়ান কাইন্ড অফ রেকর্ড করলাম 2025 থেকে 2026 অলরেডি 2026 হয়ে গেছে। সো 2026 হইছে, আমার ভিডিও রেকর্ডিংটাও কিন্তু শেষ হয়ে গেছে। সো টানা ১ বছর ধরে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করলাম। সো আমাদের প্রজেক্টটি কিন্তু ঠিকঠাকভাবে কমপ্লিট করে ফেলছি। এখন জাস্ট আমাদের কি করতে হবে? এটা প্রোডাকশন লেভেলে নিয়ে যেতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে ওয়েবহুকের যে ইউআরএলটা আছে, টেস্ট থেকে জাস্ট প্রোডাকশন ইউআরএলটা ব্যবহার করতে হবে। দ্যাটস ইট। প্রোডাকশন ইউআরএল এখান থেকে অবশ্যই আমাদের কি করতে হবে? এটাকে পাবলিশ করে দিতে হবে। সো সব কিছু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জেস না, সব এক্স্যাক্টলি যেমন আছে সেম টু সেম। জাস্ট আমাদের এখানে গিয়ে এপিআইটা চেঞ্জ হবে। সো কনফিগার ওয়েবহুক এই জায়গাতে গিয়ে রিমুভ সাবস্ক্রিপশন করে দিব। রিমুভ সাবস্ক্রিপশন করে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা বসাই দিব, অর্থাৎ এখন প্রোডাকশন ইউআরএলটা দিচ্ছি। পাশাপাশি আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমাদের চ্যালেঞ্জের নামটা কী ছিল, কারণ এখানে যেটা দিছি ওইটাই এখানে দিতে হবে কিন্তু। সো ভেরিফাই টোকেনেও সেমটা দিয়ে দিলাম। সো প্রোডাকশন ইউআরএল দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবস্ক্রাইবে দিয়ে দিলাম বা সেভে দিয়ে দিলাম। এটা আমাদের কানেক্টেড হয়ে গেছে। এখন এই জায়গা থেকে এগেন আমাদের কিন্তু কি করতে হবে? অ্যাক্সেস দিতে হবে, যদি অ্যাক্সেস দেওয়া না থাকে। সো রিফ্রেশ করে নিতেছি, যদি সামহাও চলে যেয়ে থাকে তাহলে আবারও আমরা কি করব? এটাকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দিব। সো কনফিগার ওয়েবহুক এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি ওকে নেই। সো রিফ্রেশ দেওয়াতে আমাদের চলে গেছে। এখানে গিয়ে আবারও আমাদের কি করতে হবে? অ্যাক্সেসটা দিতে হবে, তা না হলে লাইভ সার্ভারে কিন্তু এটা কাজ করবে না। সো নিচে যাব, একটু নিচে যাব, মেসেজ, এই যে মেসেজ এডিট, মেসেজ রিঅ্যাকশন, মেসেজ রিড অ্যান্ড মেসেজ, 4টা জিনিসকে জাস্ট অন করে দিলাম ওয়েবহুক থেকে। ওয়েবহুকে এই যে নতুন যে ওয়েবহুকটা কানেক্ট করলাম এটার জন্য 4টা বিষয়। এটার পাশাপাশি অ্যাক্সেস টোকেনে যেটা আছে এখানেও কিন্তু আমাদের এখন কি করতে হবে? সাবস্ক্রিপশন মোডটা অ্যাড করে দিতে হবে, কারণ এখন আবারও নতুন করে আমাদের একটা টোকেন জেনারেট করবে। সো মেসেজ, এরপরে আমাদের মেসেজ রিড, এরপরে আর কি আছে? মেসেজ রিড আর মেসেজ এডিট। 3টাও যদি দিই তাহলে কোনো সমস্যা নেই, কনফার্ম দিয়ে দিলাম। সো এইটা 3টা অপশন আমাদেরকে জেনারেট করে দিছে। এখানে আমরা এখন কি করব? টোকেনটা জেনারেট করব। কজ আমরা সব কিছু নতুন করে করলাম, আমাদের সার্ভার চেঞ্জ করছি, ওয়েবহুক চেঞ্জ করছি, যার কারণে আমাদের এটাও চেঞ্জ করে দিতে হবে। সো টোকেন, আমাদের যে টোকেনটা আছে জাস্ট কোথায় চেঞ্জ করব? এই যে আমাদের এখানে যে টোকেনটা আছে এই টোকেনটা জাস্ট চেঞ্জ করে দিব। তাহলে এখন এটা আমাদের লাইভ সার্ভারে চলে যাবে। সো টোকেন, সেম টোকেনটা এখানেও জাস্ট আপডেট করে দিব। টোকেনটা জাস্ট আপডেট করে দিব। ওকে, ওকে দিয়ে এখন যদি আমি সেভ করি, যেহেতু এটা আমাদের এখন পাবলিশ আছে, দেখেন আমি যদি দেই, যদি পাবলিশ করি, আমাদের অলরেডি কি আছে? এখন কিন্তু পাবলিশ আছে। সো যেহেতু এটা পাবলিশ, সেহেতু আমরা এখন এটাকে কি করতে পারবো? সেহেতু এটাকে এখন আমরা চাইলেই রান করতে পারবো। আমি একটা রিফ্রেশ দিয়ে রাখি, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি কোনো একটা মেসেজ দিয়ে দেখি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের মেসেজের অ্যান্সার করবে হাই। একটু ওয়েট করি কিছু সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, এখানে মেসেজে রিপ্লাই করছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। এরপরে আমি জাস্ট এখানে আরও একটা মেসেজ দিব, টেল মি অ্যাবাউট এআই এজেন্ট কোর্স। জাস্ট এটা বলে দিচ্ছি, টেল মি অ্যাবাউট এআই এজেন্ট কোর্স। দেখি এ আমাকে কি রিপ্লাই দেয়। একটু ওয়েট করি। ওকে, এই জায়গাতে আমাকে এআই এজেন্ট কোর্স সম্পর্কে বলে দিছে। এআই এজেন্ট মাস্টার এই কোর্স, এই কোর্সের প্রাইস হচ্ছে এত, এই বিষয়ে থাকবে, সব বিষয় সম্পর্কে আমার ভেক্টর এজেন্ট থেকে কি করে রিপ্লাই কিন্তু দিয়ে দিছে। তার মানে সব কিছু আমাকে এখানে ঠিকঠাক মতো আছে। আমি যদি এখন স্ক্রিনশটটা দিয়ে দিই বা কোনো একটা ইমেজ দিই, সেই ইমেজটাও সে কী করতে পারবে? রিড করতে পারবে এবং আমাকে কি করতে পারবে? কোয়েশ্চেন করতে পারবে। লেটস এখন আমি ইমেজ দিলাম, ইমেজটা এখন দেখি আমার ঠিকঠাকভাবে পিক করে সে আনসার করতে পারে কি না। সো এই জায়গাতে একটু ওয়েট করি, যেহেতু ইমেজ রিড করতে তার প্রপার টাইম লাগবে, সময় লাগবে, এবং এই জায়গায় তার একটা ঝামেলা করতে পারে, কজ আমার যে জিমিনি রিটা ছিল, জিমিনি রিটা চলে গেছে। এই জায়গাতে আমরা জিমিনি ব্যবহার করছিলাম, এখানে ওপেন এআই ব্যবহার করছিলাম। সো জিমিনির এটা ঝামেলা করতে পারে, এটার কারণে রেজাল্ট নাও আসতে পারে। এই জায়গাতে যদি আমি ডিরেক্টলি ব্যবহার করতাম, ওপেন এআই ব্যবহার করতাম, তাহলে ঝামেলা করতো না। সো দেখেন
অন টাইম চেঞ্জ করে দিই, ওপেন এআই, ঈশান ওপেন এআই, এখানেও সেম চেঞ্জ করে দিচ্ছি কারণ আমি জানি এটাই ঝামেলা করবে। ঈশান ঈশান ওপেন এআই, ওকে, তো সেভ করে দিচ্ছি, পাবলিশে দিয়ে দিচ্ছি, পাবলিশ, ওকে, ডান। রিফ্রেশও করে নিচ্ছি, আশা করি এখন আর কোনো ঝামেলা থাকবে না। আমরা যদি এখন ইমেজ দিই তাহলে আশা করি ইমেজটা ঠিকঠাকভাবে সে রিড রাইট যা কিছু করার সব কিছু করতে পারবে। আচ্ছা, এখানে আর একটা ঝামেলা অ্যানালাইজ করার সময় আমাদের পার্সোনাল, আচ্ছা দেখি এটাতে আশা করি সব ক্রেডিট আছে যেহেতু মাল্টিপলটা ব্যবহার করছি। যখন ইমেজটা সেন্ড করি, ইমেজ আশা করি রিপ্লে করতে পারবে, যেহেতু ফ্রি মডেল ব্যবহার করতেছিলাম এই কারণে আমার লিমিটটা ক্রস হয়ে গেছিল জিমিনির, যার কারণে এগেইন আমি চ্যাট জিপিটি ব্যবহার করলাম বা ওপেন এআই ক্রেডিট ব্যবহার করলাম। এখন দেখি কি হয়। ওকে, আমার এখনো রিপ্লে করে নাই। যদি রিপ্লে না করে আমরা এক্সিকিউশনে দেখতে পারি, আমরা টেক্সটের অলরেডি রিপ্লে পাইছি বাট ইমেজের রিপ্লেটা পাই নাই। কোথায় প্রবলেম? এই জায়গাতে প্রবলেম করছে, অথরাইজেশন ফেল। ওকে, অথরাইজেশন ফেলড হয়েছে, তার মানে ওপেন এআই কিটা ঠিকভাবে নিতে পারে নাই। এখানে একটা কাজ করি, ঈশান এটা দিই, এখান থেকে নেম দিয়ে দিলাম টেস্ট, সিলেক্ট প্রজেক্ট, স্টুডেন্ট প্রজেক্ট, ক্রিয়েট সিক্রেট কি। ওকে, এই যে এই পে কিটা আছে এই পে কিটা জাস্ট আমি প্রোভাইড করে দিব। এই পে কিটা কানেক্টেড, এখানে দিয়ে দিলাম ঈশান পার্সোনাল। ওকে, সো ওপেন এআই এটা ঠিকঠাকভাবে কানেক্টেড আছে, এখানেও সেম ভাবে ঈশান পার্সোনালটা কানেক্টেড করে দিলাম। সো আশা করি এখন আর ঝামেলা করবে না। পাবলিশ করে দিলাম এগেইন, আবারও রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, এখন এগেইন আমি একটা ইমেজ দিই, দেখি ও সবকিছু ঠিকঠাক মতো রিড করে সেন্ড করতে পারে কিনা। একটু ওয়েট করব আমরা, এক্সিকিউশন হোক, আর পাশাপাশি আমরা এখান থেকে এক্সিকিউশনে যাই দেখতেও পারি যে কি হইতেছে। রানিং, মানে এই মুহূর্তে রানিং আছে, 6 সেকেন্ড 5 সেকেন্ড, হ্যাঁ সাকসেস হয়েছে, তার মানে আমাদের এক্সিকিউশনটা ঠিকঠাকভাবে হয়েছে। দেখেন ফটো দেওয়ার পরে বলছে আপনি কি এটার ডেডলাইন সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি কি সম্পর্কে জানতে চাচ্ছেন, এই বিষয়টা প্রশ্ন করছে। সো আমি জাস্ট এই ডেডলাইন সম্পর্কে জানতে চাচ্ছি, এই বিষয়টা যদি বলে দিই, হোয়াট ইজ দ্য এনরোলমেন্ট ডেডলাইন অ্যান্ড এআই এজেন্টের ক্লাস কবে থেকে স্টার্ট হবে, এই বিষয়টা সম্পর্কে জানতে চাইতেছি। আমি যদি এখন সেন্ড করি আশা করি কিছু সময়ের মধ্যে রেসপন্স পেয়ে যাবো। এখানে দেখেন দ্য এনরোলমেন্ট ডেডলাইন ফর এআই এজেন্ট কোর্স ব্যাচ 3 ইজ November 25, এই জায়গাতে আমাদের ডিটেলস কিন্তু দিয়ে দিছে। সো এখানে কিন্তু মোটামুটি সব ডিটেলস আমার ডাইনামিক্যালি আসতেছে, এখন কোনো কিছু আমাকে এক্সিকিউশন করতে হচ্ছে না, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। তার মানে আমার যে এজেন্টটা আছে এটা এখন প্রোডাকশন গ্রেডে, আমি চাইলে এটাকে কি করতে পারবো এখন ব্যবহার করতে পারবো। এবং এই যে এজেন্টটা তৈরি করে দেখালাম, দিস ইজ দ্য আলটিমেট মেসেঞ্জার অটোমেশন, দিস ইজ দ্য ইন্টায়ার অটোমেশন, যেখানে আপনি র্যাগ এজেন্ট এর পাশাপাশি আদার যে বিষয়গুলো আছে সব কিছু পাচ্ছেন অল ইন ওয়ান প্যাকড। অর্থাৎ আপনি যদি এখন এইরকম এজেন্ট ফেসবুকের জন্য যে কারোর জন্য তৈরি করতে চান, এই ফুল ওয়ার্কফ্লোটা দিয়ে তৈরি করতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা নিজের কোম্পানির জন্য অন্যের কোম্পানির জন্য যে কারো ফেসবুক বিজনেস থাকলে এই পুরো ওয়ার্কফ্লোটা ব্যবহার করতে পারবেন। সো দিস ইজ দ্য ইন্টায়ার ওয়ার্কফ্লো, অ্যান্ড এইরকম অ্যাডভান্স ওয়ার্কফ্লো আমার মনে হয় না অন্য কেউ আপনাকে ক্রিয়েট করে দিবে। অধিকাংশ মানুষই বেসিকটা করায়, আপনি যদি ইউটিউবে সার্চ দেন অন্য কোথাও সার্চ দেন বেসিকটাই দেখতে পাবেন, ইন্টায়ার জিনিসটা দেখতে পাবেন না, যেখানে ইমেজ অ্যানালাইসিস করবে, সেটার বিষয় নিয়ে কোয়েশ্চেন করবে, এরপর র্যাগ এজেন্ট অ্যান্সার করবে, সেই বিষয়টা ভেরিফাই করবে, পুরো প্রসেসটা কিন্তু আমরাই দেখাচ্ছি। কজ আপনারা হাবলুম আমার স্টুডেন্ট অ্যান্ড আমি যা জানি সব কিছু আপনাদেরকে জানাইতে চাই। সো আশা করি এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে এবং এইটা দিয়ে আপনি কিন্তু আপনার আর্নিংটা শুরু করতে পারবেন।
বাংলাদেশে অলমোস্ট মিলিয়নস অফ পেজ আছে, অ্যাটলিস্ট 10 থেকে 15 লাখ পেজ পাবেন, যে পেজগুলো আপনি অটোমেট করতে পারবেন। 5,000 10,000 টাকা করে সার্চ করলেও আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণ পেজ আছে। জাস্ট সেম বিষয়টা একটু বুদ্ধি খাটায় তাদের বিজনেসটা র্যাগ এজেন্টে কনভার্ট করে যদি আপনি দিতে পারেন। সো এই বিষয়টা আপনি আরও বেটারভাবে ইমপ্লিমেন্ট করুন, আরও বেটারভাবে শেখার ট্রাই করুন, অবশ্যই এই সার্ভিসটা সেল করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা থাকবে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।